রহস্যকর, রহস্য ও থ্রিলার নিয়ে নির্মিত। এই ঘটনাটি লিখেছেন বাংলাদেশি লেখক রিয়াজ রাজ এবং এই ঘটনাটির অফিসিয়াল কপিরাইট অনুমোদন দিয়েছেন ভূত গল্পের পরিচালক সাজ্জাদ হোসেন অভি। তানিয়াকে আজ তারা ধর্ষণ করবে। মেয়েটিকে জঙ্গলের দিকে টেনে নিয়ে গেল 5 জন। ওর দেহের ওপর প্রচণ্ড লোভ বেড়েছে তাদের। গত 1 সপ্তাহ থেকে তানিয়ার এই সুন্দর দেহ উপভোগ করার জন্য অপেক্ষারত ছিল এরা 5 জন, আর আজ সেটা পূর্ণতা পেতে যাচ্ছে। ওরা তানিয়ার সবকিছু কেড়ে নিয়ে নিজের তৃপ্তি মেটাবে। তানিয়া চিৎকার দিতে গিয়েও পারেনি। একজন তানিয়ার মুখে তানিয়ার ওড়না বেঁধে দেয়। ওর চিৎকারের শব্দটা ওড়নার ভেতরে সীমাবদ্ধ। এদিকে সূর্য ডুবে গেছে, অন্ধকার নেমে এলো জঙ্গলে। সাথে এই মানুষরূপী হিংস্র ছেলেগুলো হয়ে যায় ভয়ঙ্কর। তানিয়া অচেনা কেউ নয়, ওরা সবাই একই কলেজের স্টুডেন্ট। তানিয়া মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, আর ওরা 5 জন অনার্স ফাইনাল দিবে এবার। পড়ালেখায় সবাই ভালো মার্ক করে ঠিকই, কিন্তু ওদের স্বভাব ভালো নয়। মেয়ে, টাকা, নেশা, এই 3টার উপর তাদের অনেক লোভ। তানিয়া জোর জবরদস্তি করতে করতে হয়রান হয়ে গেছে। তানিয়া দেখতেও খারাপ নয়, যে কোনো ছেলেই ওর প্রেমে পড়তে বাধ্য হবে। ব্যবহার আর চেহারা দুটোই বরাবরের মতো উত্তম, কিন্তু কে জানতো আজ ওর চেহারা মূল্যহীন হয়ে যাবে, আর সাথে নিজের ইজ্জতটাও হারাবে। যে 5 জন ধর্ষণ করবে তাদের নাম হচ্ছে রনি, রবি, রিফাত, জুয়েল আর রাকিব। 5 জনই বড় লোকের সন্তান, ধনী ব্যক্তির পুত্র। টাকার অভাব নেই, কিন্তু ভুল পথে টাকা ব্যয় করে বলে বাড়ি থেকে কড়া হিসেবে টাকা দেওয়া হয়, আর এই কড়া হিসেবে ওরা কেউ সন্তুষ্ট না। তানিয়াকে জোর জবরদস্তি করে ওরা 5 জনই ধর্ষণ করলো। রাকিব সব শেষে বলল, আচ্ছা শোন, মেয়েটি নড়াচড়া করছে না কেন? জুয়েল বলল, মরে টরে গেল নাকি? রিফাত বলল, এরে খোদা, এখন আবার ভৌতিক মুভির মতো ঘটবে না তো? ধর্ষণের পর মৃত্যু হলে মেয়েদের নাকি আত্মা ফিরে আসে, তারপর নাকি প্রতিশোধ নেয়। রবি বলল, এই কি বলছিস এসব বলিস না, এমনিতেই ভয় লাগে এসব ভূতটুত। রবির কথা শুনে সবাই হাসাহাসি শুরু করে। ওদের এই গ্রুপে ভীতু থাকলে একজনই আছে। রবিকে নিয়ে মজা করতে দেখে রনি বলল, এসব কিছুই হয় না, ওটা মুভি আর এটা বাস্তব জীবন। এই অবধি তো আমরা 11 জনকে ধর্ষণ করেছি, কই কেউ তো প্রতিশোধ নিতে এলো না। জুয়েল বলল, হ্যাঁ ঠিক বলেছিস রনি। রবি বলল, কিন্তু কেউ তো মারা যায়নি এই অবধি। 12 নম্বরে এসে আমরা ধর্ষণের সাথে খুনটাও করেছি। রিফাত বলল, শোন ভাই মন দিয়ে, এই মেয়েটির হায়াত আল্লাহ এইটুকু অবধি রেখেছে, তাই হয়তো মরে গেছে। আমাদের দোষ কোথায়? যাকে এখন লাশটা কি করবি দেখ। জঙ্গলের মাঝে একটা ছোট্ট পুকুর আছে, এই বর্ষা নামার সময়ে নিশ্চয়ই পানির জমাট বেঁধেছে। চল এই লাশটাকে ওখানে ফেলে দিয়ে আসি। পুকুরের কুমির আর অন্যান্য জীবজন্তু নিজেদের খাবারও পাবে। আমরা আবার জন্তুপ্রেমী। যেই ভাবা সেই কাজ। তানিয়ার লাশটা ওরা কাঁধে নিয়ে জঙ্গলের আরও গভীরে প্রবেশ করে। খুব সাবধানতার মধ্যে লাশটি পুকুরে ফেলে দেয় ওরা। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, পুকুরে লাশটি ফেলার সাথে সাথে কে যেন লাশটি টেনে তলদেশে নিয়ে গেছে। ওরা 5 জনই বের হয়ে যায় জঙ্গল থেকে, কিন্তু আসলেই বের হয়েছে? জঙ্গল থেকে বের হয়ে অভিশপ্ত জীবনে পা রাখলো না তো? কি জানি বাবা, সেটা আপনারা সামনেই দেখতে পাবেন। তবে প্রতিটি কথাই ইসলাম টেনে নেওয়াটা মানুষের বড্ড বোকামি। ওরা তানিয়ার হায়াত টেনে আল্লাহর ওপর ছেড়ে দিয়েছে, কিন্তু ওরা জানে না আল্লাহ চোখ দিয়েছে কাঁটা দেখে হাঁটার জন্য। আবার কাঁটা সবসময় পার হতে নাও পারে। নিজের অজান্তে কাঁটা ফুটে যায়। এগিয়ে যাওয়া যাক, দেখি পরে কি হয়েছে। সেদিন রাতেই হইচই শুরু হয়ে যায়। তানিয়া বাড়িতে ফেরেনি। রাত 12টার বেশি বাজতে যাচ্ছে। তানিয়ার আব্বু কলেজে ফোন দেয়। সেখানে শুনতে পায় তানিয়া বিকেলেই কলেজ ত্যাগ করেছে। ওর সকল বন্ধু আর বান্ধবীদের কাছে যোগাযোগ করে লাভ হয়নি। তানিয়া কারো বাসাতে নেই। তানিয়ার বাবা ছুটতে থাকে পুরো শহরে। রাত 2টা বেজে গেছে। তানিয়ার বাবা আর না পেরে থানায় যায়। গিয়ে দেখে ইন্সপেক্টর মিজান সাহেব বসে বসে কি যেন একটা ফাইল চেক করছে। তানিয়ার বাবা ক্লান্ত দেহ আর মুখ ভর্তি ঘাম নিয়ে ইন্সপেক্টরের সামনে দাঁড়ায়। তানিয়ার বাবার উপস্থিতি বুঝতে পেরে মিজান সাহেব বলেন, বুঝেও তিনি ফাইলের দিকে মন দিয়ে তাকিয়ে আছে। তানিয়ার বাবা নিজেই বলল, স্যার সেই কবে কলেজ থেকে বের হয়েছে, এখনও ফেরার নাম নেই। স্যার প্লিজ বাঁচান আমার মেয়েকে, আমার একমাত্র মেয়ে স্যার, দয়া করুন স্যার প্লিজ। তানিয়ার বাবার একটা কথারও উত্তর দেননি মিজান সাহেব। উনি ফাইলের দিকেই তাকিয়ে আছে। তানিয়ার বাবা ওনাকে আবার বলল, স্যার আপনি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার আমার মেয়ে নিখোঁজ, আমার কথার উত্তর তো দিন। আপনারা আইনের লোক, আপনাদের কাজ আমাদের সাহায্য করা। আপনি কি কানে শুনতে পান না নাকি? কথাটা শুনে মিজান সাহেব রেগে যায়। ক্ষিপ্ত হয়ে বসা থেকে উঠে, তুই আমাকে ডিউটি শেখাচ্ছিস? আমি এখানে কি উড়ে এসে বসেছি? স্যার রাগ করবেন না প্লিজ, আমি সাহায্যের জন্য এসেছি। আমার মেয়ে নিখোঁজ, দয়া করে আমাকে সাহায্য করুন প্লিজ স্যার। কথাটা শুনে মিজান সাহেব ওনার কলার ছেড়ে দেয়। এরপর চেয়ারে বসে প্রশ্ন করতে লাগলো, মেয়ের বয়স কত? এবার 18তে পা দিয়েছে স্যার। দেখতে কেমন? ছবি এনেছেন? জি স্যার, এই যে নিন ছবি। পাঞ্জাবির পকেট থেকে তানিয়ার একটি ছবি বের করে দিলেন। মেয়ে রিলেশন করতো? মানে কোনো প্রেমিক ছিল? না স্যার, আমার মেয়ে ওরকম নয়। আমাদের অনুমতি ছাড়া সে এসবের ধারেও যাবে না। স্যার প্লিজ তাকে খুঁজে বের করুন। আরে দাঁড়ান তো, তাকে খুঁজতে হলে তার সম্বন্ধে তো জানতে হবে। এত উত্তেজিত হচ্ছেন কেন? আচ্ছা বলুন স্যার,
এই তো লাইনে এসেছেন। তা আজকাল মেয়েরা বাসায় না জানিয়েই রুম ডেটে চলে যায়, ছেলেদের সাথে নষ্টামি করে বেড়ায়, এরকম কোনো স্বভাব ছিল নাকি আপনার মেয়ের? স্যার প্লিজ এসব কী বলছেন? আমি বললাম তো আমার মেয়ের অমন বাজে অভ্যাস নেই। ওর ছেলে বন্ধু কয়জন? কলেজে শুধু আকাশ নামের একজনের সাথে ওর বন্ধুত্ব আছে, লেখাপড়ায় সাহায্য করতো। এই ব্যতীত বাকি সব মেয়ে বন্ধু। হতে পারে আকাশের সাথে কোনো হোটেলে ভাড়া করে শুয়ে আছে। আজকাল তো জাস্ট ফ্রেন্ডরাও কম যায় না। স্টপ স্যার, কী সব আজে বাজে কথা বলছেন? আমার মেয়েকে আমি চিনি, সে এরকম কিছুই করবে না কখনো। আচ্ছা শান্ত হন, আপনার ফোন নাম্বার লিখে যান, আমি দেখছি। কিছু জানতে পারলে কল দিব আপনাকে। স্যার প্লিজ একটু ভালো করে খুঁজুন, আমার একমাত্র মেয়ে, তাকে না পেলে হয়তো আমরা স্বামী স্ত্রী দুজনেই গলায় ফাঁসি দেব। কান্না করে দেয় ওর বাবা। আরে থামুন, আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আমরা দেখছি ব্যাপারটা। তানিয়ার বাবা অসহায় হয়ে বাড়ি ফিরে আসেন। বাড়িতে সবাই জেগে আছে। তানিয়ার চাচাতো ভাই, বোন সহ আরও অনেকজন এসেছে। তানিয়ার বাবা বাসায় ঢোকার সাথে সাথেই সবাই জানতে চাইলেও পেয়েছে কিনা। তানিয়ার বাবা মাথা নিচে করে চলে যায়। আবারও কান্নার রোল পড়ে তানিয়ার বাড়িতে। রাত গিয়ে সকাল হলো। ড্রয়িং রুমে এখনও সবাই জেগে আছে। সারা রাত কারো চোখে ঘুম নেই। অন্যদিকে সকালবেলা রনি, রবি, জুয়েল, রিফাত আর রাকিব হাসি খুশিতে কলেজে আসে। এদের এতদিনের স্বপ্ন পূরণ হয়েছে। আজ সারাদিন আড্ডা দেবে তারা। ক্লাস পরে আগে আনন্দ। কলেজের ক্যান্টিনে সবাই বসে বসে গল্পগুজব করছে। কাল রাতে কে কিভাবে কি করেছিল সেগুলো বলে বলে মজা নিচ্ছে। এই আনন্দের সময়টাকে রবির একটু চেপে ধরেছে। সে সবাইকে বলল, আচ্ছা আমি বাথরুম থেকে আসছি, থাক তোরা। এদের ছেড়ে রবি দৌড়ে এসে বাথরুমে যায়। পেট খালি করে আয়নার সামনে মুখ পরিষ্কার করার জন্য প্রস্তুতি নেয়। মুখে পানি মারতে রবি অনুভব করলো সে যে টয়লেট থেকে বের হয়েছিল সেই টয়লেট থেকে কিছু একটা শব্দ আসছে। শব্দটা এরকম যেন কোনো পাতিল কিংবা মগ থেকে পানি ছেড়ে দিলে যেমন শব্দ তেমন। রবি ওয়াশরুম থেকে টয়লেটের দরজার দিকে তাকিয়ে রইল। এখানে সে ছাড়া কেউ আসেনি। তবে ভেতরে কে? আবার ভাবলো হয়তো পানির কলটা সে বন্ধ করতে ভুলে গেছে। রবি টয়লেটের সামনে এসে দরজাটা খুলে ফেলল। অদ্ভুত, ভিতরে কোনো শব্দ নেই, অথচ একটু আগেও পানি পড়ার শব্দ শুনছিল রবি। দরজাটা বন্ধ করে রবি আয়নার সামনে এসে দাঁড়ায় আবার। আর আয়নার সামনে আসতেই রবি খেয়াল করে আয়নার ভেতরে তাকে নয়, অচেনা একটা ছেলেকে দেখা যাচ্ছে। ছেলেটির সমস্ত মুখে আঘাতের চিহ্ন। মনে হচ্ছে কোনো ব্লেড কিংবা ছুরি দিয়ে ছেলেটির মুখে এঁকে দেওয়া হয়েছে। রবি এই ভয়ঙ্কর চেহারা দেখে এক চিৎকার মেরে দৌড় শুরু করে। বাকি চারজন ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে। কোত্থেকে যেন দৌড়ে এসেই রবি চেয়ারে হেলান দিয়ে বসে পড়ে। প্রচণ্ড হাঁপাতে শুরু করে রবি। জুয়েল বলল, কিরে এইভাবে হাঁপাচ্ছিস কেন? মনে হচ্ছে ভূত দেখে এসেছিস। অট্টহাসিতে শুরু হয় চারজনের মধ্যে। রবি বলল, ভুল বলিসনি, আমি সত্যি ভূত দেখেছি। খুব ভয়ঙ্কর সে, তার চেহারা ক্ষতবিক্ষত। সে ভয়ঙ্কর চোখে আমার দিকে তাকাচ্ছিল। আয়নায় আমাকে দেখা যাচ্ছিল না, আমি শুধু তাকেই দেখেছি। দোস্ত, এই আত্মাটা কার? রাকিব বলল, আমার জানা মতে এইটা তোর চেহারা। তোর চেহারা এত খারাপ যে আয়নায় তুই নিজেকে ভূত ভেবে বসে আছিস। দেখ, মজা নিবি না। আমি সত্যিই দেখেছি, একটা ছেলে দাঁড়িয়েছিল। ওর বয়স 23 থেকে 24 হবে হয়তো। আমি নিজের চোখে দেখেছি, বিশ্বাস কর ভাই। রনি বলল, বুঝেছি, তুই তো এমনিতেও ভীতু, এর ওপর আবার বাথরুমে গিয়ে হয়তো ভুলভাল ভেবেছিস, তাই এমন হয়েছে। নে আরেকটু খেয়ে নে, সব ঠিক হয়ে যাবে। রবির কথাটাকে কেউ মূল্য দেয়নি, যদিও দেয়নি কিন্তু পরে দিতে হয়েছে। আর এমনি এমনি মূল্য দিত না। ঘটনা ঘটেছে জুয়েলের সাথে। জুয়েল আড্ডা শেষ করে বাসায় ফিরে যাচ্ছিল। হঠাৎ জুয়েলের মামা জুয়েলকে ফোন দিয়ে বলে তার বাসায় যাওয়ার জন্য। জুয়েল তার মামার বাড়িতে উপস্থিত হবার পর দেখতে পায় আজকে তার ভাগ্নির জন্মদিন। জুয়েল নিজের হাতে ভাগ্নিকে কেক খাইয়ে দিয়ে বাসায় আসার প্ল্যান করে। অনুষ্ঠানে একটু দেরি হয়ে গেছে, এসেছিল সেই বিকেলে। এখন রাত 11:08 বাজে। জুয়েল তার মামা মামিকে বিদায় দিয়ে বাসার উদ্দেশ্যে বের হয়। জুয়েলের মামার বাসা কলেজের পাশে। এখান থেকে বাসায় যেতে 15 মিনিটের মতো লাগবে। এত রাতে গাড়িও বা পাবে কোথায়? জুয়েল অবশেষে হেঁটে আসার সিদ্ধান্ত নেয়, তবে হেঁটে গেলে 30 মিনিট লাগতে পারে। রাতের শহরটা হঠাৎ করে স্তব্ধ হয়ে যায়। কোথায় যেন দূর থেকে কয়েকটি কলকারখানার মেশিনের শব্দ আসে। রাস্তায় বড় বড় ট্রাক আর কিছু মালের গাড়ি চলাফেরা করছে। অবশ্য এত তাড়াতাড়ি লোকজন কমে যাওয়ার কথা নয়। বর্ষার দিন তো, বৃষ্টির প্রভাবে পরিবেশ কেমন যেন মরা হয়ে গেছে। তাই বেশিরভাগ মানুষ চলে গেছে বাসায়। শুধু একটু পরপর কয়েকজন লোক দেখা যায়। তারা অন্ধকার প্রেমী, রাতের শহরটা তাদের বন্ধু। এসব দেখতে দেখতে জুয়েল তার বাসার কাছাকাছি চলে আসে। মেইন রোড থেকে সোজা গলিতে প্রবেশ করে। আর 4টা গলি পার হলেই জুয়েলের বাসা চলে আসবে। প্রচণ্ড ক্লান্ত সে। গলি পার করে আবার 3 তলায় উঠতে হবে, সেটা নিয়েই চিন্তিত জুয়েল। সত্যি ক্লান্ত দেহ নিয়ে সিঁড়ি বেয়ে ওঠা খুবই কষ্টকর। জুয়েল প্রথম গলির সামনে প্রবেশ করে। একটু দূরে যেতেই খেয়াল করে একটা বৃদ্ধ লোক রাস্তার মাঝে বসে আছে। জুয়েল হঠাৎ দাঁড়িয়ে যায় রাস্তায়। লোকটি 20 থেকে 30 হাত দূরে বসে আছে, তাও জুয়েলের দিকে নয়, উল্টো দিকে তাকিয়ে আছে। জুয়েল লোকটির পিঠ দেখে চিহ্নিত করতে পারছে না।
এই গলিতে তো এত রাতে কোনো ফকিরকেও জায়গা দেওয়া হয় না। দারোয়ান যে কোথায় গেল কে জানে। তাও লোকটি রাস্তার মাঝে বসে আছে, জুয়েল লোকটির পিছনে, তাই লোকটি কি করছে সেটা দেখতে পারছে না। জুয়েল একবার ভাবে ছিনতাইকারী কিনা, আবার ভাবে ফকির হবে। ঘড়িতে তাকিয়ে দেখে রাত 11:54 বাজে। অনেক রাত হয়ে গেছে, বাসায় ফিরতে হবে। জুয়েল মনে সাহস নিয়েই এগিয়ে যায়। জুয়েল লোকটির কাছাকাছি ঘেঁষে যখন সামনে যায় তখন দেখে মাথা নিচু করে লোকটি তার হাতের নখ কামড়াচ্ছে। জুয়েল বুঝে নিয়েছে এটা কোনো পাগল হবে হয়তো। এরপর লোকটিকে এড়িয়ে জুয়েল দ্বিতীয় গলিতে মোড় নেয়। দ্বিতীয় গলিতে ঢোকার সাথে সাথে জুয়েলের চোখ কপালে উঠে যাওয়ার অবস্থা। একেবারে ভয়ে ছানাবড়া হয়ে যায় জুয়েল। সে দেখল দ্বিতীয় গলিতেও রাস্তার মাঝে সেই বৃদ্ধ লোক বসে কি যেন করছে। জুয়েল এবার ভয় পায় কিছুটা। সাহস করে জুয়েল পেছনের গলিতে উঁকি মেরে দেখে সে বৃদ্ধা লোকটি এখনও প্রথম গলিতে বসে আছে। একই ব্যক্তি দুই গলিতে কিভাবে থাকতে পারে? জুয়েল মনে করতে লাগলো, আরও ভালোভাবে মনে করার চেষ্টা করছে। হাজারো চেষ্টার পর জুয়েল শিওর হয়েছে আজকে তো সে গাঁজা সেবন করেনি। তাও এসব কি হচ্ছে? জুয়েল সাহস নিয়ে দ্বিতীয় ব্যক্তিটাকে এড়িয়ে গিয়ে পেছনে তাকিয়ে জুয়েল যা দেখেছে এটা হয়তো তার লাইফের ফার্স্ট অভিজ্ঞতা। এইবারে লোকটি হাতের নখ নয়, সে তার পা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। জুয়েল বৃদ্ধার দিকে তাকাতেই বৃদ্ধ জুয়েলের দিকে তাকায়। জুয়েল দেখে লোকটির সারা মুখে রক্ত মিশ্রিত, চোখের নিচে কালো দাগ আর চোখ দুটো পুরো সাদা। এমন ভয়ঙ্কর চেহারা দেখে জুয়েল ভয়ে দৌড় দেয় বাসার দিকে। দ্বিতীয় গলি পার হয়ে তৃতীয় গলিতে পা রাখতেই জুয়েল দেখতে পায় একে একে 10 জন বৃদ্ধা গলির মাঝে দাঁড়িয়ে আছে। ওদের সবার হাতে হসপিটালে ব্যবহার করা অক্সিজেনের বোতল। প্রতিটি বোতল থেকে বের হচ্ছে ছোট ছোট কয়েকটি বাচ্চার হাত। হাতগুলো খুব ধারালো, যেন ছুরির মতো নখ। একই রকম চেহারার এতগুলো মানুষ, সবার হাতে অক্সিজেনের সিলিন্ডার, আর সেই সিলিন্ডারের ভেতর থেকে বাচ্চাদের ভয়ঙ্কর হাত ভেদ করে বের হচ্ছে। একসাথে এতগুলো ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ে জুয়েল তাল হারিয়ে ফেলে। মাথায় একটা চক্কর মেরে উঠে জুয়েলের। চারদিক অন্ধকার হতে লাগলো। লোকগুলোকে ঝাপসা দেখতে পাচ্ছে জুয়েল। ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে যায় আর জ্ঞান হারায় জুয়েল। পরের দিন সকালে জুয়েল চোখ মেলে দেখে নিজের রুমে শুয়ে আছে। পাশে রনি, রবি, রাকিব আর রিফাত দাঁড়িয়ে আছে। জুয়েলের মা বাবা পাশের রুম থেকে দৌড়ে এসেছে মাত্র। জুয়েল নিজে নিজে ভয়ার্ত গলায় বলতে থাকলো, বৃদ্ধ, হ্যাঁ বৃদ্ধ লোক, বাচ্চার হাত, ভয়ঙ্কর চেহারা। ওরা অনেকজন একই চেহারার, আমাকে মেরে ফেলবে ওরা আমাকে নিয়ে যেতে এসেছে, বাঁচাও আমাকে। বলতে বলতে কান্না করতে লাগলো জুয়েল। এরপর রনি বলল, তুই কি পাগল হয়েছিস? কাল বিকেলে তো তুই সুস্থ ছিলি, রাতের মধ্যে কি হয়ে গেল এমন? হ্যাঁ, তুই জানিস না ওরা খুবই ভয়ঙ্কর, কোনো আত্মা হবে। আমার তো খুব ভয় করছে বন্ধু। আরে তুইও দেখি রবির মতো হয়ে গেছিস, আমাদের খুলে বল তো কি দেখেছিস। তারপর জুয়েল এক এক করে কাল রাতের সব ঘটনা খুলে বলে। জুয়েলের কথাও তেমন স্পষ্ট না, ভয়ের কারণে বেচারা উচ্চারণটাও ভুল করে যাচ্ছে। তবে পুরো ঘটনা ফেলে দেওয়ার মতো না। রবি না হয় ভীত, কিন্তু জুয়েল খুব সাহসী। জুয়েল এই ব্যাপারে মিথ্যা বলতে পারে না। সবার মনের মধ্যে ভয়টা একটু জায়গা করে নিয়েছে আজ। রনি ভয় পেয়েছে, এটা বুঝতে দিচ্ছে না। পাল্টা প্রশ্ন করলো, আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারছি না। কথাটা অর্ধেক বলে থেমে যায় রনি। পাশে জুয়েলের মা বাবার দিকে তাকিয়ে বলল, আঙ্কেল আন্টি আপনারা একটু পাশের রুমে যাবেন, আমরা একটু পার্সোনাল কথা বলি। রনির কথা হ্যাঁ সম্মতি দিলেন ওনারা রুম থেকে যাওয়ার পর রনি আবার বলতে লাগলো, আমরা তো একটা মেয়েকে ধর্ষণ করেছি, আত্মা আসলে মেয়ের আত্মা আসা উচিত, কিন্তু এখানে বৃদ্ধ, বাচ্চা আর রবির কথা মতো একটা ছেলে আসবে কিভাবে? এরা আবার কারা? আমরা তো কোনো বৃদ্ধ বা বাচ্চাদের হত্যা করিনি, আর ছেলেটাও বা কে? রনির প্রশ্নে রিফাত বলল, হয়তো তানিয়ার নিখোঁজে তার বাবা আত্মহত্যা করেছে। বৃদ্ধা লোকটা হয়তো তিনি, কিন্তু ছেলেটাকে আর বাচ্চাগুলোকে? না রিফাত, আমি খবর নিয়েছি, তানিয়ার বাবা পরশু রাতে থানায় মামলা করে চুপ হয়ে গেছে, উনি মরেনি। পুলিশ এসেছিল কলেজে, তোরা কাল যাবার পর আমি কলেজে তিন্নির সাথে দেখা করেছি। ফিরতে লেট হয়েছিল, আর কলেজে পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করেছে, আমাকেও প্রশ্ন করেছে। আমিও বলেছি তাকে বিকেলের পর আর দেখিনি। পরে তারা চলে যায়। তাহলে এরা কারা? বাচ্চা, বৃদ্ধ আর ছেলেটি? তা তো জানি না। দাঁড়া, আমার পরিচিত একটা ছেলে আছে, সে তান্ত্রিক পন্থা শিখেছে, তার সাথে যোগাযোগ করি। আচ্ছা, ঘটনাটা কেমন হয়ে গেল না? কেমন যেন হিন্দি মুভির মতো। ভূত প্রেত বলতে কি সত্যি কিছু আছে? আমারও তো মনে হয় না, কিন্তু পরিস্থিতি অনুযায়ী মেনে নিতে হচ্ছে। আচ্ছা সবাই চল, সেই তান্ত্রিকের বাসায় যাই, উনি হয়তো কিছু করতে পারবেন, চল। সবাই রওনা দিল তান্ত্রিকের বাসায়। জুয়েল নিজেদের বাসা থেকে প্রাইভেট কার নিয়ে বের হয়। যেতে হবে সাভারে। লোকটি নাকি সাভারের গ্রাম সাইডের মতো একটা ঝোপের আড়ালে থাকে, নিশ্চুপ একটা জায়গা, ছোট্ট একটা কুটিরে থাকেন। ঢাকা থেকে সাভারে বেশি সময় লাগবে না, 2 ঘন্টার মধ্যে যেতে পারবে। ওরা পুরো স্পিডে কার চালাচ্ছে। শ্যামলী রোড পার হওয়ার পর যে রাস্তাটা, এটা সম্পূর্ণ গ্রামাঞ্চলের রাস্তার মতো। ফাঁকা রোড পেয়ে রনি স্পিকারে গান চালিয়ে দেয়। হই হুল্লাস করতে করতে এগিয়ে যাচ্ছিল তারা। হঠাৎ তাদের গাড়ি অস্বাভাবিকভাবে নড়ে ওঠে। মনে হয়েছে কাউকে অ্যাক্সিডেন্ট করে ফেলেছে।
সাথে সাথে ওরা গাড়ির কড়া ব্রেক কষল। রিফাত বলল, জুয়েল গাড়ি থামাস না, পুলিশের ঝামেলায় পড়লে সমস্যা হবে, চল তাড়াতাড়ি। না, হয়তো অ্যাক্সিডেন্ট হয়নি কেউ, চল দেখে আসি কি হয়েছে। যদি গাড়ির কোনো নাট লুজ হয় তাহলে তো সবাই মরব। এটা বলে জুয়েল গাড়ি থেকে বের হয়। জুয়েলের সাথে বাকি 4 জনও বের হয়েছে। ওরা গাড়ি থেকে নেমে দেখে একটা কুকুরকে পিষে ফেলেছে। এটা দেখেই তারা আবার গাড়িতে উঠে যায়। কুকুর মরেছে, মানুষ তো নয়। অবশেষে তারা পৌঁছালো সাভারে। রোড থেকে চিপা রাস্তায় গাড়ি নামিয়ে দেয়। তান্ত্রিকের কুটির অবধি চলে যায় 15 মিনিটে। এরপর ওনার বাসার সামনে গিয়ে গাড়ি থামায়। গাড়ি থেকে নেমে ওরা 5 জন সোজা তান্ত্রিকের বাসায় প্রবেশ করে। এরপর যা দেখেছে তা কখনোই বিশ্বাস করার মতো নয়। ওরা বাসায় প্রবেশ করে দেখে তান্ত্রিককে কেউ আগে থেকেই মেরে ফেলেছে। তান্ত্রিকের মাথার মগজ দেখা যাচ্ছে, হাত পা রক্তাক্ত হয়ে আছে। আর সবচেয়ে অবাক করার মতো যেটা হচ্ছে তা হচ্ছে তান্ত্রিকের দেহ মাটি থেকে 1 ফুট উপরে শূন্যে ভাসছে। মাত্র রাত 10:23। রবির প্রচণ্ড জ্বর। এমন দৃশ্য দেখার পর রবি নিজেকে মেনে নিতে পারেনি। সবাই পালিয়ে এসেছিল, যে যার বাসায় ভয়ে লুকিয়ে আছে। ওরা এইটা জানে না এই আত্মাগুলো কারা, কেন তাদের এভাবে তাড়া করে বেড়াচ্ছে। রবির মা রবির গায়ে কাঁথা মুড়ে দিয়ে চলে যায়। রবির চোখের সামনে শুধু তান্ত্রিকের লাশটা ভাসছে। কল্পনায় লাশটা দেখতে পাচ্ছে বারবার। তখনই রবি অনুভব করলো ওর পাকেও কেটে নিয়ে গেছে। তৎক্ষণাৎ রবি হাউমাউ করে চিৎকার দেওয়া শুরু করে। ওর মনে হচ্ছে চিৎকারের শব্দটা রুমের ভেতরেই বন্দি রয়ে যাচ্ছে, বাহিরে যেন কেউ শুনতেই পাচ্ছে না। রবি আরও জোরে চিৎকার দিতে থাকে, আরও জোরে দিচ্ছে। যত শক্তি আছে সব শক্তি দিয়ে চিৎকার করতে থাকে। এমন সময় রবির কানে অন্য কারো গলার ধ্বনি ভেসে আসে। রবি নীরব হয়ে যায়। পুরো রুমে অন্ধকার, কিছু দেখার মতো অবস্থান নেই। সেই অদৃশ্য কণ্ঠ বলল, কেমন লাগছে মিস্টার রবি সাহেব? গলার শব্দটা এতটাই ভয়াবহ ছিল, রবির বুকের ধুকপুকানি ধীরে ধীরে বেড়েই যাচ্ছে। সাহস নিয়ে রবি বলল, কে আপনি? আর আমাদের এইভাবে তাড়া কেন করছেন? তা নিজেরাই খুঁজে নে। পাপ করেছিস আর মনে রাখতে পারিস না? আমার জানা মতে এরকম কোনো পাপ করিনি যা আপনি বলছেন। কোনো ছেলেকে আমরা কখনোই হত্যা করিনি, আর মেয়েদের ধর্ষণ করেছি কিন্তু হত্যা করিনি। কিছুদিন আগে একজনকে ভুলে মেরে ফেলেছি, কিন্তু আপনি তো মেয়ে নন। মরতে হবে, তোদের সবাইকে মরতে হবে, এক এক করে মরতে হবে। আমাকে অভিশপ্ত করে তুলেছিস তোরা। আমি প্রতি মুহূর্তে কষ্টে জীবনযাপন করে যাচ্ছি। আমি ফিরেও এসেছি, প্রতিশোধ হবে, ভয়ঙ্কর প্রতিশোধ। আরে কিসের প্রতিশোধ? কার প্রতিশোধ? দেখুন, আপনি হয়তো গুগল ম্যাপে ভুল করে ভুল নাম্বারে ডায়াল করেছেন। প্লিজ একটু শিওর হয়ে আসুন, নয়তো বলুন আমরা কি করেছি। রবির কথার কোনো জবাব আসেনি। রবি আবার বলল, কি হলো, আপনি আছেন? ও ভূত ভাইয়া, আচ্ছা আমার পা কি সত্যি সত্যি কেটে ফেলেছেন? আমি আমার পা অনুভব করতে পারছি না কেন? আবারও কোনো জবাব এলো না। কিছুক্ষণ পর রুমের লাইট অন হয়ে যায়। রবি হঠাৎ আলো দেখে চমকে ওঠে। দরজার সামনে রবির মা বাবা দাঁড়ানো। ওনারা জিজ্ঞেস করলো, কি রে, এত রাতে কার সাথে কথা বলছিস? কই না তো, রনি কল দিয়েছিল, ওর সাথেই কথা বললাম। মানে কি রবি? তোর ফোন তো আমাদের রুমে চার্জ দেওয়ার পর আনতে ভুলে গেছিস। আমরা তোর ফোন দিতে এসেছি। এখন তুইও মিথ্যা বলছিস, আবার একা একা কথা বলছিস। কি হয়েছে, আব্বুকে খুলে বল। বাবা কিছু হয়নি, তবে হতে পারে। তোমরা দোয়া করো আমার জন্য। কী সব আজব কথাবার্তা বলেই যাচ্ছিস। আচ্ছা, না বলতে চাইলে দরকার নেই, দরকার মনে পড়লে বলিস। এই নে তোর ফোন। ফোন দিয়ে রবির মা বাবা চলে যায়। রবি পায়ের দিকে তাকিয়ে দেখে পা আছে, কিন্তু অবশ্যই আছে। তখনই রবির নাম্বারে একটা কল আসে। রবি ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে রনির ফোন। রিসিভ করতে ওপাশ থেকে ভয়ার্থ কণ্ঠে রনি বলল, রবি কই তুই? বাসায়। কি হয়েছে তোর? তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? বড় ধরনের ঘটনা ঘটে গেছে দোস্ত। কি হয়েছে বলবি তো? এইটুকু বলেই রনি কান্না শুরু করে দিয়েছে। এই রনি, কি করছিস? কান্না করছিস কেন? খুলে বল, কি হয়েছে? রিফাত মারা গেছে বন্ধু, ওর লাশ খুব ভয়ঙ্করভাবে রাখা আছে। আমরা সবাই রিফাতের বাসায়, তুই তাড়াতাড়ি আয়। বলিস কি? দাঁড়া, আমি আসছি। সাথে সাথে ফোন কেটে দেয় রবি। পা অবশ, ওঠার কোনোই গতি নেই। রবি পায়ের ওপর কোনোভাবে ভর করে বিছানায় উঠে বসে। ধীরে ধীরে পা এবার আগের মতোই হয়ে যায়। রবি তাড়াহুড়ো করে বের হয়ে যায় বাসা থেকে। এত রাতে গাড়ি বের করা যাবে না। অবশেষে রবি নিজের বাইক নিয়ে রওনা দেয় রিফাতের বাসায়। 10 মিনিটের মাথায় রবি রিফাতের বাসায় পৌঁছায়। বাসার সামনে বাইক থামিয়ে সোজা উপরে দৌড়ে যায়। রিফাতের রুমে প্রবেশ করতে রবি দেখে রিফাতের 2 পা কেউ কেটে আলাদা করে দিয়েছে। আলাদা করা পা দুটো স্বাভাবিক নয়। কাটা পায়ের মধ্যে কেউ লোহা ঢুকিয়ে ছিদ্রযুক্ত করে দিয়েছে। কাটা পায়ের মধ্যেই শতখানেক চিহ্ন। অন্যদিকে রিফাতের উপরের বডিও স্বাভাবিক নয়, দেওয়ালের সঙ্গে ঝুলানো। রিফাতের চোখ বরাবর 2টা লোহা ঢুকিয়ে দেওয়া, সেগুলো দেওয়াল ভেদ করে ভিতরে ঢুকানো হয়েছে। অর্থাৎ চোখের ভেতর লোহার উপরেই রিফাতের লাশ ভেসে আছে। রবি এইসব দেখেই সেখানেই বমি করে দেয়। রনি, জুয়েল আর রাকিব এসে রবিকে শান্ত রাখার চেষ্টা করে। অন্যদিকে রিফাতের মা অজ্ঞান হয়ে আছে। রিফাতের বাবা কান্না করছে বসে বসে। কোনোভাবে রাতটা পার হয়। সকালে রিফাতের জানাজা হয়। এরপর দাফন দেওয়া হয়েছে। কবর দেওয়ার পর আর কেউ রিফাতের বাড়ি
রবি যায়নি। রনি সোজা একটা সিগারেটের দোকানে গিয়ে সিগারেট ধরায়। সারা রাত কেউ ঘুমায়নি। রনির সাথে বাকি 3 জনও সিগারেট ধরায়। সিগারেট টানতে টানতে জুয়েল বলল, এইবার তো আমরা সবাই শিওর কোনো আত্মা ঠিকই এসেছে, সে আমাদের মারতে চায়। রবি বলল, কালকে রাতে আমার রুমে আত্মাটা এসেছিল, তবে ওটা ছেলের আত্মা। আমি বুঝি না, আমরা কোনো ছেলেকে তো মারিনি, উনি ভুল করছে না তো? রনি বলল, এর মাঝে আবার বাচ্চার আত্মা, আবার এক বুড়ো মানুষের আত্মাও আছে। এটা কেমন রহস্য রে বাবা? যাদের আমরা চিনিও না তারা আমাদের পিছু কেন নিল? রবি বলল, কালকে রাতে বলেছিল প্রতিশোধ নিবে, এদের কাজই প্রতিশোধ নেওয়া, আমাদের সবাইকে নাকি মেরে ফেলবে সে। এখন মরার আগে অন্তত এইটা যদি জানতাম কার আত্মা এগুলো বা কী করেছে আমরা, তাও মনটাকে সান্ত্বনা দিতে পারতাম। মরতে তো হবেই। ওদের কথার মাঝে ইন্সপেক্টর মিজান সাহেবের আগমন ঘটল। মিজান সাহেবকে দেখে 4 জনই সিগারেট ফেলে দেয়। মিজান সাহেব এসে রনির উদ্দেশ্যে বলল, কী খবর রনি সাহেব? দেখতেই তো পাচ্ছেন এই কেসটাও আমি পেয়েছি। আপনাদের কলেজের কেউ কোনো গন্ডগোল পাকিয়েছে? নইলে কয়েকদিন আগে তানিয়া নিখোঁজ, আবার একই কলেজে একজন স্টুডেন্ট এখন খুন। ব্যাপার কি জানেন কিছু? জুয়েল বলল, আমাদের বেস্ট ফ্রেন্ড হত্যা হয়েছে, আমরা এটা নিয়ে চিন্তিত। আর আপনি আমাদের কাছে তথ্য জানতে এসেছেন? কলেজে তো আরও ছাত্র আছে, তাদের জিজ্ঞাসা করতে পারেন না? মিজান সাহেব বলল, দেখুন, আপনাদের বন্ধু মরেছে দেখে আপনাদের জিজ্ঞাসা করছি। হতে পারে রিফাতের মৃত্যুর সাথে আপনাদেরও কোনো কানেকশন আছে। রনি বলল, কি বোঝাতে চাচ্ছেন আপনি? রিফাতের খুন আমরা করেছি? না 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 রনি সাহেব, আমি আপনাদের খুনই বলছি না। তানিয়া নিখোঁজ, এরপর আপনাদের বন্ধু খুন, আত্মা ভূতের কাহিনীর মতো হয়ে গেল না? যেন তানিয়ার আত্মা এসে রিফাতকে হত্যা করেছে। মিজান সাহেবের কথা শুনে ওদের সবার মুখে ভয়ের ছাপ সৃষ্টি হয়। মিজান সাহেব ভ্রুভঙ্গি পাল্টে ফেলেছে। ওদের 4 জনের দিকে আরও সন্দেহভাজন ভাবে নজর দিচ্ছে। রনির গলা শুকিয়ে গেছে। দোকান থেকে রনি 1 গ্লাস পানি খেয়ে নেয়। এরপর রনি মিজান সাহেবের উদ্দেশ্যে বলল, আপনি আইনের লোক হয়ে এসব আত্মাদের প্রতি বিশ্বাস করেন? হাস্যকর। যাই হোক, আপনি যা ভাবছেন এসবের কিছুই নয়। রিফাতের অনেক শত্রু ছিল, হয়তো কেউ এসে তাকে হত্যা করেছে। আচ্ছা, মেনে নিলাম আপনাদের কথা, কিন্তু গতকাল সকালে আপনারা সাভারে কেন গিয়েছিলেন? মানে? এইবার ওরা আরও বেশি চমকে যায়। না বোঝার মতো কিছু বলিনি আমি। জুয়েল সাহেবের গাড়ি গতকাল সাভারে উপস্থিত ছিল, সিসিটিভি ফুটেজে আপনাদের ভেতরে দেখা গিয়েছিল। এখন তো বুঝতে পারছেন আমি আশ্চর্য হবার মতো কিছু বলিনি। জুয়েল বলল, কাল আমাদের ঘুরতে ইচ্ছে হয়েছিল, তাই সাভারের উদ্দেশ্যে রওনা করি। ওদিকে বেড়াতে গেছি শুধু। কোনো তান্ত্রিকের বাড়িতে গিয়েছিলেন কি? এইবার রনি, রবি, রাকিব আর জুয়েল পুরো থমকে যায়। এই লোক এত কিছু খবর পেয়েছে কিভাবে? রনি আবার বলল, আপনি কি বোঝাতে চাচ্ছেন সেটা বলুন। না মানে কাল সাভারে একজন তান্ত্রিকের মৃত্যু হয়েছে, তাই এমনিতে জিজ্ঞাসা করলাম। না, আমরা কোনো তান্ত্রিকের বাড়িতে যাইনি। তান্ত্রিকের বাড়ির সামনে কাদাযুক্ত মাটি আছে, সেখানে জুয়েল সাহেবের কারের চাকার দাগ আছে। আমি কি ভুল কিছু বলেছি? রবি এবার সিদ্ধান্ত নিয়েছে ধরা খাওয়ার মতো কিছু হয়ে গেলে উল্টো দৌড় দেবে। এর আগে রনি বলল, আজীব তো, চাকার দাগটা জুয়েলের গাড়ির চাকার দাগ, তার প্রমাণ কি? একই রকম চাকা তো অনেক আছে। আপনি শুধু শুধু আমাদের কেন সন্দেহের জালে ফাঁসাচ্ছেন? ও সরি, যাই হোক, এখন বিদায় নিচ্ছি। পরবর্তী সময়ে দেখি কোনো প্রমাণ হাতে পাই কিনা। টেক কেয়ার। কথাটা বলে মিজান সাহেব গাড়িতে উঠে যায়। গাড়ি স্টার্ট দিয়ে জায়গা ত্যাগ করে মিজান সাহেব। এদিকে এদের 4 জনের কপালে ঘামের রেশ পড়ে গেছে। হাফ ছেড়ে বাঁচল ওরা। একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে জুয়েল বলল, এটা পুলিশ নাকি গোয়েন্দা? এক এক করে সব খবর নিয়ে রাখলো। রনি বলল, ও হ্যাঁ, গোয়েন্দা। গোয়েন্দা নাম শুনে একজনের কথা মনে পড়ে গেল। রবি বলল, কার নাম? রিয়াজ? হ্যাঁ ভাই, হ্যাঁ, আমাদের জুনিয়র, অনার্স 2য় বর্ষের সে ছেলেটা। ফেসবুকে নাকি ভালোই নাম ডাক। জানি না বাস্তবে কতটুকু জানে সে। জুয়েল বলল, এমনিতে ছেলেটি থাকে সাধারণভাবে, দেখে মনে হয় না এত কিছু জানে। না জানলে এত কিছু লিখে কিভাবে? যাই হোক, একবার কথা বলে দেখি, সে অন্তত আমাদের সাহায্য করতে পারলে বেঁচে যায়। তাকে আমাদের ব্যাপারে সব বলে দিবি? যদি সে সব কিছু পাবলিশ করে দেয়? আরে না বোকা, শুধু এই আত্মাদের কথা বলবো, ধর্ষণের ব্যাপারে কিছুই বলা যাবে না। আচ্ছা। দোকানের সামনে থেকে সবাই যে যার বাড়িতে চলে যায়। কলেজের জন্য রেডি হয় সবাই। এরপর আবার সবাই একত্রিত হয় কালকে, কিন্তু রিয়াজকে দেখতে পাচ্ছে না কোথাও। এরপর ক্লাস, ক্যান্টিন, মাঠ, সামনে, পিছনে সব জায়গায় দেখে, রিয়াজ কোথাও নেই। রনি বলল, আচ্ছা ছাদে গিয়ে দেখি, ওখানে না পেলে ওর বাসায় যাব। রনির কথায় সবাই এক হলো। 4 জন মিলে চলে যায় ছাদে। ছাদের গেট খুলতেই রনি, রবি, জুয়েল আর রাকিব চমকে ওঠে। জুয়েল বলে উঠল, ও মাই গড, এটা কিভাবে সম্ভব? জুয়েলের গলার শব্দ শুনে রিয়াজ তাদের দিকে তাকায়। ওরা 4 জনই রিয়াজকে দেখে ভয় পেয়ে গেছে। রিয়াজ ওদের উদ্দেশ্য করে বলল, চুপচাপ দাঁড়িয়ে থাকুন, আমার কাজটা শেষ করে নিচ্ছি। এই বলে রিয়াজ আবার তার কাজে মন দেয়। রিয়াজের সামনে একটা বালতি রাখা, সেই বালতির ভিতরে কোনো একজন মানুষের কাটা পা। পায়ের ওপর রিয়াজ ছুরি দিয়ে আঘাত করতে লাগলো। আঘাতের কারণে যে ছিদ্র হচ্ছে পায়ে, সে ছিদ্রের শাড়ি বেয়ে বেয়ে রক্ত বের হচ্ছে অনেক।
ওরা চারজন ভাবছে রিয়াজ এখন রক্তপান করবে, কিন্তু রিয়াজ সেটা না করে রক্তগুলো বালতিতে জমিয়ে রাখে। এরপর পকেট থেকে একটা কাপড়ের পুতুল বের করে, সে পুতুলের পুরো দেহ রক্ত দিয়ে গোসল করায়। ওরা চারজন অবাক হয়ে তাকিয়ে আছে রিয়াজের দিকে। রিয়াজ পুতুলটিকে গোসল করিয়ে ওর সামনে রাখে। এরপর হাতের ছুরিটা দিয়ে পুতুলের বুকে ইচ্ছামতো ছিদ্র করতে লাগলো। রিয়াজকে দেখতে তখন ভয়ঙ্কর লাগছিল। রনি, রবি, জুয়েল আর রাকিব হা করে তাকিয়ে আছে। রিয়াজ পুতুলের দেহ ছুরির আঘাতে ক্ষতবিক্ষত করে ফেলে। এরপর পুতুলটাকে নিজের ব্যাগে ঢুকিয়ে নেয়। বালতিটাকে কাটা পা সহ ছাদের একটি কোণায় লুকিয়ে রাখে। এরপর ব্যাগ থেকে পানির বোতল বের করে নিজে পরিষ্কার হলো, যেন কোনো মিশন সাকসেসফুল করেছে। রিয়াজ ওদের সামনে এসে বলল, বলুন এবার আমি আপনাদের কি সাহায্য করতে পারি? তা না হয় বলছি, কিন্তু আপনি একটু আগে এটা কি করলেন? একটা আত্মা আজ 2 দিন থেকে জ্বালাচ্ছে আমাকে। একটা মেয়ের আত্মা ছিল, ভূত হয়ে একটা বাড়ি দখল করেছে। আমি তাকে বাড়ি ছাড়া করেছি, এখন সে আমার পিছুই ছাড়ছে না, তাই একেবারে হত্যা করে ফেলেছি। কি? আত্মারা তো এমনিতে মৃত থাকে, তাদের আবার হত্যা করে কিভাবে? এটা আপনার মাথায় ঢুকবে না। মুক্তি দিয়েছি তাকে। আত্মাদের মুক্তি দেওয়ার হত্যা হিসেবে গণ্য করা হয়। মুক্তি হচ্ছে তাদের দ্বিতীয় মরণ। আমাদেরকে বাঁচান ভাই। রনির এমন রিকোয়েস্ট শুনে রিয়াজ তাদের দিকে ভ্রু কুঁচকে তাকায়। এরপর বলল, কেন, কি হয়েছে আপনাদের? একটা বুড়ো, একটা বাচ্চা আর একটা যুবক আত্মা আমাদের তাড়া করে বেড়াচ্ছে। জানি না এরা কারা, আর আমাদের পিছু কেন নিয়েছে সেটাও জানি না। এখন আপনি বলুন আমরা কি করব? আপনাদের সাথে আত্মাদের কোনো কানেকশন নেই, এটা আপনার শিওর? আমরা জানি না, তবে এদের আমরা কেউ চিনি না। ওরা আমাদের বন্ধু রিফাতকে মেরে ফেলেছে, এখন আমাদেরকে মারবে। দয়া করে আমাদেরকে বাঁচান। একটা শর্ত আছে আমার। কোনো চিন্তা করবেন না, আপনার যত টাকা লাগে সব আমরা দিব। কথাটা শুনে রিয়াজ একটু রাগমুখ করে ফেলে। এরপর বলল, আপনারা অন্য কাউকে দেখুন, আপনাদের এই কাজ আমি করতে পারবো না। বলে রিয়াজ চলে যেতে যাচ্ছে। আরে ভাই দাঁড়ান দাঁড়ান, ক্ষমা করুন আমাদের। আমি ভেবেছি আপনি টাকার শর্ত দিবেন। আচ্ছা বলুন আপনার কি শর্ত? আপনি যা বলবেন আমরা সেটাই করব। এবার রিয়াজ মুচকি হাসি দিয়ে ওদের দিকে তাকায়। তারপর বলল, প্রথম কাজ হচ্ছে তোমরা আমাকে একটা লাশ এনে দিবে। রিয়াজের কথা শুনে ওরা চমকে উঠে বলল, লাশ? আমরা লাশ পাবো কোথায়? পুরো কথা শোনো। লাশ বলতে শুধু লাশ নয়, লাশটা হতে হবে 18 থেকে 20 বছরের কোনো মেয়ের। তবে পুরো লাশ আনা যাবে না, লাশের পা আনতে হবে। বাহ ভাই, আমরা এমন লাশ কোথায় পাবো? আপনি যদি কিছুটা হেল্প করতেন তাহলে ভালো হতো। আপনার মুখে কথা বেঁচে আসছে কেন? তোতলা হয়ে গেছেন নাকি? আসলে আপনার কথা শুনে ঘাবড়ে গেছি আর কি। আচ্ছা বলুন তারপর। কোথায় যেন ছিলাম? লাশের পা আনতে হবে। হ্যাঁ, লাশের পা এনে সোজা আমার বাসায় চলে যাবে, পা সহ নিয়ে আসবে। তবে আরেকটা জিনিস খেয়াল রাখবে, যে লাশটা আনবে সেটা যেন এই মাসের মধ্যে মৃত্যুবরণ করা কোনো লাশ হয়, না হলে কিন্তু সবার জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। জি আচ্ছা, তাহলে আমি বাসায় গেলাম। লাশের পা নিয়ে আজ রাতে আমার বাসায় আসবে। রাত 12টার আগে আসতে হবে কিন্তু, এরপর আবার অনেক কাজ বাকি। আচ্ছা, আর শুনুন রনি সাহেব, আমি যে কাটা পা ছাদের কোণায় লুকিয়েছি, আপনারা পাটা সাবধানে একটু বের করে ডাস্টবিনে ফেলে দিয়ে আসুন। আজিব তো, আপনার এত ডিমান্ড পূরণ করবে কে? ঠিক আছে, অন্য কবিরাজ দেখুন, আমি গেলাম। আরে না, আমরা এক্ষুনি পা নিয়ে যাচ্ছি। লাইনে আসো বাচ্চারা। রিয়াজ চলে যায়। রনি, রবি, জুয়েল আর রাকিব ভিতরে ভিতরে রাগান্বিত হলেও উপরে সাধুগিরি দেখাচ্ছে। রিয়াজ ছাড়া এই কাজ অন্য কারো দ্বারা হবে না, এটাই বুঝেছে ওরা। রিয়াজের কথা মতো পাটা তারা একটা বস্তায় ঢুকিয়ে ডাস্টবিনে ফেলে আসে। এরপর সবাই মিলে চলে আসে কলেজের খোলা মাঠে। নিজেদের মধ্যে তারা আলাপন শুরু করে দেয়। রবি বলল, এখন ওরকম লাশের পা কোথায় পাবো? 18 থেকে 20 বছরের হতে হবে, তার উপর আবার পা কেটে নিতে হবে, সে পা আবার ওনার কাছে নিয়ে যেতে হবে। এত কিছু কিভাবে হবে? ধরা খাওয়ার চান্স কিন্তু অনেক। রাকিব বলল, রবি ঠিক বলেছে, এত রিস্ক কিভাবে নেব? জুয়েল বলল, রিস্ক তো পরে, ওরকম লাশ কোথায় পাবো সেটা ভাব। আচ্ছা, রিয়াজ সাহেব কি আমাদের গোপন কোনো তথ্য জেনে যায়নি তো? জুয়েল বলল, কোনটা? আরে বুঝতে পারছিস না, তানিয়ার কথা বলছে না তো? রাকিব বলল, ইস, আমার মাথায় তো এটা আগে আসেনি। তানিয়ারও তো 18 থেকে 20 বছরের মতো বয়স হবে, আর তাকে আমরা মেরেছি কয়েকদিন আগে, অর্থাৎ এই মাসের মধ্যেই। আর তানিয়ার লাশের পা আমরা আনতেও পারবো। সব কিছু মিলিয়ে আমার মনে খাপলা লাগছে। রিয়াজ সাহেব নিশ্চয়ই তানিয়ার ব্যাপারটা জানতে পেরেছে। রনি বলল, তিনি জেনে যদি থাকে তবে আমাদের সরাসরি বলতো। আর বলেনি, অর্থাৎ তিনি জেনেও লুকিয়েছে, তার মানে সে আমাদের হেল্প করতে চায়। তাই তো হয়তো তানিয়ার আত্মাকে বশ করে সে বাকি আত্মাদের আটকাবে। সেটা কিভাবে? তানিয়া তো আমাদের হেল্প করবে না, উল্টো সে আমাদের মারতে চাইবে, কারণ ওর মৃত্যু আমাদের জন্য হয়েছে। দেখিসনি, রিয়াজ আত্মাদের দ্বিতীয়বার হত্যা করে হয়তো আত্মাদের মরার ভয় দেখিয়ে আমাদের বাঁচাবে। হতেও পারে, আবার নাও হতে পারে। কি যে করি? জুয়েল বলল, আচ্ছা আপাতত তার কথা মতো কাজ করি, তাহলে চল তানিয়ার লাশের পা কেটে নিয়ে আসি, এরপর দেখি কি হয়। রনি বলল, পুকুরে তো কুমির ছিল, এতক্ষণে তানিয়ার দেহ খেয়ে রেখেছে কিনা কে জানে। চল তাড়াতাড়ি।
মাঠ থেকে উঠেই ওরা গাড়ি বের করে, এরপর সোজা চলে যায় রাস্তার পাশের সেই জঙ্গলে। ঢাকা শহরের জঙ্গল কোথাও নেই, কিন্তু মিরপুর 10-এর বাম দিকে ছোটোখাটো একটা জঙ্গল আছে, যেখানে কিছুদিন পর পাহাড় কেটে বিল্ডিং তৈরি হবে। আপাতত জায়গাটা খুবই ভয়ঙ্কর। দিনে ভয়ঙ্কর না হলেও রাতের বেলা রাস্তাটা যেন মানুষের সাথে কথা বলতে চায়। কেউ একা সেই রাস্তা দিয়ে হেঁটে গেলে আশেপাশে কারো কান্নার শব্দ শুনতে পায়। এটা অনেক আগে থেকে লোকমুখে ছিল, তবে এর সত্যতা কতটুকু তা এখনও কেউ জানে না। রনি, রবি, রাকিব আর জুয়েল সোজা সেই জঙ্গলের পাশে যায়। গিয়ে দেখে ওখানে লোকজন ভিড় জমিয়ে রেখেছে। গাড়ি রাস্তার পাশে রেখে ওরা 4 জন তাদের তামাশা দেখছে। কয়েকটা ছেলে আর মেয়ে ডিএসএলআর ক্যামেরা এনে নিজেদের ফটো তুলছে। ছেলেরা জুতার ফিতা বাঁধা অবস্থায় বলে, মার মার মার, তাড়াতাড়ি ক্লিক মার। আর মেয়েরা টাইচ করে পেছনের দিকে ঘুরিয়ে বলে, খিচমেরি ফটো। এসব হাদারামের জন্য ভিতরে প্রবেশ করতে পারছে না ওরা। এদের হাতে ক্যামেরাও আছে, যদি দেখে ফেলে তাহলে 4 জনই ফ্রেমবন্দি হয়ে যাবে। ফ্রেমবন্দি হওয়া মানে জেলবন্দি হওয়া। তাই বাধ্য ছেলের মতো 4 জনই তাদের গাড়ির পাশে দাঁড়িয়ে নিজেদের ফোন বের করে নিজেরাই ছবি তুলছে। এভাবে মিথ্যে অভিনয় করতে করতে সন্ধ্যা নেমে আসে। ছেলেমেয়েগুলো তাদের ক্যামেরা গুছিয়ে চলে যায়। এই সুযোগে রনি সবাইকে বলল, ফোনের ফ্ল্যাশ অন কর তাড়াতাড়ি, হাতে সময় কম। সবাই মোবাইলের লাইট অন করে জঙ্গলের ভিতরে প্রবেশ করে। অনেক জোরে দৌড়াতে থাকে ওরা। তাড়াতাড়ি সেই পুকুরের পাশে যেতে হবে। প্রায় 15 মিনিট দৌড়ানোর পর ওরা পুকুর পাড়ে পৌঁছায়। এরপর পুকুরে লাইট মারার সাথে সাথে ওরা খেয়াল করে তানিয়ার লাশে পুকুরের কিনারায় পড়ে আছে। এবার জুয়েল সবার শার্ট খুলতে বলে। রনি ছাড়া বাকি 2 জন শার্ট খুলে দেয় জুয়েলের কাছে। এরপর জুয়েল পা দুটোকে শার্ট দিয়ে পেঁচিয়ে লম্বা করে ফেলে। কাঁধে নিয়ে আবার সবাই রওনা দেয় রাস্তার উদ্দেশ্যে। জঙ্গল থেকে বের হয়ে ওরা রাস্তায় আসে 27 মিনিটের মাথায়। গাড়ির পেছনের বক্স খুলে তানিয়ার লাশের পা সেখানে রাখে। সবাই খালি গায়ে গাড়ির ভিতর বসে পড়ল। রনি গাড়ি স্টার্ট দিয়ে রওনা দেয় রিয়াজের বাসার উদ্দেশ্যে। কিছু দূর যেতেই জুয়েল খেয়াল করে ইন্সপেক্টর মিজান সাহেব সামনে চেকপোস্ট বসিয়ে দাঁড়িয়ে আছে। জুয়েল গাড়ির স্পিড কমিয়ে রনিকে বলল, এখন কি করবি? সামনে তো মিজান সাহেব, আমাদের ফেস দেখলেই পুরো গাড়ি চেক করবে। এই যে সামনে বাম পাশে একটা চিকন গলি আছে, মিরপুর 10 দিয়ে বের হতে পারবো। রিয়াজ সাহেবের বাসা তো ওখানেই। না, উনি বাসা চেঞ্জ করেছে। মানে কি, কোথায় নিয়েছে বাসা? খিলক্ষেত গ্রামের মতো একটা এলাকা আছে না, ওইখানে। গ্রামের মতো এলাকা উনি কি করে? উনি তো মায়াবিদ্যা নিয়ে পড়ে থাকে, তাই হয়তো নিরিবিলি জায়গা বেছে নিয়েছে। চল তাহলে আপাতত চিপাগুলি দিয়ে ঢুকে যাই, যা হবার পরে হবে। রনির কথার উপর ভিত্তি করে জুয়েল চিপাগুলি দিয়ে গাড়ি প্রবেশ করায়। অন্যদিকে রিয়াজ বাসায় একা বসে আছে, পুরো রুমে লাইট অফ করে মোমবাতি জ্বালিয়ে রেখেছে। সামনে রেখেছে একটা ছাগলের মাথা। হ্যাঁ, ছাগলের কাটা মাথা। অদ্ভুত ব্যাপার হচ্ছে, মাথাটা জীবন্ত। ছাগলের কাটা মাথার চোখ দুটো বন্ধ হচ্ছে আর খুলছে। রিয়াজ মাথাটা সামনে রেখে চোখ বন্ধ করে। প্রায় 2 ঘন্টার মতো এক ধ্যানই হয়ে আছে রিয়াজ। রাত 9:16 রিয়াজের বাসার সামনে কারো উপস্থিতি টের পায় রিয়াজ। রিয়াজ ভাবল ওরা 4 জন এসে গেছে। রিয়াজ ধ্যান থেকে উঠে দরজার সামনে যায়। দরজা খোলার জন্য যখন দরজায় হাত রাখে তখনই রিয়াজ নিজে নিজেই স্তব্ধ হয়ে যায়। দরজা না খুলেই রিয়াজ দরজার ফুটো দিয়ে দেখতে চাইছে কে এসেছে। দরজার ফুটোতে চোখ রাখতেই রিয়াজ অনুভব করলো জানালার পাশে ওরা কেউ দাঁড়িয়ে আছে। এদিকে রুমের সকল লাইট বন্ধ, পুরো ঘর অন্ধকার। চাঁদের আলো জানালা ভেদ করে বাসায় ঢুকছে। এইটুকু ছাড়া রিয়াজের বাসায় কোনো আলো নেই। মোমবাতি জ্বলছে ভিতরে রুমে। রিয়াজের বাসা একতলা বিল্ডিং, কাঁচের জানালার ওপর পর্দাও নেই। এই বাসায় সে একা থাকে। রিয়াজ দরজা ছেড়ে এবার জানালার পাশে আসে। কাঁচের জানালা দিয়ে রিয়াজ দেখতে পায় বাসার বাইরে এক বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে। মহিলার মুখ বিশ্রী রকমের ভয়ঙ্কর, গালে 1 ফোঁটাও মাংস নেই। মহিলার মাথায় গুনে গুনে হলেও 40 থেকে 50টা সাদা চুল আছে, বাকি পুরো মাথা টাক। পরনে সাদা শাড়ি আর হাতের নখ মোটামুটি 4 থেকে 6 ইঞ্চি করে হবে। এমন একটা জিনিস কখনোই মানুষ হতে পারে না, নিশ্চয়ই কোনো আত্মা হবে। রিয়াজ সাহস করে দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে দরজা খোলে। এরপর দরজার বাইরে গিয়ে জানালার দিকে তাকায়। এখন ওখানে কেউ নেই। রিয়াজের বাসার সামনে সরু একটা পাকা রাস্তা গেট অবধি গিয়ে থেমেছে। রাস্তার 2 পাশে ফুল গাছ লাগানো। গেটের পাশে যে দেওয়াল, সেই দেওয়ালের পাশে সারি সারি আম গাছ, কাঁঠাল গাছ, সাথে আরও কিছু গাছ লাগানো। রিয়াজ খেয়াল করে গেটের পাশে যে আম গাছটা আছে সেই গাছের উপরে একটা বাচ্চা ঝুলে আছে। বাচ্চাটির গলায় দড়ি লাগানো। অন্ধকারে মুখ অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, তাই রিয়াজ সাহস করে এগিয়ে যায়। আম গাছের কাছাকাছি যেতে রিয়াজ দেখতে পায় বাচ্চার পাশে সে বৃদ্ধ মহিলাও গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। রিয়াজ আরেকটু সামনে যেতে হুট করে সে বাচ্চাটা হাসতে শুরু করে। রিয়াজ বলল, কে তুমি, কি চাও? কোনো সাহায্য লাগবে? রিয়াজের প্রশ্নের জবাবে সে বৃদ্ধ মহিলা বলল, প্রতিশোধ চাই, আমরা প্রতিশোধ নিব। তুই আমাদের আটকাতে এলে তোকেও মরতে হবে, ভয়ঙ্কর মৃত্যু হবে তোর। এই বলে মহিলাটা সেখানে অদৃশ্য হয়ে যায়। চোখের পলক আর সেই মুহূর্তেই বাচ্চাটা বাতাসের গতিতে এসে রিয়াজের মুখে নখের আঁচড় কেটে দেয়। রিয়াজ ঝাঁপ দিয়ে পেছনে পড়ে যায়। আর তখনই শুনতে পায় গেটের সামনে কেউ হর্ন বাজাচ্ছে।
রিয়াজ মাটি থেকে উঠে গেট খোলে। এরপর গেট দিয়ে জুয়েলের গাড়ি প্রবেশ করে। গাড়ি ঢোকার পর রিয়াজ আবার গেট অফ করে দেয়। আর এদিকে রবি ফোনের লাইট চালায়। জুয়েল গাড়ি থেকে বের হয়ে পেছনের ডিক্কি খোলে। তানিয়ার কাটা পা বের করে সোজা রিয়াজের বাসায় প্রবেশ করে জুয়েল। রিয়াজও পেছন পেছন যায়। জুয়েল বাসায় ঢুকে ফ্লোরে রাখে তানিয়ার কাটা পা। এরপর রিয়াজ এসে দরজা বন্ধ করে ওদের সামনে দাঁড়ায়। রনি রিয়াজকে বলল, নিন আপনার কাটা পা। বয়স 18 থেকে 20 বছরের, 1 মাসের মধ্যেই তার মৃত্যু। এবার করুন, কি করবেন? আমি এটা জিজ্ঞেস করব না কিভাবে লাশ পেয়েছেন, বরং একটা প্রশ্ন করতে হবে যেটা এই কেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জুয়েল বলল, কেমন প্রশ্ন? আপনারা কি সত্যি কোনো বৃদ্ধ মহিলা, বৃদ্ধ পুরুষ, একটা ছোট বাচ্চা আর একজন যুবক ছেলেকে চেনেন না যারা আপনাদের পিছু নিয়েছে? না। ওরা কারা সেটাও আমরা জানি না, আর তারা আমাদের পিছু কেন নিয়েছে সেটাও জানি না। এটা একটা রহস্য হয়ে আছে মাত্র। ঠিক আছে, আপনারা সোফায় গিয়ে বসুন, আমি লাইট জ্বালিয়ে দিচ্ছি। রিয়াজ লাইট জ্বালাতেই রনির চোখ যায় রিয়াজের মুখের উপর। রনি জিজ্ঞেস করলো, রিয়াজ ভাই, আপনার মুখের উপর এই আঘাত কে করেছে? প্রচণ্ড রক্ত বের হচ্ছে। ও কিছু না, আত্মাদের নিয়ে কাজ করি তো একটু আধটু চোট লেগেই যায়। আচ্ছা, আমরা সোফায় বসছি, আপনি করুন, কি করবেন? রিয়াজ সেই জ্যান্ত ছাগলের মাথাটা তাদের সামনে উপস্থিত করে। জ্যান্ত ছাগলের কাটা মাথা দেখে রবি ঘাবড়ে গেছে। মনে মনে রবি বলল, এই আত্মা খেলার মাঝে কত কিছু যে দেখব উপরওয়ালা ভালো জানেন। রিয়াজ ছাগলের মাথাটা ফ্লোরের উপর রেখে সেই কাটা পায়ের পাশে গিয়ে বসে। কাটা পা থেকে এক টুকরো মাংস হাত দিয়ে ছিঁড়ে সে ছাগলের মুখে দেয়। কাটা ছাগলের মাথাটা মাংসের টুকরো খেতে লাগলো। রবি আবারও মনে মনে বলল, এই বেটার পেটই তো নাই, মাংসের টুকরো হজম হচ্ছে কোথায়? রিয়াজ আবার কাটা ছাগলের মাথার সামনে বসে চোখ বন্ধ করে। এরপর চোখ বন্ধ করেই বলল, আমার বাসার গেটের সামনের বাম দিকে যে রাস্তা আছে সে রাস্তা বরাবর একটু সামনে গেলেই ডান দিকে আরেকটা রাস্তা আছে। চারিদিকে ঝোপঝাড়, কিন্তু রাস্তা পরিষ্কার। রাস্তা বেয়ে আরও কিছু দূর সামনে গেলে একটা বাম দিকে আরেকটা রাস্তা থাকবে। সেই রাস্তা বরাবর একটা গেট গেছে, ওটা একটা কবরস্থানের গেট। রবি ভয় পেয়ে বলল, এখন আবার বলবেন না আমাদের সেই কবরস্থানে যেতে হবে? রিয়াজ বলল, সেটাই করতে হবে। আপনারা 4 জন সেই গেট খুলে কবরস্থানে প্রবেশ করবেন। সেখানে অনেকগুলো কবর আছে। প্রতিটা কবরের মাথার পাশে বোর্ডে মৃত ব্যক্তির নাম লেখা থাকবে। সেখান থেকে শিশির রহমানের কবর বের করবেন। শিশির রহমানের কবর খুঁড়ে তার লাশ বের করতে হবে আপনাদের। এরপর এই কাটা লাশের পা সেই কবরে পুঁতে দিবেন। আবার সুমাইয়া খাতুন নামের কবরটা খুঁজে বের করবেন। ওনার কবর খুঁড়ে শিশির রহমানের লাশটা সুমাইয়া খাতুনের লাশের পাশে রেখে 2টা লাশ একসাথে পুঁতে দিবেন। রবি বলল, এর চেয়ে ভালো আত্মারা এসে আমাদের হত্যা করুক, এত ভয়ঙ্কর কাজ আমি পারবো না। রনি বলল, দেখ রবি, প্লিজ এমন করিস না, এটা আমাদের জীবন মরণের প্রশ্ন, এখানে ভয় পেলে চলবে না। কিন্তু কোনো কিন্তু নয়, আমরা পারবো, তুইও পারবি, আর আমরাও তো আছি। আচ্ছা, জুয়েল বলল, তাহলে আমরা কি বের হব? রিয়াজ বলল, হ্যাঁ, এখন 11টা 6 মিনিট, রাত 3টার আগে কাজটা শেষ করে দ্রুত কবরস্থান থেকে বের হতে হবে। যদি 3টার পর আপনারা কবরস্থানে থাকেন তবে বিপদ ঘটে যাবে। ঠিক আছে, আমরা যাচ্ছি। দাঁড়ান, গাড়ি রেখে হেঁটে হেঁটে যেতে হবে। ইঞ্জিনকে আত্মারা ভয় পায়, পরে তারা রেগে গিয়ে উল্টাপাল্টা কিছু করে ফেলবে। যদি যাওয়ার পথে বা কাজ করা অবস্থায় তারা আক্রমণ করে, 3টা বাজার আগে তারা কিছুই করতে পারবে না। তবে হ্যাঁ, তারা ভয় দেখাবে, বিভিন্ন অজুহাতে আপনাদের অজ্ঞান করার চেষ্টা করবে, কিন্তু মনে সাহস রেখে কাজ করতে হবে। যদি ভুলেও কেউ অজ্ঞান হয়ে যায় তবে তারা অজ্ঞান হওয়া ব্যক্তির ওপর আক্রমণ করবে। তাই তাদের ফাঁদে পা না দিয়ে নির্ভয়ে কাজ করে আসুন। আমি আপনাদের অপেক্ষায় আছি। আচ্ছা। তানিয়ার কাটা পা জুয়েল তার কাঁধে নেয়। সাথে রনি, রবি আর রাকিব হেঁটে যাচ্ছে। রনির হাতে রিয়াজ একটা কোদাল দিয়ে বলল, কবর খোঁড়ার সময় এটা কাজে লাগবে, আর কেউ ফোনের ফ্ল্যাশ জ্বালাবেন না, ভুলেও না। রিয়াজের কথায় মাথা নাড়ল ওরা। এরপর সবাই গেটের বাইরে যায়। রিয়াজ গেটের সামনে একটা সিগারেট ধরিয়ে আবার বাসায় ফিরে আসে। জুয়েল কাঁধে লাশের কাটা পা নিয়ে হাঁটছে, সাথে রবি, রনি আর রাকিব। রবি রাকিবের হাত ধরে আছে, সম্ভবত ভয় পাচ্ছে। ওরা রাস্তা বরাবর কিছু দূর যেতেই ডান পাশের রাস্তাটা পায়। এরপর সেই রাস্তা বেয়ে যাওয়ার পথে রবির নাম ধরে তার প্রেমিকা চুপ থেকে ডাক দিল, রবি, কোথায় যাচ্ছ? সঙ্গে সঙ্গে রবি কিছু বলার আগে জুয়েল বলল, রবি, ভুলে উত্তর দিস না। রিয়াজ ভাই কি বলেছে মনে নেই? তারা ফাঁদে ফেলবে অনেক, তাদের ফাঁদে পা দেওয়া যাবে না। আর তুই কি বোকা নাকি? এই রাতে এখানে তোর প্রেমিকা আসবে কোথা থেকে? সো চুপ থাক, যার নাম ধরে যেই ডাকুক না কেন কোনো সাড়া দিবি না। জুয়েলের কথা রবি আর জবাব দিল না। আরও কিছু দূর যেতেই তারা বাম দিকে রাস্তাটা পায়। রাস্তা বরাবর কবরস্থানের গেট দেখা যাচ্ছে। চাঁদের আলোয় ভালোই বোঝা যাচ্ছে সব। ওরা গেট বরাবর হাঁটতে লাগলো। হঠাৎ রাকিবের আম্মু ঝোপের আড়াল থেকে বলতে লাগলো, এত রাতে তোরা এখানে কি করিস রে? রাকিব কোনো জবাব দেয়নি, কেউ জবাব দেয়নি। ওরা জানে এটা শুধুমাত্র একটা ফাঁদ। জুয়েল গেটের সামনে গিয়ে দাঁড়ায়। রনি গেট খুলতে গেটের শব্দটা হতে লাগলো। লোহার ঘষায় এত ভয়ঙ্কর শব্দ তৈরি হয়, এটা হয়তো তারা আগে জানতো না। 4 জন মিলে কবরস্থানে প্রবেশ করে।
শিশির রহমান নামের কবরটি সবাই খুঁজতে লাগলো। সেখানে প্রায় 200 কবর আছে। এর মধ্যে এই নামের কবর কোনটা কিভাবে খুঁজবে? অন্ধকারের নামগুলো এত স্পষ্ট নয়, চোখ একেবারে সামনে এনে নাম পড়তে হয়। এইভাবে কয়েকটা কবর চেক করার পর রনি শিশির রহমান নামের কবরটি খুঁজে পায়। জুয়েল কবরের পাশে তানিয়ার কাটা পা রেখে রনির হাত থেকে কোদাল নেয়। সবার খালি দেহ, কারো গায়ে শার্ট নেই। এদিকে কবরস্থান পুরো ঠান্ডা হয়ে আছে। এই গরমের সময়টাতে যেন কবরস্থানে শীতকাল নেমে এসেছে। জুয়েল কোদাল নিয়ে শিশির রহমানের কবর খুঁড়তে থাকে। অর্ধেক খুঁড়তে শিশিরের কবরের ভেতর থেকে একটা শব্দ ভেসে আসলো। এই তোরা কারা? আমার কবর খুঁড়ছিস কেন? শব্দটা শুনেই জুয়েল এক লাফ দিয়ে পাশে চলে আসে। সবার চোখে যায় রবির দিকে। রবির চোখ বন্ধ হয়ে আসছে, এক্ষুনি যেন অজ্ঞান হয়ে যাবে। রনি, জুয়েল আর রাকিব দৌড়ে গিয়ে রবিকে ধরে গালে থাপ্পড় মেরে বলতে লাগলো, এই রবি রবি, কিচ্ছু হয়নি, দেখ তুই অজ্ঞান হলে বিপদ হবে। এইটা তাদের একটা ফাঁদ, এমন কোনো শব্দই হয়নি। নিজের মনে শক্তি আন, তুই পারবি, তুই অজ্ঞান হতে পারবি না। এই রবি, তুই অজ্ঞান হবি না, সোজা হয়ে দাঁড়া, দেখ আমরা সবাই আছি। ওদের চিৎকারে রবি আবার জোরে শ্বাস নিতে শুরু করে। সবাই নিজেদের মাঝে হেসে উঠেছে। রবি শান্ত হয়ে আবার দাঁড়ায়। জুয়েল হাতে কোদাল নিয়ে আবার কবর খুঁড়তে শুরু করে। এরপর আবার সুমাইয়া খাতুনের কবর খুঁড়তে হবে, অনেক কাজ। জুয়েল কোদালের স্পিড বাড়াতে লাগলো। একটু পর শিশির রহমানের কবর খোঁড়া হয়ে যায়। সাদা কাফন পরে শুয়ে আছে একটা লাশ। জুয়েল সাহসী, তাই নিজেই লাশটি একা উপরে তোলে। এরপর তানিয়ার কাটা পা শিশির রহমানের কবরে ফেলে দিয়ে উপরে মাটি দিতে লাগলো ওরা। রবি, রনি এক সাইড দিয়ে মাটি ফেলতে থাকে, আর অন্যদিকে জুয়েল আর রাকিব এক পাশ থেকে মাটি ফেলা শুরু করে। প্রায় 10 মিনিট পর পুরো কবরে মাটি ফেলা হয়। চারজনই আবার উঠে শিশিরের লাশের পাশে আসে। জুয়েল লাশ কাঁধে তোলার জন্য কাফনের কাপড় ধরার সাথে সাথে ভুলে কাফনের বাঁধ খুলে যায়। সঙ্গে সঙ্গে শিশির রহমানের মৃত চেহারা ওরা সবাই দেখতে পায়। শিশির রহমানের লাশটা চোখ খুলে আছে, যেন জ্যান্ত কোনো ব্যক্তিকে কাফন পরিয়ে শুয়ে রেখেছে। লাশের চোখ জীবন্ত দেখেই রবি অজ্ঞান হয়ে যায়। রবির অজ্ঞান হয়ে যাওয়া দেখে জুয়েল, রনি আর রাকিব থ হয়ে গেছে। রিয়াজ বলেছিল কেউ অজ্ঞান হলে অজ্ঞান হওয়া ব্যক্তির উপর আক্রমণ আসবে। ওরা তড়িঘড়ি করে রবিকে ডাকতে থাকে। রবির চোখ মেলে না, আশেপাশে পানিও নেই। রবিকে চিৎকার দিয়ে ডাকতে থাকে জুয়েল, রনি আর রাকিব। ঠিক সেই মুহূর্তে একটা ঝড়ো হাওয়া বইতে শুরু করে। পুরো কবরস্থান জুড়ে তুফান শুরু হয়। হঠাৎ আবহাওয়া পরিবর্তন হবার কারণটা বুঝতে পারে ওরা। রিয়াজের কথাটা সঠিক, অজ্ঞান হওয়া ব্যক্তির উপর নিশ্চয়ই আক্রমণ হবে। জুয়েল চিৎকার মেরে রনিকে কিছু বলতে চাইছে, তবে প্রচণ্ড বাতাসের কারণে রনি স্পষ্ট বুঝতে পারছে না। আরও কাছে এসে জুয়েল চিৎকার দিয়ে বলতে লাগলো, রনি কি করবি এখন? রবির তো যে কোনোভাবেই জ্ঞান ফেরাতে হবে। আশেপাশে পানির ব্যবস্থা নেই, আমাদের ডাকেও সাড়া দিচ্ছে না রবি, কি করব? প্রস্রাব করলে কেমন হবে? কবরস্থানে প্রস্রাব করলে আবার কোনো বিপদ তেড়ে আসতে পারে। এখন হাতেও বা কিছু করার নেই, না প্রস্রাব করা যাবে না। এদিকে বাতাসের চাপ বেড়ে যাচ্ছেই যাচ্ছে। জুয়েল অনেক চিন্তাভাবনা করে শেষে বুদ্ধি বের করে একটা, যদি বুদ্ধিটা খুবই বাজে তবুও করতে হচ্ছে। ওদের বন্ধু রিফাত মরেছে, এখন তারা রবিকেও হারাতে চায় না। রবিকে কিভাবে জাগ্রত করেছে সেটা রবিকে না জানিয়েই জুয়েল বলল, এতক্ষণ অনেক কিছু হয়ে গেছে। আর শুন রবি, এই শিশিরের লাশটা অদ্ভুত একটা লাশ, আর চোখ দুটো খোলা মানে এই নয় যে তিনি জেগে আছেন। উনি মৃত্যুবরণ হয়তো চোখ খোলা রেখে করেছিল। রিয়াজ ভাই আমাদের হয়তো এজন্য এই লাশটা বের করতে বলেছে। উনি নিশ্চয়ই জানতো এই লাশের মধ্যে অদ্ভুত কিছু আছে। রনি বলল, তার মানে পরের লাশ অর্থাৎ সুমাইয়ার লাশটাও কোনো অদ্ভুত হতে পারে। সো রবি, তুই ভয় পাবি না। এগুলো দেখতে অদ্ভুত ঠিকই, কিন্তু এদের আলাদা শক্তি নেই, আর অজ্ঞান হওয়া যাবে না। তোর জ্ঞান ফেরানোর জন্য তখনই জুয়েল বলল, থাক রনি, এসব পরে বললেও হবে। কয়টা বাজে দেখেছিস? 2:13। 3টার আগে কবরস্থান ত্যাগ করতে হবে, নয়তো বিশাল কাণ্ড লেগে যাবে। চল। আবার 4 জন মিলে সুমাইয়ার কবর খোঁজা শুরু করে। এদিকে সময় ঘনিয়ে আসছে। জুয়েল শিশিরের লাশটাকে কাফনে পেঁচিয়ে কাঁধে তুলে নেয়। বাকিরা সহ প্রতিটা কবরের বোর্ড চেক করছেন। সুমাইয়ার কবর কবে পাবে আর কবে খুঁড়বে। অনেক খোঁজাখুঁজি করে অবশেষে সুমাইয়ার কবর তারা খুঁজে পায়। রনি কোদাল চালাতে লাগলো। খুঁড়তে খুঁড়তে হঠাৎ রিয়াজ পেছন থেকে বলল, এটা সুমাইয়ার কবর নয়, এটা অন্য সুমাইয়ার কবর। জুয়েল রনিকে বলল, দোস্ত, এটা রিয়াজ ভাই নয়। রিয়াজ ভাই বলেছিল বাসায় যেতে, অর্থাৎ উনি আসার কথা না। নিশ্চয়ই এটা তাদের ফাঁদ মাত্র। হাতে সময় কম, কবর খুঁড়ে নে জলদি। জুয়েলের কথায় রনি আবার কবর খুঁড়তে লাগলো। এইবার রিয়াজের সাথে আরও অনেকে বলতে লাগলো, এই কবর খুঁড়িস না, নইলে তোদের কেউ বাঁচাতে পারবে না। নিজের বিপদ ডেকে আনিস না, বাঁচতে চাইলে এক্ষুনি পালিয়ে যা। তবুও তাদের কথায় কান দিল না রনি, রবি, জুয়েল আর রাকিব। ঘড়িতে সময় 2:37। এদিকে সুমাইয়ার কবর খোঁড়া হয়ে গেছে। চারপাশে বিভিন্ন আত্মারা চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে। ওদের চিৎকারে ভয় না পেলেও সবার ভয় হচ্ছে রবিকে নিয়ে। ও যদি একবার অজ্ঞান হয় তবে আর রক্ষে নেই। অন্ধকারে চাঁদের আলোটা বেশ আলো দিচ্ছে। মাথার উপর বড় বড় গাছের ডাল হেলে আছে। এত ভয়ঙ্কর পরিস্থিতিতে কেউ কখনো থাকতে চাইবে না। জুয়েল শিশিরের লাশটা সুমাইয়ার লাশের পাশে ফেলে দেয়, আর তখনই ঘটে যায় লোমহর্ষক এক কাহিনী। সুমাইয়া কবরের কাফনের ভেতর থেকে চিৎকার দিয়ে বলে যাচ্ছে, তোদের এতটাই ভয়াবহ মৃত্যু দিব যা কখনো ভাবতেও পারবি না।
সুমাইয়া অর্থাৎ ওই লাশের মুখে এমন কথা শুনে সবাই ঘাবড়ে যায়। ভয়ের চোখে সবাই রবির দিকে তাকায়। রবিকে দেখে সবাই হতভম্ব হয়ে গেল। এটা কি সেই রবি যে রবিকে তারা এতদিন চিনত? হ্যাঁ, সবাই আতঙ্কিত হয়ে যায়। রবির হাতে কোদাল। লাশের মুখে মৃত্যুর হুমকি শুনে রবি কোদাল হাতে নিয়ে দৌড়ে আসে। এরপর সোজা কবরের মধ্যে ছাপ দেয়। জুয়েল, রনি আর রাকিব মনে মনে ভাবছে ওরা স্বপ্ন দেখছে না তো। রবি কোদাল নিয়ে কবরে নেমে সুমাইয়ার লাশের মাথা বরাবর কোপাতে থাকে। লাশের দেহ থেকে রক্ত বের হয় না, অথচ সুমাইয়ার দেহ থেকে তাজা রক্ত চিত চিত করে বের হচ্ছে। জুয়েলের যেন পায়ের নিচে মাটি নেই। জুয়েল রবিকে ধরে টেনে উপরে তুলে আনে। এরপর বলল, কি করছিস এসব? সময় দেখ, আর মাত্র 13 মিনিট হাতে আছে। ওরা আমাদের আটকানোর জন্য এসব করছে। রাত 3টা বাজতে দেরি নেই, তাড়াতাড়ি কবরে মাটি ফেল। সঙ্গে সঙ্গে জুয়েল, রবি, রনি আর রাকিব কবরে মাটি ফেলতে থাকে। ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে যাচ্ছে। 3টার আগে কবর ত্যাগ না করলে কি হয়ে যায় কে জানে। মাটি ফেলার কাজ শেষ, এখন এই জায়গা ত্যাগ করার সময়। রনি, রবি, জুয়েল আর রাকিব কবরস্থান ত্যাগ করতে দাঁড়িয়েছে। জুয়েল ঘড়িতে তাকিয়ে দেখে আর মাত্র 1 মিনিট সময় আছে। জুয়েল চিৎকার দিয়ে বলল, আর 1 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি কবরস্থান ত্যাগ কর, দৌড় লাগা। জুয়েলের চিৎকারের সাথে সাথে 4 জনই দৌড় শুরু করে। সেকেন্ড কমে যাচ্ছে, মিনিটের সময় এগিয়ে যাচ্ছে। একই, ওরা কবরস্থানে গেট হারিয়ে ফেলেছে। কোন জায়গা দিয়ে প্রবেশ করেছে সেটা ভুলে গেছে। এদিকে সময় শেষ হতে যাচ্ছে। রাকিব বলল, গেট খোঁজার সময় নেই, দেওয়াল টপকে বের হয়ে যায়, পরে রাস্তা খুঁজে নিব, হাতে সময় কম। রাকিবের কথা মতো সবাই দেওয়ালের দিকে দৌড় লাগায়। রাকিব সবার আগে দেওয়াল টপকে গেছে। এরপর রনি চলে গেছে। রনির পর জুয়েল দেওয়ালের ওপর উঠে দাঁড়ায়। রবির দিকে হাত বাড়ায় জুয়েল। রবি জুয়েলের হাত ধরে উঠতে যাবে, তখনই জুয়েলের ঘড়িতে 3টার অ্যালার্ম বেজে ওঠে। রবি চিৎকার দেওয়া শুরু করে। জুয়েল দেওয়ালের ওপর থেকে একটু নিচু হয়ে হাত বাড়িয়ে দেয়। রনি আর রাকিব বাহির থেকে আওয়াজ করে বলছে, তাড়াতাড়ি বের হওয়ার সময় শেষ, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যাবে। রবি অনেক কষ্টে জুয়েলের হাত ধরে। আর তখনই রবি খেয়াল করে একটা কবর থেকে কেউ হাত তুলে রবির পা টেনে ধরেছে। রবি ভয়ে চিৎকার দিতে লাগলো। জুয়েল রবির হাত ধরে আরও জোরে টেনে উপরে তোলার চেষ্টা করে। এদিকে সবাই খালি গায়ে। রবির দেহ দেওয়ালের সঙ্গে ঘষে চামড়া তুলে যাচ্ছে। রনি বুঝতে পেরে সে নিজেও দেওয়ালের উপর ওঠে। জুয়েলের সাথে রনিও রবির হাত টানতে লাগলো। রবির পা ধরে আছে একটি ভয়ঙ্কর লাশ। লাশের মুখে কালো রক্তে রক্তাক্ত হয়ে আছে। লাশটি ভয়ঙ্কর শব্দে আওয়াজ করতে লাগলো। এদিকে রবি হাউমাউ করে চিৎকার দিতে থাকে। জুয়েল আর রনি রবিকে টেনে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। হঠাৎ কবরস্থানের মাঝ থেকে একটা বিকট শব্দ শোনা যায়। রনি আর জুয়েল কবরস্থানের মাঝখানে তাকিয়ে দেখে 5-6টা কবর থেকে লাশ উঠে গেছে। লাশগুলো হেঁটে হেঁটে রবির দিকে এগিয়ে আসছে। রবি এসব দেখে আরও জোরে চিৎকার দিতে লাগলো। এদিকে রবির পা ধরে আছে অন্য একটি লাশ। এমত অবস্থায় কী করবে ভেবে পাচ্ছে না কেউ। তখনই সেখানে আগমন ঘটে রিয়াজের। রিয়াজ গেট দিয়ে ঢুকে দৌড়ে আসে রবির বরাবর। রিয়াজের হাতে একটা আলোর মতো কিছু দেখা যাচ্ছে, সাদা আলো। আলোর প্রভাবে লাশগুলো তৎক্ষণাৎ আবার কবরে ঢুকে যায়। রবির পাটাও ছেড়ে দেয় লাশটা। জুয়েল আর রনি হঠাৎ হালকা হবার কারণে দেওয়ালের ওপরে পড়ে যায়। রবি উঠে যায় দেওয়ালের উপরে। ওদিকে রিয়াজও দৌড়ে এসে এক লাফ মেরে দেওয়ালের উপরে উঠে গেছে। এরপর রবি সহ একসাথে নিচে নেমে রিয়াজ বলল, এখানে এক মুহূর্ত থাকা যাবে না, রাস্তায় গাড়ি আছে, জলদি আসুন। রিয়াজের সাথে ওরাও সবাই দৌড়ে যায়। রাস্তায় পৌঁছানো মাত্রই গাড়িতে উঠে বসে সবাই। রিয়াজ গাড়ি স্টার্ট দিয়ে ঝড়ের গতিতে গাড়ি চালাতে থাকে। গাড়ির ভেতর থেকে স্পষ্ট ওরা দেখতে পাচ্ছে রাস্তার পাশে কিছু অদ্ভুত লোক দাঁড়িয়ে আছে। অদ্ভুত বলতে পুরোপুরিভাবে অদ্ভুত। কারো দেহ থেকে পা বড়, কারো মাথা নেই, কেউ চিকন বাঁশের মতো, কারো পুরো দেহ ক্ষতবিক্ষত। রিয়াজ সবকিছু উপেক্ষা করে সোজা তার বাড়ির গেটে গাড়ি ঢুকিয়ে দেয়। এরপর জুয়েল গাড়ি থেকে নেমে গেট আটকিয়ে ফেলে। রিয়াজ বলল, তাড়াতাড়ি বাসায় প্রবেশ করুন, বাসার বাহিরেও বিপদ আছে। রিয়াজের কথায় সবাই বাসার ভেতরে প্রবেশ করে। রিয়াজও দৌড়ে গিয়ে দরজা আটকে দেয়। সবাই ক্লান্ত হয়ে সোফায় শুয়ে পড়ে। একসাথে সবাই একটা স্বস্তির নিঃশ্বাস নেয়। রনি রিয়াজকে বলল, রিয়াজ ভাই, এমন অ্যাডভেঞ্চার হবে কখনো ভাবিনি। মরতে মরতে বেঁচে ফিরেছি। ভাগ্যিস আমি আন্দাজ করেছি আপনারা বিপদে পড়েছেন, তাই তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে বের হয়েছি। আর হাতে নিয়েছিলাম এক অলৌকিক কাঠি। জুয়েল বলল, এই কাঠির তো অনেক পাওয়ার, সব লাশ একসাথে লুকিয়েছে। আগে দেননি কেন? এটা আমি মাত্র তৈরি করেছি। ছাগলকে পায়ের মাংস খাইয়েছি যে, এটা ওই জন্যই হয়েছে। সেই ছাগলের কাটা মাথাটাই হচ্ছে এই কাঠি। রাকিব বলল, গাড়ি তো নিতে নিষেধ করেছিলেন, তবে আপনি কিভাবে গাড়ি বের করলেন? যদি প্রথমে গাড়ি দিতাম তাহলে ওরা কবরস্থানে ঢোকার আগেই আক্রমণ করত। দেখেননি আসার সময় সবগুলো আত্মা কিভাবে দাঁড়িয়েছিল? হ্যাঁ, তা তো দেখলাম, কিন্তু এই বাড়িতে তারা ঢুকতে পারবে না। না, আমি বাড়িটি বন্ধ করে রেখেছি। এখন কোনো আত্মা বাড়িতে প্রবেশ করতে চাইলে নিজেই মরবে। আচ্ছা, রবি ভাইয়ের গায়ে এত রক্ত কেন? জুয়েল বলল, দেওয়ালে টানবার সময় হয়তো চামড়া ছিঁড়ে গেছে, সেজন্য রক্ত বের হচ্ছে। সেটা তো অল্প হবার কথা, ওর মুখেও তো রক্ত। ওসব এলো কিভাবে?
ওহ, মনে পড়েছে, সুমাইয়ার লাশ কথা বলছিল কবরের মধ্যে। তখন রবি কোদাল নিয়ে সুমাইয়ার মাথায় কোপ দিয়েছিল, তখন রক্ত ছিটকে এসেছিল। ও মাই গড, এটা কি করছেন আপনারা? এখন তো বিশাল বিপদ হয়ে যাবে। মানে কি হবে? আপনাদের বারবার বলেছিলাম ওরা আপনাদেরকে ফাঁদে ফেলার চেষ্টা করবে, কিন্তু রাত 3টার আগে কোনো লাশ কথা বলবে না বা ক্ষতিও করবে না। আপনারা ওনাদের ফাঁদে পা দিয়ে ফেলেছেন, এখন লাশদের উপর অন্যায়ভাবে আঘাত করেছেন আপনারা। এরা এখন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আমি জানি না কিছু, আপনারা বাড়ি ফিরে যান। এখন আপনাদের সাথে আমার জীবনটা ঝুঁকিতে পড়বে। রনি বলল, আরে ভাই কি বলছেন? আমরা জানতাম না কি এমন কিছু হবে, আর রবির হঠাৎ এমন সাহস বেড়ে যাবে কল্পনাও করিনি। প্লিজ বাঁচান আমাদের, আমরা তো আর এত কিছু বুঝিনি। যাই হোক, ভুল করেও কেউ বাড়ির বাইরে যাবেন না, হয়তো দরজা খুললেই তারা দরজায় রেখে মেরে ফেলবে। আমি দেখি কি করা যায়। একটু পর ফজরের আজান হবে, অন্তত নামাজ পড়ে আল্লাহর কাছে পাপের ক্ষমা চান। রান্নাঘরের বামে ওয়াশরুম আছে, ফ্রেশ হয়ে নিন। আচ্ছা। রিয়াজের বাসায় 2টা ওয়াশরুম, একটায় ওরা 4 জন ফ্রেশ হচ্ছে, আরেকটা রিয়াজের রুমের ভেতর। রিয়াজ ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়। শার্ট খুলে আয়নার দিকে তাকাতেই আয়নার ভেতর থেকে সে বৃদ্ধ মহিলাটি বলে উঠল, তোকে বলেছিলাম এদের সাহায্য করিস না, এইবার মরার জন্য প্রস্তুত হয়ে যায়। রিয়াজ চোখ বড় করে ফেলে। আয়নার ভেতর থেকে মহিলাটা হাত বের করে রিয়াজের গলা চেপে ধরে। এত শক্ত করে ধরেছে রিয়াজের মুখ দিয়ে লালা বের হতে লাগলো। নিজের জীবন বাঁচানোর জন্য রিয়াজ ছুটতে চেষ্টা করে, তখনই রিয়াজের কানে একটি আওয়াজ ভেসে আসে। আওয়াজটা রাকিবের। রিয়াজ মনে মনে ভাবতে লাগলো, আজকে আর তাদের রক্ষা নেই। রিয়াজ আয়নার ভেতর সেই মহিলার দিকে তাকিয়ে আছে। মহিলার ভয়ঙ্কর রূপটা রিয়াজকে মারার জন্য যথেষ্ট। একদিকে চেহারা দেখে ভয় পাচ্ছে, অন্যদিকে নিঃশ্বাস বন্ধ হচ্ছে। মৃত্যু খুব কাছে চলে আসে রিয়াজের। ওয়াশরুমে ছটফট করতে থাকে, চোখ দুটো লাল বর্ণের আকার ধারণ করেছে। রিয়াজ নিঃশ্বাস রাখার চেষ্টা করেও সম্ভব করতে পারছে না। সেই মুহূর্তে রিয়াজ শুনতে পায় আরও একটি আওয়াজ। একটা আওয়াজ ভেসে আসে ড্রয়িং রুম থেকে। কোন দেশের ভাষায় কথা বলছে তা বুঝতে পারছে না রিয়াজ। আওয়াজটা ফিসফিস করে আসলেও পুরো বাড়ি শোনা যাচ্ছে। তার ভাষাগুলো কিছুটা এরকম: হাসখুস, শিহাশ্রী, আশাহিয়াস, শাহিয়াস, হুমুস, শাহ। কানে মুখে কথা বলার সময় যেরকম ফিসফিস করে কথা বলা হয় তেমনভাবে উচ্চারণ হচ্ছে ভাষাগুলো। আওয়াজটা রিয়াজের কান অবধি পৌঁছানো মাত্র গা হালকা হয়ে গেল। আয়নার সে বৃদ্ধা মহিলা রিয়াজের গলা ছেড়ে দিয়ে অদৃশ্য হয়ে গেল। রিয়াজ ওয়াশরুম থেকে বের হয়ে টেবিল থেকে তৈরিকৃত কাঠিটা হাতে নেয়। শার্ট পরেনি, খালি দেহে রিয়াজ ড্রয়িং রুমে আসে। এসে দেখে একজন পাঞ্জাবি পরিহিত লোক দাঁড়িয়ে আছে ড্রয়িং রুমে। ওনার গলায় আর হাতে তাসবি পরানো। খ্রিস্টান ধর্মের ফাদারের মতো পোশাক পরে আছে, মাথায় পাগড়ি, হাতে তাসবি, গায়ে পাঞ্জাবি, আর ওনার উজ্জ্বল চেহারা বিশিষ্ট একজন লোক। রিয়াজ বুঝতে পারেনি উনি মুসলিম নাকি খ্রিস্টান। ওনার ভাষা শুনতেও অদ্ভুত রকমের। এদিকে রনি, রবি, জুয়েল আর রাকিব ফ্লোরে পড়ে আছে। জীবিত নাকি মৃত সেটাও রিয়াজের অজানা। রিয়াজ লোকটির উদ্দেশ্যে বলল, কে আপনি? নাম কি আপনার? আমার বাসায় প্রবেশ করলেন কিভাবে? আমাকে চিনবে না, আমার নাম রাসেল মজুমদার। দরজা বন্ধ ছিল, তাই দরজার ছিদ্র দিয়ে ঢুকতে হলো। অদ্ভুত তো, দরজার ওইটুকু ছোট একটা ছিদ্র দিয়ে আপনার মতো একজন মানুষ কিভাবে ঢুকবে? ওখান দিয়ে তো আঙুল ঢুকানো পসিবল না, আর তাছাড়া ছিদ্রের 2 পাশ কাঁচ দিয়ে লাগানো। আমাকে তুমি চেনো, কিন্তু দেখেছো এই প্রথম। মনে করে দেখো তো, কিছু মনে পড়ে? কি মনে পড়বে? এই 24 বছরের জীবনে কত কিছু করেছি। কোনটার কথা জিজ্ঞেস করছেন? একটা মহিলা কোনো এক জঙ্গলের মাঝে চিৎকার করছিল, তুমি গিয়ে সেই মহিলার সাহায্য করেছিলে। মহিলা প্রেগনেন্ট ছিল, তুমি সেই মহিলার গর্ভে থাকা শিশুটির জীবন বাঁচিয়েছিলে। হ্যাঁ, মনে পড়েছে। ওই মহিলা ছিল একজন জিন। জিন রাজ্য থেকে নাকি তাকে বহিষ্কার করা হয়েছে। তার স্বামীকে নাকি কেউ হত্যা করে সেই মহিলার ওপর দোষারোপ করেছিল। কিন্তু আপনি জানেন কিভাবে? আমি সেই মহিলার গর্ভে থাকা বাচ্চা জিন, যাকে তুমি এই পৃথিবীতে আগমন করাতে সাহায্য করেছিলে। অদ্ভুত, আপনি তো অনেক বড়, বয়সেও আমার ছোট থাকার কথা, কিন্তু দেখতে তো আমার বাপের বড় দেখাচ্ছে। জিন জাতির নিয়মটা এমন। সেদিন আমার মা তোমাকে বলেছিল, যেদিন তুমি মারাত্মক কোনো বিপদে পড়বে সেদিন তোমাকে সাহায্য করবে। তাই আজ মায়ের হয়ে আমি আসছি। কোথায় এখন তোমার মা? মারা গেছে। ওহ, সো স্যাড। ও সরি, মানে আমি দুঃখিত। আমার মায়ের খুনিকে জানো? তোমার মাকে হত্যা করা হয়েছিল। হ্যাঁ, আর সেই হত্যাকারী তুমি নিজে। কথাটা শুনে রিয়াজের মাথায় যেন আকাশ উপচে পড়ল। রিয়াজ কাঁপা গলায় বলল, আপনার মাকে আমি মারতে যাবো কেন? ভয় পাচ্ছ কেন? মায়ের ওয়াদা ছিল তুমি মারাত্মক বিপদে পড়লে তোমাকে বাঁচাবে। আমি সেই ওয়াদা পূরণ করেছি, কিন্তু এখন আমি মায়ের হত্যাকারীকে হত্যা করব। এটা আমার ওয়াদা। ভয়ের কিছু নেই, আমি তোমাকে ধীরে ধীরে মারব, এত সহজে মারব না। প্রতি মুহূর্তে ভয় দেখিয়ে মারব। আরে আগে তো বলুন, আমি কবে কিভাবে হত্যা করেছি? সেদিনের পর তো তোমার মায়ের সাথে আমার আর দেখাই হয়নি, কথাও হয়নি। তাহলে কিভাবে কি? সময় বলে দিবে কিভাবে কি হয়েছে। প্রস্তুত থেকো রিয়াজ সাহেব, ভয়ঙ্কর মৃত্যুর জন্য প্রস্তুতি নিও। কথাটা বলে জিন অদৃশ্য হয়ে গেল। রিয়াজ হাবার মতো দাঁড়িয়ে রইল। যেখানে সে কিচ্ছু জানে না সেখানে এরকম শত্রু হলে কিভাবে? উপকার করে এই প্রতিদান? রিয়াজ ক্লান্ত হয়ে ফ্লোরে বসে পড়ে, মাথায় হাত দিয়ে চিন্তায় হারিয়ে যায়।
ভাবতে ভাবতে এদিকে ফজরের আজান হয়ে গেছে। রিয়াজ মাথা উপরে তুলে রবির দিকে তাকায়। তাকিয়ে বুঝতে পারে কোনো আত্মারা এই বাসায় প্রবেশ করতে পেরেছে। রবির দেহের রক্তটা জলজল করছে, তার মানে এসব অশুভ শক্তির রক্ত। সুমাইয়া মেয়েটিকে রিয়াজ আগে থেকে চেনে। বেঁচে থাকতে মেয়েটি এক প্রকার ডাইনি ছিল, মরার পরেও অশুভ হয়ে রয়েছে। এই অশুভ আত্মার রক্ত বাসায় ঢুকেছে বলেই আত্মারা প্রবেশ করতে পেরেছে। মন্ত্র দিয়ে বাধা বাড়িটির সব বাধা নষ্ট হয়ে যায়। রিয়াজ বসা থেকে উঠে এরপর সোজা রবির কাছে গিয়ে দাঁড়ায়। রিয়াজ কাঠির সাহায্যে রবির দেহের সকল রক্ত শুভ করে দেয়। এরপর দরজার সামনে গিয়ে দরজাটা খোলে। বাইরে এখন অন্ধকার, হালকা হালকা সকালের আভাস ফুটে উঠছে। রিয়াজ দরজার বাইরে গিয়ে বাসার সামনে বাগানে যায়। সেখানে একটি গোলাপ গাছ আছে। সেই গোলাপ গাছের ঠিক নিচে মাটির উপর একটি প্লাস্টিকের ঢাকনা আছে। ঢাকনাটা সরিয়ে রিয়াজ মাটি খুঁড়তে লাগলো। মাটি নরম, তাই হাত দিয়েই খোঁড়া সম্ভব। মাটি খোঁড়ার পর একটি মাটির পাত্র বের করে। মাটির পাত্রটি হাতে নিয়ে রিয়াজ চোখের পানি ছেড়ে দেয়। এরপর সেই মাটির পাত্রের দিকে তাকিয়ে রিয়াজ আস্তে আস্তে বলতে লাগলো, তোমাকে আমি মুক্তি দিতে পারিনি, আর আমি দুঃখিত। না জেনে বাসায় অপবিত্র জিনিস প্রবেশ করিয়েছি। আমি বুঝতে পারিনি সুমাইয়ার রক্তের কারণে তুমি কষ্ট পাবে। আমি বুঝিনি তুমি মৃত্যুর পরেও আমার সঙ্গে অভিমান করে চলে যাবে। আমি সত্যি দুঃখিত। এমনটা আমি কখনোই চাইনি, কিন্তু হয়ে গেল। বিশ্বাস করো, এটা সম্পূর্ণ আমার অজান্তে হয়ে গেছে। আজ তুমি পাশে নেই বলে আত্মারা আমার গলা চেপে মারতে চেয়েছে। আজ তুমি নেই বলে জিনের বাচ্চা আমাকে মারার হুমকি দিয়ে যাচ্ছে। আজ তুমি নেই বলে অন্য জগতের অশরীরই আমাকে জ্বালাতন করছে। কথাগুলো বলে রিয়াজ কান্না করতে লাগলো। আর তখনই রিয়াজের পেছন থেকে জুয়েল বলল, কে তুমি? কি উদ্দেশ্য তোমার? আর আমাদের তুমি ব্যবহার করছো না তো? জুয়েলের কণ্ঠ শুনে রিয়াজ ঘাবড়ে যায়। মাটির পাত্রটি পিছনে লুকিয়ে রিয়াজ জুয়েলের সামনে দাঁড়ায়। এরপর বলল, এটা কেমন প্রশ্ন? তোমার সব কথা আমি শুনেছি। তানিয়াকে হত্যা করেছি আমরা, কিন্তু আমাদেরকে তানিয়ার আত্মা কিছু করছে না। আমাদের পিছনে অন্য আত্মারা লেগেছে। তোমার কথার দ্বারা আমি বুঝতে পারছি তোমার অতীতে এমন কিছু হয়েছে যার জন্য তুমি অনেক বেশি চিন্তিত। তোমার সাথে অন্য জগতের মানুষদের সঙ্গে একটা লড়াই নিশ্চয়ই আছে। তুমি আমাদের ব্যবহার করে নিজের স্বার্থ উদ্ধার করে যাচ্ছ। সত্যি করে বলো তো তুমি কি চাও? আর সে কে যার সঙ্গে তুমি এখন কথা বলেছ? চুপ যাও, অনেক বলেছ আর নয়। আমার ব্যাপারে কিছু জানার চেষ্টা করবে না। আমি তোমাদের কারো ক্ষতি চাই না। আমি তোমাদের উপকার করার জন্যই কাজ করছি, আর আমি তোমাদের ব্যবহার করছি না মোটেও। ভুল ধারণা থেকে বের হও। এমন সময় জুয়েলের পেছন থেকে রনি, রবি আর রাকিব বের হয়ে আসে। রনি জুয়েলের পাশে এসে বলল, বাহ রিয়াজ সাহেব, বাহ! কিছু সময় পূর্বেও আমরা আপনি ছিলাম, আর এখন আপনি থেকে তুমি হয়ে গেল। তুমি তো মনে হচ্ছে সত্যিই কোনো গেম খেলছো। এমনটা নয় তো? সেই আত্মাদের তুমি নিজেই আমাদের পেছনে লাগিয়েছো। রাকিব বলল, ঠিক বলেছিস রানী। এর উপরে আমার তখনই সন্দেহ হয়েছিল যখন সে শর্ত দিয়েছে আমাদের কবরস্থান পাঠায়। হতে পারে এই রিয়াজ সাহেব আমাদের পেছনে আত্মা লাগিয়ে দিয়ে ভয় দেখাচ্ছে, আর এখন নিজের কাজ সম্পূর্ণ করছে। রবি বলল, এই মাটির পাত্রে কি আছে? তুমি কার সাথে কথা বলেছো এতক্ষণ? রিয়াজ বলল, কিচ্ছু নেই মাটির পাত্রে। খবরদার, কেউ হাত লাগাবে না এখানে। রবি রিয়াজকে ধাক্কা দিয়ে মাটির পাত্রটি হাতে নিয়ে নেয়। রিয়াজ ধাক্কার সাথে সাথে মাটিতে পড়ে যায়। মাটি থেকে উঠে রিয়াজ পাত্রটি নিতে আসলে জুয়েল রিয়াজের নাকে ঘুষি মেরে দেয়। রিয়াজের নাক ফেটে রক্ত বের হতে লাগলো। রিয়াজ আবার পড়ে গেল মাটিতে। রবি মাটির পাত্রটি খুলতে চাচ্ছে। রিয়াজ মাটি থেকে কান্না করতে করতে বলল, প্লিজ পাত্রটি খুলো না কেউ, না হলে অনেক বড় বিপদ হয়ে যাবে। দয়া করে পাত্রটি খুলো না কেউ, প্লিজ, আমার অনুরোধটা রাখো। রবি রিয়াজের কথায় কান্না দিয়ে পাত্রটি মাটিতে জোরে ছুঁড়ে মারে। পাত্রটি ভেঙে যায়। তখনই রিয়াজের চোখ বড় বড় হয়ে যায়। জুয়েল, রনি, রবি আর রাকিব পাত্রটির দিকে তাকিয়ে রইল। পাত্রের ভেতর থেকে বেরিয়ে এসেছে কিছু মাটি আর মানুষের ছোট ছোট হাড় আর মাটি ছাড়া পাত্রে কিছুই নেই। রিয়াজ রাগে মাটি থেকে উঠে রবির কলার চেপে ধরে। রবি উল্টো রিয়াজের পেটে লাথি মেরে দেয়। রবির পর রনি এসে রিয়াজের বুকে ঘুষি মারে দুইটা। রিয়াজ বুক ধরে 2-3 হাত পেছনে চলে যায়। এর মধ্যে আবার জুয়েল এসে রিয়াজের বুকে লাথি মারে। রিয়াজ উড়ে গিয়ে সেই গোলাপ গাছের উপর পড়ে। গোলাপ গাছ সঙ্গে সঙ্গে ভেঙে যায়। রিয়াজ গোলাপ গাছ ধরে আরও জোরে জোরে কান্না করতে লাগলো। বুকের মধ্যে এরা অনেক বেশি আঘাত করে ফেলেছে। বুকের ব্যথায় রিয়াজ উঠে দাঁড়াতেও পারছে না। জুয়েল বলল, তুই চিপায় আমাদের দিয়ে কাজ সারাতে চেয়েছিলি। নে, এবার কাজ কর। আজ থেকে আমার চোখের সামনে আসবি না, নয়তো খুন হয়ে যাবে। এটা বলে জুয়েল আবার রিয়াজের পেটে লাথি মারে। রিয়াজ পেটে হাত দিয়ে মাটিতে শুয়ে পড়ল। এদিকে সূর্য উঠে গেছে। চারিদিক পাখির গান শোনা যায়। রবি গিয়ে বাড়ির গেট খোলে। এরপর ওরা 4 জন রিয়াজের বাসার সামনে এসে ওদের গাড়িতে ওঠে আর সোজা রিয়াজের বাড়ি ছেড়ে চলে গেল। রিয়াজ মাটিতে শুয়ে সেই হাতটা বুকে জড়িয়ে ধরে শুয়ে আছে। চারিদিক ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে। রিয়াজের মুখ দিয়ে পানি বের হচ্ছে। চারদিক ঝাপসা হয়ে আসছে। অবশেষে জ্ঞান হারালো রিয়াজ সেখানেই। এদিকে জুয়েল, রবি, রনি আর রাকিব গাড়িতে করে বাসায় আসছে। সকাল সকাল পুলিশের ঝামেলা নেই, তাই নির্ভয়ে বাসায় এসে পৌঁছায় ওরা। জুয়েল বাসায় গাড়ি রেখে বাকিদের বলল, কাল সারা রাত তো ঘুমায়নি কেউ, সবাই একটা ঘুম দে, বিকেলে দেখা হবে। জুয়েল তার বাসায় উঠে যায়। ওদিকে রনি, রবি আর রাকিব যে যার মতো বাসায় হেঁটে চলে গেল। রাকিব বাসায় গিয়ে ফ্রেশ হতে যায় ওয়াশরুমে। ভালোভাবে ফ্রেশ হয়ে রাকিব নিজের রুমে আসে।
আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরিপাটি করলো। এরপর তার আম্মুকে বলল খাবার দিতে। বড়লোকের ছেলে, জবাব দিতে হয়নি কোথায় গিয়েছিল। তার আম্মু কাজের মেয়ের হাতে খাবার পাঠিয়ে দেয়। রাকিব খাবার খেয়ে দরজা বন্ধ করে ফেলে। এরপর বিছানায় গিয়ে লম্বা একটি ঘুমের জন্য প্রস্তুতি নেয়। চোখ লেগে আসবে এমন সময় রাকিবের মনে হলো তার রুমে কেউ আছে। রাকিব লাফ মেরে উঠে বসে বিছানায়। বালিশের নিচ থেকে ফোনটা বের করে রাকিব রনিকে কল দেয়। রনি কল রিসিভ করতেই রাকিব বলল, রনি, আমরা রিয়াজকে ছেড়ে এসেছি এটা ঠিক, কিন্তু রিয়াজের কাছে আমরাই গিয়েছিলাম প্রথম। রিয়াজের সঙ্গে দেখা হবার আগেও কিন্তু ভৌতিক ঘটনা ঘটেছিল। এখন যে হবে না তার কি গ্যারান্টি? টেনশন নিস না বন্ধু, রিয়াজকে আমি যতদূর চিনি ছেলেটা কারো ক্ষতি চায় না। হয়তো নিজের স্বার্থ উদ্ধারের জন্য আমাদের ব্যবহার করেছে, কিন্তু এমন ঘটনার পর আর আমাদের ডিস্টার্ব করবে না। এই কথার ভিত্তি কতটুকু দেখ, আমি তোদের মতো জ্ঞানী নই, কিন্তু আমার সন্দেহ হচ্ছে আমরা ভুল কিছু করে ফেলেছি। এমনটা কেন মনে হচ্ছে? একটু আগে মনে হয়েছিল আমার রুমে কেউ একজন ছিল, তবে রুমে কেউ নেই এখন। আমি কিন্তু স্পষ্ট বুঝতে পেরেছি আমার রুমে কেউ হাঁটাচলা করেছে। এত ঘটনা ঘটেছে তো তাই হয়তো এমন মনে হচ্ছে। এরকম কিছু নয়। ও আচ্ছা ঠিক আছে, এখন আমি ঘুমাবো, তুইও ঘুমিয়ে পড়। রাকিব কল কেটে আবার ঘুমের জন্য প্রস্তুতি নেয়। চোখ বন্ধ করতে আবার রাকিবের রুমে কেউ হাঁটাচলা করছে। রাকিব আবার লাফ মেরে বিছানায় বসে। রাকিব তখনই অনুভব করে খাটের নিচে কিছু একটা ঢুকে পড়েছে। রাকিব ভয়ে এক চিৎকার মারল। সাথে সাথে রাকিবের মা বাবা ওর রুমে ছুটে আসে। ওর মা বাবা দরজা ধাক্কাচ্ছে। রাকিব দৌড়ে গিয়ে দরজা খোলে। ওনারা রাকিবের রুমে আসতেই রাকিব আবার দৌড়ে মেরে খাটের নিচে তাকায়। রাকিব দেখে খাটের নিচে কিছু নেই, পুরো ফাঁকা। ওর মা বাবা জিজ্ঞেস করাতে রাকিব বলল খারাপ স্বপ্ন দেখেছিল তাই ভয় পেয়েছে। রাকিবের মা বাবা ওর কথায় আর পাত্তা না দিয়ে চলে যায়। রাকিব কাজের মেয়েকে রুমে ডাকে। কাজের মেয়ে রাকিবের রুমে এসে হাজির হয়। রাকিব কাজের মেয়েকে বলল, তুই সোফায় বসে থাকবে, আমি ঘুম থেকে না ওঠা অব্দি রুম থেকে বের হবি না। কিন্তু সাহেব, এখনও তো আমার বাইরের কাজ বাকি রয়ে গেছে। একটা থাপ্পড় মেরে তোর সব কাজ ভুলিয়ে দেবো। যা করতে বলেছি সেটাই কর। জি আচ্ছা, আমি এইখানে বসে থাকবো। রাকিব দরজা বন্ধ করে আবার খাটে শুয়ে পড়ে। কাজের মেয়ে মৃত্যু সোফায় বসে আছে। এদিকে কাজের মেয়ে মৃত্যু থাকা সত্ত্বেও রাকিবের ভয় কাটছে না। রাকিব মৃত্যুর দিকে একবার তাকায়, আরেকবার চোখ বন্ধ করে। কিছুতেই রাকিবের ঘুম ধরছে না। অবশেষে রাকিব আবার বিছানা থেকে নেমে মৃত্যুর কাছে এসে বলল, এই তুই আমার সাথে বিছানায় আয়। সি সাহেব, আপনি এটা কি করলেন? আমি বাইরে চলে যাবো, সারান আমারে। এই তোকে বিছানায় যেতে বলেছি, বেশি কথা বললে ব্যালকনি থেকে ফেলে দিব। দয়া করে এমন কাজ করেন না সাহেব, আমার এখনো বিয়ে হয় নাই। মাইনসে শুনলে আমার চরিত্রে কলঙ্ক লাগিয়ে যাইব। তুই বিয়ে করিসনি? তোর বয়ফ্রেন্ড আছে? না সাহেব, আমরা গরিব মানুষ, আমগো এইসব করার সময় কই? পেট চালাইতে তো দিন চলে যায়। তুই ভার্জিন? এগুলা কি কন সাহেব? এই শোন, তোকে আমি 1000 টাকা দিব, চল বিছানায়। না সাহেব, আমরা গরিব হইবা পারি, তবে বেশ চাকরি করে খাই না। 5000 দিব। এইসব বললেন না সাহেব, টাকা দিয়া লোভ দেখায় লাভ নাই, আমি পারম না। যা 50,000 দিব। এবার তো আয় সাহেব, আমার যাইতে দেন, আমি পারম না কিচ্ছু করতে। তোকে কিভাবে সোজা করতে হয় তা আমার জানা আছে। এটা বলেই রাকিব মৃত্যুর ওড়না টেনে নিয়ে যায়। মৃত্যু বুকে হাত দিয়ে দৌড় দিতে যাবে, তখনই রাকিব মৃত্যুকে জড়িয়ে ধরে বিছানায় ফেলে দেয়। মৃত্যু বিছানার এক কোনায় গিয়ে গুজে বসে বসে কান্না করছে আর অনুরোধ করে যাচ্ছে, সাহেব আমার এমন সর্বনাশ করেন না, আমি আপনাকে বাসা ছেড়ে দিব, তবুও আমারে ছেড়ে দেন। রাকিব মৃত্যুর কোনো কথাই কানে তুলল না। অমন সময় রাকিবের পেট দিয়ে বিশাল বড় একটা নখ বের হয়। মৃত্যু হা করে তাকিয়ে আছে। মৃত্যু দেখে রাকিবের পেছনে একটা যুবক ছেলে দাঁড়িয়ে আছে। ভয়ঙ্কর মুখ, তার উপর পুরো দেহ রক্তাক্ত। মৃত ছেলেটিকে দেখে জোরে একটা চিৎকার দেয়। এদিকে রাকিবের পিঠে আত্মাটা নখ ঢুকিয়ে দেয়, পেট দিয়ে বের করে। রাকিবের মুখ থেকে গড়গড় করে রক্ত বের হতে থাকে। আত্মাটা রাকিবের পেট থেকে নখ বের না করে পুরো পেট কেটে দেয়। রাকিবের পা থেকে কোমর অবধি ফ্লোরে পড়ে যায়, আর পেট থেকে ওপরের অংশ ঢুলে বিছানায় পড়ে গেল। এদিকে মৃত্যুর চিৎকারে রাকিবের মা বাবা দরজা ধাক্কানো শুরু করে। মৃত্যু দৌড়ে গিয়ে দরজা খুলতে রাকিবের মা বাবা দেখে তাদের সন্তানের দেহ ভাগ হয়ে আছে। মৃত্যু মাথা ঘুরিয়ে দেখে রাকিবের হত্যাকারী সেই যুবক ছেলেটি ওখানে নেই। বিকেল ঘনিয়ে এসেছে। মৃত্যুকে কারাগারে বন্দী করেছে পুলিশ। রাকিবের হত্যাকারী মৃত্যু, এটা সবাই শিওর হয়ে আওয়াজ তুলেছে। রনি, রবি আর জুয়েল রাকিবের মৃত্যুর খবর শুনে দৌড়ে আসে। এসে দেখে রাকিবের দেহ 2 টুকরো হয়ে আছে। ওরা রাকিবের লাশ এক পলক দেখে কান্না করতে করতে ছাদে চলে যায়। ছাদে গিয়ে রনি বলতে লাগলো, আমি শিওর, আমি 100% শিওর এটা আত্মাদের কাজ। মৃত্যু এই খুন করেনি, বেচারির উপর খুনের দায়ভার দিয়ে গিয়েছে আত্মাগুলো। জুয়েল বলল, তাহলে মৃত্যু রাকিবের রুমে কি করছিল, তার দরজা বন্ধ করে? রনি বলল, ওর মৃত্যুর আগে সে আমাকে কল দিয়েছিল। তার রুমে নাকি কেউ হাঁটাচলা করছিল, হয়তো ভয় পেয়ে মৃত্যুকে রুমে রেখেছিল। তাদের কথোপকথনের মাঝে ইন্সপেক্টর মিজান সাহেব ছাদে হাজির হয়। এসে ওদের উদ্দেশ্যে বলল, কি নিয়ে কথা বলছো?
তোমরা বলতে চাচ্ছ মিতু এই খুন করেনি, তাহলে কে করেছে? রনি থতমত খেয়ে উত্তর দিল, না স্যার, তেমন কিছু না। না মানে আমরা হিসাব মিলাতে পারছি না। মিতু রাকিবকে কিভাবে খুন করবে, আর কেনই বা খুন করবে? রাকিবের রুমে হত্যা করার মতো কোনো অস্ত্র নেই, এরকম কোনো কিছু নাকি পাওয়াও যায়নি। তো আমরা ভাবছি আর কি এটা অন্য কারো কাজ নয় তো? ইন্সপেক্টর মিজান সাহেব বলল, আমিও তো সেটাই জিজ্ঞেস করছি, কে করেছে? নিশ্চয়ই তোমরা কাউকে সন্দেহ করছো। সে কে? আমি জানি তোমরা কাউকে না কাউকে তো সন্দেহ করছো। আমাকে বলো কাকে? আমি রাকিবের খুনিকে অবশ্যই ধরবো। আত্মাকে কিভাবে ধরবি? উল্টো আত্মা তোরে কাইটা 2 টুকরা বানাইব। কথাটা রবি মনে মনে বলল। জুয়েল বলল, দেখুন স্যার, আমরা কাউকে সন্দেহ করছি না, আমরা জাস্ট মৃত্যুর ব্যাপারে ভাবছি। মেয়েটি যে খুন করেছে এমন কোনো প্রুফ নেই, তবে এইটা কিভাবে হলো ওটা নিয়ে কথা বলছিলাম। তার মানে তোমরা কিছু বলবে না? ঠিক আছে, একদিন না একদিন তো আমি সব রহস্য বের করবি, ততদিন পর্যন্ত অপেক্ষা করো সোনামণিরা। মিজান সাহেব চলে গেলেন। রনি, জুয়েল আর রনি হাফ ছেড়ে বাঁচল। জোরে একটা নিঃশ্বাস নিয়ে স্থির হয়। এরপর রনি বলল, আচ্ছা রাকিবের কথা সত্য নয় তো? জুয়েল বলল, কোনটা? সে কল দিয়ে বলেছিল আমরা কোনো ভুল করেছি। রিয়াজ হয়তো সত্য ছিল, আমরা শুধু শুধু তাকে মেরে চলে এসেছি। আর পরিস্থিতি এখন এমন পর্যায়ক্রমে গেছে, রিয়াজ ছাড়া কেউ আমাদের হেল্প করতে পারবে না। রনি বলল, আমরা কি এখন রিয়াজের কাছে যাবো আবারও? জুয়েল বলল, আমরা তাকে যেভাবে মেরেছি মনে হয় না সে আমাদের ক্ষমা করবে। তবে আমার কি মনে হচ্ছে জানিস কি? রবি রিয়াজের যে মাটির পাত্রটি ভেঙেছে ওটা হয়তো রিয়াজের বিশেষ কিছু একটা ছিল, আর এই আত্মারা এখনও আমাদের পেছনে লেগে আছে। হতে পারে সত্যি এই আত্মাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে। রিয়াজ তার স্বার্থ পূরণ করুক আর না করুক, হতে পারে এর মাঝে সে আমাদের সত্যি সাহায্য করছে। নয়তো কবরস্থানে গিয়ে আমাদের কেন বাঁচালো? ওয়াশরুমে আমাদের আত্মারা ঘেরাও দিয়েছিল, সেখানেও নিশ্চয়ই রিয়াজ আমাদের উদ্ধার করেছে। আমরা তো অজ্ঞান ছিলাম, তাই দেখিনি কিছু, কিন্তু রিয়াজ ছাড়া তো ওখানে কেউ নেই। তাকে এইভাবে মারা উচিত হয়নি আমাদের। এমন না করলে হয়তো আজ রিফাত আমাদের ছেড়ে যেত না। রনি বলল, এখন কি ভাবছিস? ওর কাছে যাবি? হ্যাঁ, দরকার হলে পায়ে পড়ে ক্ষমা চাইব, তাও আমাদের জীবন বাঁচাতে হবে। আর উপায় পাচ্ছি না আমি। এদিকে আকাশে মেঘ জমেছে, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, চারিদিক অন্ধকার নেমে এসেছে। রিয়াজ সেই বাগানের মাটিতে এখনো অজ্ঞান অবস্থায় পড়ে আছে। বুকের মধ্যে সেই হাড়টি জড়িয়ে শুয়ে আছে। মেঘের গর্জন বাড়তে বাড়তে একসময় বৃষ্টি নেমে আসে। বৃষ্টির পানির ফোঁটায় রিয়াজের জ্ঞান ফেরে। বুক আর পেট খুব যন্ত্রণা দিচ্ছে তার। চোখ দিয়ে অজস্র পানি বের হচ্ছে। পানির ফোঁটা রিয়াজের পুরো দেহ ভিজিয়ে দিয়েছে। যন্ত্রণায় নড়তে পারে না রিয়াজ। এক সাইড হয়ে শুয়ে আছে বাগানে। সারাদিন পেটে এক ফোঁটা পানি পড়েনি, তার উপর পেটে লাথি মারায় প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে। তখনই রিয়াজ দেখতে পায় একটা বাচ্চা হেঁটে হেঁটে তার দিকে আসছে। রিয়াজ বাচ্চাটির দিকে চোখ দিতেই বুঝতে পারে এটা সাধারণ কোনো বাচ্চা নয়, সম্পূর্ণ একটা অশরীরী। বাচ্চাটির হাতে বড় বড় নখ, দাঁত অনেক বিশ্রী রকমের ভয়ঙ্কর। বাচ্চাটির চোখ নেই, কেউ যেন উপড়ে ফেলেছে। রিয়াজ শুয়ে সেই বাচ্চাটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কারণ এখন এই বাচ্চার সাথে মোকাবিলা করার মতো শক্তি তার দেহে নেই। এখন সে এসেই তাকে মেরে ফেলবে। রিয়াজ মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়, পেটের মধ্যে হাত দিয়ে চোখ দুটো বন্ধ করে ফেলে, আর চোখের কোণা দিয়ে টপ টপ করে পানি ঝরছে। কিন্তু বৃষ্টির পানির কারণে চোখের পানিটাও মুছে যাচ্ছে। বাচ্চাটা ধীরে ধীরে রিয়াজের কাছাকাছি আসে। রিয়াজ বাচ্চাটার দিকে তাকিয়ে আছে। বাচ্চাটা হাতের নখ দাঁড় করিয়ে রিয়াজের সামনে বসে এক্ষুনি যেন রিয়াজের বুক থেকে হৃৎপিণ্ডটা বের করে আনবে। এতে রিয়াজের হৃৎপিণ্ডের কম্পন বেড়ে যায়। বাচ্চাটা রিয়াজের বুকে হাত দিবে, তখনই কেউ একজন বাচ্চাটাকে পেছন থেকে টেনে নিয়ে যায়। রিয়াজ অদ্ভুতভাবে তাকিয়ে আছে। কেউ টেনে হিচড়ে বাচ্চা আত্মাটিকে দূরে বাগানে নিয়ে যায়। এরপর সেই বাগানের আড়ালে কিছু অদ্ভুত ভয়ঙ্কর শব্দ শুনতে পায় রিয়াজ। বিচলিত হয়ে ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে সে। এরপর দেখতে চায় কে নিয়ে গেছে বাচ্চাটিকে। রিয়াজ একটু এগিয়ে যেতেই দেখে সে বাচ্চাটির কাটা হাত পড়ে আছে বাগানের পাশের, আর ঝোপের আড়ালে কিছু একটা শব্দ শোনা যাচ্ছে। রিয়াজ আরেকটু ভেতরে গিয়ে এগিয়ে যায়। এরপর দেখে গাঢ় লাল চোখে একটি মেয়ে রিয়াজের দিকে তাকিয়ে আছে। মেয়েটি সেই বাচ্চাটির কাঁচা পা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। রিয়াজ মেয়েটিকে দেখে সেখানেই জ্ঞান হারায়, কারণ মেয়েটি অন্য কেউ নয়, ইন্টার ফার্স্ট ইয়ারের রিমি নামের মেয়েটি। রিয়াজ তো জ্ঞান হারিয়েছে। চলুন এই সুযোগে রিমির ঘটনাটা জেনে আসি। আজ থেকে আরও 1 বছর আগে কি হয়েছিল তা অবশ্য এই গল্পের প্রধান একটি অংশ। সেদিন ছিল মঙ্গলবার। রিয়াজ তখন অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়। কলেজে সবার মতো ফাঁকিবাজ ছিল না, উল্টো সবাই রিয়াজকে নিয়ে হাসি ঠাট্টা করত। এটাও অস্বাভাবিক কিছু না। ফেসবুকে রিয়াজ রাজ নামক এই লেখক হরর ঘটনা লিখে মানুষকে বিনোদন দিত, আর সেটা জেনে যায় রিয়াজের কলেজ বন্ধুরা। এই যুগে ভূত বিশ্বাস করাটা খুবই হাস্যকর। রিয়াজ ভূত নিয়ে লিখত, গল্পে নিজেকে গোয়েন্দা চরিত্রে বসাতো। সেই চরিত্রের নাম ফিক্সড হয়ে যায় রিয়াজের। রিয়াজ কলেজে গেলে বন্ধুরা বলতো, দেখ 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 আমাদের গোয়েন্দা মহাশয় এসেছে। এরকম হাজারো মজা করে যেত কলেজের বন্ধুরা। রিমির সাথে রিয়াজের পরিচয় হয় সেই মঙ্গলবারের দিনটায়। কলেজে আসার জন্য রিয়াজ বাইক নিয়ে রওনা দিয়েছে। মধ্য রাস্তায় আসতেই ট্রাফিক জ্যামে আটকে যায় রিয়াজ। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে,
এদিকে ট্রাফিক পুলিশ জ্যাম ছুটানোর ব্যবস্থা করছে। ঢাকা শহর যারা থাকেন বা গিয়েছেন তারা নিশ্চয়ই দেখে থাকবেন, জ্যামে গাড়ি পড়লে মানুষজন রাস্তা পারাপার করার জন্য ছোটাছুটি করে। এখানেও তেমন কিছু। গাড়ি জ্যামে পড়ায় পথচারীদের রাস্তা পারাপার হবার যুদ্ধ লেগে যায়। তখন রিয়াজ দেখে একটা গাড়ি ট্রাফিক না মেনে গাড়ি ছেড়ে দিয়েছে। ট্রাফিক পুলিশ সিগন্যাল দিচ্ছে, কিন্তু তার থামার নামগন্ধটাও নেই। এদিকে রিয়াজের চোখ যায় পথচারীদের মধ্যে। সবাই পার হয়েছে ঠিকই, কিন্তু একটা মেয়ে গাড়ি দেখে ভয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে যায়। রিয়াজ আর দেরি করেনি, নিজের জীবন ঝুঁকিতে রেখে বাইক স্টার্ট করে। এরপর সোজা গিয়ে সেই গাড়িটির বরাবর বাইক ছেড়ে দিয়ে লাফ মেরে নেমে যায়। রাস্তায় পড়ে গিয়ে রিয়াজ আবার উঠে দৌড়ে যায় সেই মেয়েটির কাছে। এরপর মেয়েটিকে টেনে নিয়ে যায় রাস্তার পাশে। ওইদিকে রিয়াজের বাইক গাড়িটির নিচে পড়ে প্লাস্টিকের মতো বাঁকা হয়ে গেছে। ট্রাকওয়ালা কন্ট্রোল করতে না পেরে রাস্তার পাশের অ্যাক্সিডেন্ট করে বসে। এতে ট্রাফিক পুলিশ সেই ড্রাইভারকেও ধরতে পারে আর রিয়াজ বাঁচিয়ে দেয় এই মেয়েটিকে। পরে জানা যায় যে মেয়েটি সাধারণ কোনো পরিবারের মেয়ে নয়, ঢাকা শহরের বিখ্যাত ব্যবসায়ী মিস্টার মাহফুজুর রহমান আশিকের মেয়ে। রিমি নাকি সেদিন বাড়িতে রাগ করে গাড়ি ছাড়া কলেজে আসতে চেয়েছিল, আর পথেই এই অবস্থা। রিয়াজ কলেজে যাবার আগে রিয়াজকে ডাক দেয় আশিক সাহেব। নিকটস্থ থানার পুলিশ রিমিকে দেখে চিনতে পারে। এরপর আশিক সাহেবকে জানালেন, উনি রিয়াজের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। রিমিকে পুলিশ তার বাসায় নিয়ে যায়। রিয়াজ আশিক সাহেবের অফিসে উপস্থিত হয়ে আশিক সাহেবকে বললেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমাকে ডেকেছেন? নাম কি তোমার? রিয়াজ রাজ। আমার মেয়েকে চেনো? না স্যার, রাস্তায় বিপদে পড়েছে দেখে সাহায্য করতে গিয়েছিলাম। মানুষকে তো মানুষ সাহায্য করবে, এটা আমার কর্তব্য। শুনলাম তোমার বাইক নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এই নাও। এটা কি স্যার? এখানে কিছু টাকা আছে, একটা নতুন বাইক কিনে নিও। আচ্ছা। এরপর রিয়াজ ব্যাগটা হাতে নেয়। আর শোনো। হ্যাঁ বলুন। আমার মেয়েও তোমাদের কলেজে পড়ে, তোমার জুনিয়র হবে হয়তো। আজকে রাগ করে হেঁটে যাচ্ছিল, হয়তো এতক্ষণে সব ঠিক হয়ে গেছে। আমার মেয়ে কলেজে গেলে একটু খেয়াল রেখো, পারলে বন্ধুত্ব করতে পারো। ক্ষমা করবেন স্যার, আসলে বন্ধুবান্ধব বলতে আমার কেউ নেই, এসব পছন্দ নয় আমার। উনি পড়াশোনা করবে, আবার বাড়ি ফিরবে, আর অন্যদের সাথে বন্ধুত্ব করলে করতে পারে। একটু অন্যরকম তুমি। এখন আসি স্যার, নসিবে থাকলে অন্য সময় দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। রিয়াজ মাহফুজুর রহমান আশিকের অফিস থেকে বেরিয়ে আসে। শোরুমে গিয়ে নতুন একটা বাইক নিয়ে নেয়। অবশ্য আরও কিছু টাকা বেঁচে যায়। পরের দিন রিয়াজ কলেজের মাঠে বসে প্যারানর্মাল নিয়ে পড়ছে। হরর কাহিনীগুলোর সত্যতা কতদূর তা জানার জন্য রিয়াজের খুব ইচ্ছে হয়। তখনই মাঠের কোনায় বসে থাকা রিমি দেখতে পায় রিয়াজকে। রিয়াজ মনোযোগ সহকারে এক মনে বই পড়ছে। এদিকে রিয়াজের পাশে কিছু ছেলে মেয়ে রিয়াজকে নিয়ে ঠাট্টা করছে। তারা রিয়াজকে গোয়েন্দা গোয়েন্দা বলে অপমান করে যাচ্ছে। রিমির রাগ উঠে যায়। রিমি বসে থেকে উঠে সেই ছেলেগুলোর সামনে যায়। এরপর ছেলেগুলোর মধ্যে সবচেয়ে যে ছেলে সিনিয়র, সেই ছেলেটিকে এক চড় লাগিয়ে দেয়। রিমি ছেলেটিকে চড় দিতেই সবার চোখ ওদের দিকে যায়। রিয়াজ চোখ বড় বড় করে তাকিয়েছিল সেদিকে। যে ছেলেটিকে চড় মেরেছে, ছেলেটি কলেজের নাম্বার 1 ফাক বয়, সব মেয়েদের ক্রাশ। কিন্তু রিমিকেও সবাই চেনে। রিমির বাবার অনেক টাকা, আর বিখ্যাত বিজনেসম্যান আশিক সাহেবের মেয়ে বলে কিছু বলে না কেউ। রিমি ছেলেটিকে বলল, একে নিয়ে ফাজলামো করছো কেন তোমরা? হ্যাঁ, সে তোমাদের ক্ষতি না করে বই পড়ছে, আর তোমরা তাকে নিয়ে শুধু শুধু হাসাহাসি কেন করবে? এই অধিকার কে দিয়েছে তোমাদের? রিমির কথার জবাবে একটি মেয়ে উত্তর দিল, আরে আপু, তুমি জানো না নাকি এই ছেলেটি একজন গোয়েন্দা, ভূতের গল্প লিখে। সে ভবিষ্যতে যায়, আবার ফেরত আসে, আর বাস্তবে দেখো পাতি ইঁদুর হয়ে বসে আছে। মেয়েটির কথায় পুরো মাঠের সবাই হাসাহাসি শুরু করে। রিমি ওদের সাথে তর্কে না গিয়ে রিয়াজের হাত ধরে কলেজের ছাদে নিয়ে যায়। এরপর বলল, এরা তোমাকে এত কিছু বলে, তুমি উত্তর দাও না কেন? কি দরকার? ফেসবুকে গল্প করে বিনোদন নেয় সবাই, আর এখানে এরা আমাকে নিয়ে বিনোদন নেয়। দুইটাই ভালো। আমি তাদের বাধা দিলে তারা আর আসবে না। হতে পারে তাদের না হাসার কারণটা পরে আমি হয়ে যাব। এরকম হবে না আর। তুমি আজ থেকে সবাইকে উচিত শিক্ষা দেবে। কেউ কিছু বললে প্রতিবাদ করবে। আপনি এত উত্তেজিত কেন? আজিব তো, বাবার অফিসে বলে আসছেন মানুষ মানুষকে সাহায্য করবে, এটা নাকি কর্তব্য? সেখানে আমি আমার কর্তব্য পালন করছি। যদি আমার এই কাজ ভুল হয়, তবে আপনি আমাকে বাঁচিয়েছেন, সেটাও ভুল। রিমির কথা শুনে রিয়াজ প্রাণ খুলে হাসতে লাগলো। এরপর রিমি আবার বলল, ব্যাপার কি, দাঁত কালাচ্ছেন কেন? না মানে আপনার আব্বু আমার ব্যাপারে আপনাদের সব বলেছে, এটা শুনে। যাই হোক, আমরা বন্ধু হতে পারি? বাবা, বাবার অফিসে তো বলে আসলেন। রিমিকে থামিয়ে দিয়ে রিয়াজ বলল, তখন ভেবেছি আমার মতো এই কলেজে হয়তো কেউ নেই, ভেবেছি আপনিও আমাকে নিয়ে ফান করবেন, কিন্তু এখন দেখি আপনার চিন্তা ভাবনা আমার মতোই, তাই বন্ধু হতে চাচ্ছি। রিমি একটা মুচকি হাসি দেয়। এইভাবে শুরু হয় রিয়াজ আর রিমির বন্ধুত্ব। ফ্রেন্ডশিপ চলতে চলতে এক পর্যায়ে এমন জায়গায় দাঁড়ায়, রিমি প্রতিদিন রিয়াজের বাড়ি আসে, আর রিয়াজ প্রতিদিন না হলেও সপ্তাহে একবার রিমির বাসায় যায়। দুই বাসায় ভালো পরিচিত হয় তাদের বন্ধুত্ব। কিন্তু একদিন
ভয়ের কিছু নেই, রোমান্টিক সিন ঘটেছে। এরপর ক্যামেরা দেওয়ালের একটা ছবির দিকে নিয়ে যাওয়া হয়েছে আর কি। যাই হোক, বন্ধুত্ব থেকে তাদের ভালোবাসা হয়ে গেল। পরের দিন সকালে রিয়াজ কলেজের জন্য রেডি হয়। আজকে কলেজ ফাঁকি দিয়ে রিমিকে নিয়ে ঘোরার প্ল্যান আছে। রিয়াজ রেডি হয়ে বাইরে আসে, বাইক নিয়ে সোজা কলেজের দিকে রওনা দেয়। কলেজের গেটে প্রবেশ করতে রিয়াজ দেখে মাঠে লোকজনের ভিড়। সবাই কি যেন বলাবলি করছে। কে যেন বলল রিমিকে ধর্ষণ করেছে কলেজের ফাঁকবয় রুবেল। কথাটা শুনে রিয়াজ বাইক ফেলে ছুটে যায় মাঠের দিকে। লোকজনের ভিড় সরিয়ে রিয়াজ ভিতরে গিয়ে দেখে রিমি নামক একটা মেয়ে ধর্ষণ হয়েছে। রিয়াজ চোখের পানি মুছে একটু শান্ত হয়। ভেবেছিল তার রিমিকে কেউ ধর্ষণ করেছে। আর তখনই রিয়াজের প্রেমিকা রিমি পেছন থেকে রিয়াজকে বলল, এখনও কি তুমি বিনোদন দিবে? এই রিমির জায়গায় আজ আমি থাকলে কি করতে তুমি? রিমির কথা শুনে রিয়াজ রিমির হাতে হাত রেখে বলল, দেখে যাও। এটা বলে রিয়াজ মাঠের কোনায় দাঁড়িয়ে থাকা রুবেলের সামনে যায়। তাকে পুলিশের হাতে দেয়া হবে জেনেও রিয়াজ গিয়ে রুবেলকে এলো পাথারে মারতে থাকে। রুবেলকে মারতে দেখে রুবেলের বন্ধুরা রিয়াজকে মারার জন্য এগিয়ে আসে। রিয়াজ জানে পুলিশের কাছে দিলেও রুবেলের ফ্যামিলিরা রুবেলকে একদিনেই জামিন করে ফেলবে। অর্থের তলে চাপা পড়ে থাকে হাজারো অপরাধ। রিয়াজ রুবেলের সাথে রুবেলদের বন্ধুদেরকেও মারতে শুরু করে। ওরা 6 জন ছিল, 6 জনকে একাই ধোলাই করে রিয়াজ। এরপর পুলিশ সেখানে হাজির হয়। কে যেন বলেছিল পুলিশ সবসময় দেরিতে আসে, আজকেও তাই হয়েছে। তবে এতে ভালোই হয়েছে, পুলিশ এসে পরে মারামারি থামিয়ে রুবেলকে গ্রেপ্তার করে নিয়ে যায়। নিয়ম হিসেবে ধর্ষিতাকে ক্ষতিপূরণ দিলেও ইজ্জত আর দিতে পারেনি রুবেলের পরিবার। এদিকে রুবেল 3 দিন কারাগারে বন্দী ছিল। এরপর সেও ছাড়া পেয়ে গেছে। আইনের দোষ দিয়ে লাভ নেই, তারাও উপরের অর্ডারে কাজ করতে হয়। সরি, আইনের দোষ দেওয়া যাবে না বললে ভুল, দোষটা বর্তমানে আইনের। কিন্তু পুলিশের দোষ দিয়ে লাভ নেই, তারা বেতনে চাকরি করে। তাদের যা বলা হয় তারা সেটাই করতে বাধ্য। যত বড় পাওয়ার থাকুক না কেন, অর্থের কাছে সবাই দুর্বল। এদিকে রুবেল ছাড়া পেয়ে গেছে। রিয়াজ আর রিমি মার্কেটিং করে ফিরছিল। হঠাৎ একটি মেয়ে এসে রিয়াজকে বলল, তুমি আমাকে প্রেগনেন্ট করে ওর সাথে কি করেছো? মেয়েটির কথা শুনে রিমি মেয়েটিকে কষিয়ে একটা থাপ্পড় দেয়। এরপর রিমি মেয়েটিকে বলল, এই মেয়ে, মদ্যপান করেছো নাকি? রিয়াজের বিরুদ্ধে আর একটা উল্টাপাল্টা কথা বললে খুন করে ফেলবো। ও তাহলে এই ব্যাপার? এখন এই মেয়েটিকে পেয়ে তুমি আমাকে ভুলে গেছো? ভালোই, তবে জেনে রাখো আমি সুইসাইড করব যদি তুমি এই বাচ্চাকে স্বীকার না করো। রিয়াজ হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। রিমি রিয়াজকে নিয়ে চলে যেতে চাচ্ছিল। তখনই পেছনে একটি বিকট শব্দ শোনা যায়। রিয়াজ আর রিমি পেছনে তাকাতেই দেখে অচেনা মেয়েটি গাড়ির নিচে আত্মহত্যা করেছে। রিমি অবাক হয়ে যায়, রিয়াজও থ হয়ে গেছে। দুজনেই দৌড়ে আসে অচেনা মেয়েটির দিকে। লোকজনের ভিড় জমে যায়। মানুষজন এসে বিশাল বড় জ্যাম বাঁধিয়ে ফেলে। রিয়াজ লোকজনদের ভিড় দেখে রিমিকে টেনে নিয়ে আসে। রিমি কান্নাকাটি করা শুরু করে। রিয়াজ রিমিকে টানতে টানতে একটা ওভারব্রিজের উপরে নিয়ে যায়। রিমি রিয়াজের গালে থাপ্পড় মেরে বলল, আমার বিশ্বাস হচ্ছে না রিয়াজ, এত বড় একটা জঘন্য কাজ তুমি করতে পারো। কান্না করছে আর জোরে জোরে কথাগুলো বলছে। বিশ্বাস করো রিমি, আমি সত্যি মেয়েটিকে চিনি না। এটা সম্পূর্ণ ভুল ধারণা তোমার। এখনও তুমি বিশ্বাসের কথা বলছো আমাকে? এখনও বলছো? মেয়েটি আত্মহত্যা করেছে রিয়াজ। শুধু শুধু কেউ নিজের জীবন দেবে না। সত্য করে বলো, কেন করলে তুমি এমন? কেন আমাকে ঠকালে? কি দোষ ছিল আমার? প্লিজ রিমি, বুঝতে চেষ্টা করো। আমি সত্যি মেয়েটিকে চিনি না। আমি মেয়েটিকে দেখেছি প্রথম। আর সে আত্মহত্যা কেন করেছে এটার কিছুই আমি জানি না। ব্যাস, অনেক হয়েছে তোমার নাটক। তোমার জন্য একটি মেয়ে নিজের জীবন দিয়েছে। তুমি আমার জীবন বরবাদ করেছো। আমার সব আশা ভরসা ভেঙে চুরমার করেছো। তুমি একবার বললে আমি খুশি মতো মেনে নিতাম সব, কিন্তু দিনের পর দিন তুমি ঠকিয়েছো আমাকে। আমি আর এই জীবন রাখবো না। আমার বেঁচে থাকার সব কিছু তুমি মাটি করেছো। আরে তুমি কেন বুঝতে পারছো না এখানে ভুল হচ্ছে কোথাও? আমাকে সময় দাও একটু, আমি সব প্রমাণ করে দিব তোমাকে। কি প্রমাণ দেবে? হ্যাঁ, কি প্রমাণ আছে তোমার কাছে? নিজের চোখে দেখেছি আমি, তুমি প্রতারণা করেছো, তুমি ঠকিয়েছো আমাকে। এটা বলে রিমি ওভারব্রিজ থেকে ঝাঁপ দিয়ে দেয়। রিয়াজ রিমি বলে একটা চিৎকার মেরেছিল। এই শেষ শব্দটাই হয়তো রিমি তার কানে শেষবারের মতো শুনেছে। নিচে চলমান একটা ট্রাকের সাথে ধাক্কা খেয়ে মারা যায় রিমি। এক পলকে সব শেষ হয়ে যায়। রিয়াজ মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। রিয়াজের জীবনের প্রিয় প্রদীপটা হুট করে নিভে যায় 1 মাস পর। এই 1 মাস রিয়াজ মনমরা হয়ে বাসায় ছিল। প্রতিদিন মন খারাপ করে বসে থাকে বাসায়, কথা বলে না কারোর সাথে। আজকেও রিয়াজের বাসায় রিয়াজ মন খারাপ করে বসে আছে। রিয়াজের মা বাবাকে সব বলে রিয়াজ। রিমির বাবা জানতে পারে রিমির ট্রাক অ্যাক্সিডেন্টে মারা যায়। রিয়াজের বাবা রিয়াজকে বলল, আমি জানি না কি হয়েছিল, তবে তুই এর রহস্য বের করবি। তোকে সবাই কলেজে গোয়েন্দা বলে, তাই না? তোকে রাগাতে চায়, তাই না? রেগে যায় এবার। তুই তোর আসল গোয়েন্দাগিরি দেখা রিয়াজ। তুই পারবি, তুই নিশ্চয়ই পারবি। এতদিন আমি তোকে নিষেধ করতাম প্যারানর্মাল বিষয় নিয়ে না ঘাঁটতে। আজ আমি তোকে অনুমতি দিচ্ছি। যে অশরীরী নিয়ে তুই গবেষণা করতে চাইতি, আজ থেকে সেটা শুরু করে দে। বের হয়ে যা বাসা থেকে। তুই তখন ফিরবি যখন এই রহস্যের সমাধান করতে পারবি। হ্যাঁ বাবা, আমি কথা দিচ্ছি, এর সমাধান আমি করেই বাসায় ফিরবো।
আল্লাহ হাফেজ বলে রিয়াজ বাসা থেকে বের হয়। হাতে একটা স্টিক মানে লাঠি আছে। হাঁটতে হাঁটতে চলে যায় নাইট ক্লাবে। রুবেল প্রতিদিন নাইট ক্লাবে রাত 2টা অবধি সময় দেয়। আজকেও তা করবে। রিয়াজ অনুমান করছে সব কিছুর পেছনে রুবেলের হাত আছে নিশ্চয়ই। রিয়াজ নাইট ক্লাবের সামনে রাত 12টায় হাজির হয়। এদিকে রিয়াজের পরিচিত জহির চাচাকে বলে তার ভাঙ্গা বাসাটা খালি করায় রিয়াজ। বাসাটা বিশাল একটা খালের পাশে, সেখানে লোকজন খুব কম যায়। রিয়াজ অপেক্ষা করছে রুবেলের জন্য। রাত 2:16 রুবেল একটা মেয়েকে নিয়ে নাইট ক্লাব থেকে বের হয়। রুবেলের সাথে আরও 2টা ছেলে আছে। রিয়াজ লাঠিটা হাতে নিয়ে তাদের দিকে এগোয়। যেতে যেতে রুবেলের সামনে আসে রিয়াজ। রুবেল পাশে থাকা মেয়েটির কাঁধ থেকে হাত সরিয়ে বলল, কিরে শালা, মারতে এসেছিস নাকি? তৎক্ষণাৎ রিয়াজ রুবেলের মাথায় সজোরে আঘাত করে। সেখানেই লুটিয়ে পড়ে রুবেল। এদিকে রুবেলের সাথে 2জন হামলা করতে আসলে রিয়াজ একজনের পায়ে আঘাত করার সাথে সাথে সে পড়ে যায়, আর আরেকজনের মাথায় মেরে তাকেও অজ্ঞান করে দেওয়া হয়। শুয়ে থাকা ছেলেটি পালাতে চেষ্টা করলে রিয়াজ তার মাথায়ও আঘাত করে। 3জনই মাটিতে পড়ে আছে। ওদের সাথে থাকা মেয়েটি ভয়ে রাস্তার পাশেই দাঁড়িয়ে আছে। রিয়াজ তাকে বলল, চুপচাপ রুবেলের গাড়িতে উঠে বসবি নাকি তোর চোখেও তারা দেখাবো? রিয়াজের ধমকে মেয়েটি রুবেলের গাড়িতে উঠে বসে। এদিকে রিয়াজ রুবেলের পকেট থেকে চাবি নিয়ে নেয়। এরপর ওদের 3জনকে টেনে গাড়িতে তোলে। রাত 3:27 ভাঙ্গা বাড়িতে রুবেল সহ তার 2জন বন্ধুর হাত পা বেঁধে রিয়াজ চেয়ারে বসিয়ে রেখেছে। মেয়েটিকে ফ্লোরে বেঁধে ফেলে রেখেছে রিয়াজ। রিয়াজ এক জগ পানি এনে সবার মুখে মারতেই জেগে ওঠে সবাই। রিয়াজ রুবেলের উদ্দেশ্যে বলল, গোয়েন্দা গোয়েন্দা গোয়েন্দা, অনেক বলেছিস, আজ গোয়েন্দার কাছে তোদের পরীক্ষার সময়। ভালোভাবে বল কি করেছিস আমার আর রিমির সাথে। রিয়াজের কথার উত্তরে রুবেল বলল, শালা ছেড়ে দে আমাকে, আমি এখন একটা ফোন দিলেই তোর খেলা শেষ হয়ে যাবে। কথাটা শুনে রিয়াজ চোখ লাল করে নেয়। এরপর মুখে দে পারলে কল বলেই লাঠি দিয়ে পেটানো শুরু করেছে। সবার পিঠে, হাতে আর বুকে সজোরে আঘাত করতে লাগলো, কিন্তু মুখ খুলছে না কেউ। অবশেষে রিয়াজ সেই মেয়েটাকে 2টা আঘাত করতে রুবেল বলল, শালা ওকে কেন মারছিস? ও তাকে মারায় তো চলছে, আর আমার জীবন থেকে যে আমার প্রদীপটাকে কেড়ে নিয়েছিস সেটা কিছুই নয়। দেখ এবার কষ্টটা কেমন। বলে রিয়াজ সেই মেয়ের পিঠে লাঠির আঘাত করা শুরু করে। তখন রুবেল চিৎকার দিয়ে বলল, দাঁড়া দাঁড়া, আমি সব বলছি, ওকে মারিস না, ওকে 10 মিনিট ওয়েট। রিয়াজ তখনই তাদের সামনে একটা আয়না রাখে। আয়নার সামনে একটা মোমবাতি রেখে রিয়াজ মনে মনে কিছু পড়েছে। এরপর রিয়াজ বলতে লাগলো, এসো রিমি এসো, তোমার সত্যতা জেনে যাও। তখনই ভাঙ্গা বাড়ির পরিবেশ পাল্টে যায়। জানালাগুলো পেটানো শুরু করেছে কেউ। মোমবাতির আগুন নিভে যাওয়ার অবস্থা। সেই মুহূর্তে আয়নার ভেতর থেকে কেউ ভয়ঙ্কর গর্জন দিয়ে বলল, এসে গেছি আমি। রিয়াজ সফল হয়েছে। রিমির আত্মাকে ডাকায়। এরপর রুবেল বলতে শুরু করে, যেদিন রিয়াজ আমাকে মেরেছে কলেজের সবার সামনে, সেদিনই রিয়াজের ওপর আমার রাগ হয়। যখন জানলাম রিমির কথায় রিয়াজ মেরেছে আমাকে, তখন প্ল্যান বানাই আমি তোমাদের আলাদা করার। তখন আমার প্রেমিকা শিলা, যে ফ্লোরে শুয়ে আছে, আমাকে একটা বুদ্ধি দেয়। শিলার এক বান্ধবী সুমাইয়া প্রেগন্যান্ট। প্ল্যান হচ্ছে বাচ্চাটা রিয়াজের বলে রিমি আর রিয়াজকে আলাদা করবে। আমরা প্ল্যান মতো সেটাই করেছি, কিন্তু যখন দেখি রিমি উল্টো সুমাইয়াকে চর মেরেছে, তাই প্ল্যানটা আরও গভীর করার জন্য আমি আমার গাড়ি দিয়ে সুমাইয়াকে অ্যাক্সিডেন্ট করি। এরপর চলে যাই আমরা। সুমাইয়াকে শিখিয়ে দিয়েছিলাম সে আত্মহত্যা করবে বলতে, আর সে সুযোগে আমরা তাকে মেরে ফেলেছি, যাতে রিমি সত্য সত্য ভাবে সুমাইয়া আত্মহত্যা করেছে। কিন্তু এতে রিমিও যে আত্মহত্যা করবে সেটা বুঝিনি আমরা। তখন রাগের মাথায় এসব করেছি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। রিয়াজ বলল, সুমাইয়া প্রেগন্যান্ট ছিল, তার স্বামীকে কি জবাব দিয়েছিস? তার স্বামীর নাম শিশির। শিশির ব্যাপারটা জানতে পারে, তাই আমরা শিশিরকেও মেরে দিয়েছি, যাতে ঘটনাটা পরে কেউ জানতে না পারে। কবর দিয়েছিস কোথায়? খিলক্ষেত গ্রামের মতো যে এলাকা আছে সেখানকার এক কবরস্থানে 2জনের দাফন হয়েছে। ওকে, আমি আর কিছু বলবো না, যা করা রিমি করবে। এটা বলে রিয়াজ সেই বাসা থেকে বের হয়ে আসে। গাড়িটাও বাসার একেবারে সামনে রেখে দেয়, আর নিজের ফোনেও সব ভিডিও রেকর্ড করে রাখে রিয়াজ। রিয়াজ কিছু দূর আসতে সেই বাসায় অটোমেটিক আগুন ধরে যায়, যেখানে পুড়ে মারা যায় 3জন ছেলে আর একটা মেয়ে। রুবেলের গাড়িও অর্ধ জ্বলে যায়। সবাই বুঝতে পারে লাশগুলো রুবেল এবং তার বন্ধুদের। এদিকে রিয়াজ রিমির কবর থেকে রিমির একটা হাড় আর কিছু মাটি সংগ্রহ করে। একটা বইয়ে রিয়াজ পড়েছে, মৃত ব্যক্তির হাড় আর কবরের মাটি হাড়ি ভরে রেখে এক মন্ত্র উচ্চারণ করলে তার আত্মা সবসময় আশেপাশে থাকে। সেই হিসেবে রিয়াজ রিমির আত্মাকে সবসময় পাশে রাখত এবং নিজে এলাকায় একজন কবিরাজ নামে পরিচিতি পায়। কয়েকটি আত্মাকে বশ করে রিয়াজ তার মিশন চালাতো। এই ছিল 1 বছর আগের ঘটনা। কিছুক্ষণ আগে বাগানে যে মেয়েটিকে লাল চোখে দেখেছিলেন, সেটা হচ্ছে রিমি। রিমি নিজে রিয়াজকে সেই বাচ্চা আত্মা থেকে বাঁচিয়েছে। শিশির আর সুমাইয়ার লাশ এক করে রিয়াজ মূলত তাদের এক করেছে। শিশির আর সুমাইয়ার আত্মা প্রতিনিয়ত রিয়াজকে জ্বালাতন করত, আর সেই কারণে রিয়াজ তাদের লাশ এক কবরে রেখেছে। ওদিকে তানিয়ার লাশের অংশ দাফন করে রিয়াজ মূলত তানিয়ার আত্মাকে মুক্তি দিয়েছে।
কিন্তু বৃদ্ধ মহিলা, বৃদ্ধ পুরুষ, এই ছোট বাচ্চা আর যুবক ছেলেটিকে যারা রনি রবিদের আক্রমণ করেছে আর রিয়াজকেও বাধা দিচ্ছে। অন্যদিকে জিনের বাচ্চাটি এমন অদ্ভুত কথা শুনিয়েছিল কেন? যাই হোক, সব পরে জানা যাবে। চলুন, রিয়াজের জ্ঞান ফিরেছে, আবার ফিরে যায় আগের ঘটনায়। রিয়াজ বাগানে অজ্ঞান হবার পর কিছুই মনে নেই। চোখ মেলে দেখে নিজের বিছানায় শুয়ে আছে রিয়াজ। জানালার কাছে কোনো একটা মেয়ে দাঁড়িয়ে আছে। রিয়াজ বুঝতে পেরেছে এটা রিমি। কিছু বলার আগে রিমির আত্মা রিয়াজকে বলল, বেঁচে থাকতে আমি ভুল বুঝে তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম। আজকেও অশুভ রক্ত প্রবেশ করিয়েছ বলে আমি রাগ করেছিলাম। সুমাইয়ার রক্তটা তোমার বাড়িতে দেখে প্রচণ্ড রাগ হয়েছিল। ক্ষমা করে দিও। আর ক্ষমা? আমার জীবনটাই তো এইভাবে চলছে। কখন কি হচ্ছে বা কি ঘটছে নিজেও বুঝতে পারছি না। হুট করে আজব কাহিনীর সম্মুখীন হয়ে যাচ্ছি। আমি চলে যাচ্ছি, একেবারে চলে যাব। আত্মাদের জায়গা পৃথিবীতে নয়। আমার ঠিকানা এখন অন্য জায়গায়, সেখানে ফিরে যেতে হবে আমার। তোমার মন্ত্রশক্তি দ্বারা অনেক দিন থাকতে পেরেছি, এইবার আমাকে ফিরে যেতে হবে। মানে কি? আমার কি হবে? তুমি পারবে, তুমি সব পারবে। তোমার বাবার কথায় তুমি আমার মৃত্যু রহস্য বের করেছ, তখন আমি ছিলাম না। এখনও তোমার সামনে অনেক বিপদ, সব নিজে থেকেই সমাধান করো। রহস্যের এই মায়াজালে আটকে গেছে সবাই। তুমি মুক্তি দাও সবাইকে, আমার বিশ্বাস তুমি পারবে। আমি আজ থেকে তোমার পাশে নেই, তবে আকাশের তারা হয়ে সবসময় আছি। ভালো থেকো। কিন্তু শোনো, রিয়াজের কথার আগে রিমি অদৃশ্য হয়ে যায়। রিয়াজ ক্লান্ত হয়ে আবার শুয়ে পড়েছে, চোখের পানি ছেড়ে দিয়ে ভাবনায় ডুবে গেছে। রিমির স্মৃতিগুলো খুব মনে পড়ছে রিয়াজের। তখনই জানালায় আবার কারো আগমন ঘটল। রিয়াজ মাথা তুলে তাকিয়ে দেখে বৃদ্ধ মহিলা। সেই ভয়ঙ্কর মহিলা, দেহে এক ফোঁটা রক্ত নেই, তার চোখ দুটো সাদা, মুখটা ভয়ঙ্কর রূপে রক্তাক্ত, চামড়ার ওপর থেকে মহিলার হাড় দেখা যাচ্ছে। রিয়াজ তার কাঠিটা খুঁজতে লাগলো। তখনই বৃদ্ধ মহিলা বলল, নেই, কিচ্ছু নেই তোর কাছে, তোর দেহটা শুধু পড়ে আছে। এখন আমি তোর দেহটাকেও কেড়ে নিব, তোকে করে দিব পুরো নিঃস্ব। মহিলার কথা শেষ হতে না হতেই বৃদ্ধা সে পুরুষটাও এসে হাজির হয়। সে বলল, আমার নাতিকে তোর পোষা একটা আত্মা খেয়ে ফেলেছে, এখন আমরা তোকে খাবো। ওনার পর সেই যুবক ছেলে উপস্থিত হয়। ছেলেটির মুখে ভয়ঙ্কর রূপের ধারণ, দাঁতগুলো বের করে রিয়াজের দিকে তাকিয়ে আছে সে। রিয়াজ কি করবে ভাবতে না ভাবতে আবার সেই পাঞ্জাবি পাগড়ি আর তাসবিহ হাতে জিনটাও রিয়াজের রুমে হাজির হয়। রিয়াজ সবার দিকে তাকিয়ে ভাবছে, অনেক তো রক্ষা পেয়েছি, এতগুলো আত্মার থেকে রক্ষা পাবো কিভাবে? রিমিও চলে গেছে, আজকে কি আমার গল্পের সমাপ্তি হবে? রিয়াজ তাদের উদ্দেশ্যে বলল, আচ্ছা আমি মানছি তোমরা আমাকে মারতে চাও, আমি এটাও মেনে নিলাম আমাকে মারার পর তোমাদের কোনো স্বার্থ নেই। যদিও স্বার্থ থাকে, তবে সেটা এমন কি হতে পারে যার জন্য আমাকে খুন করতে চাও তোমরা? ছেলেজিন বলল, তুই আমার মাকে হত্যা করেছিস, তোকে মেরে আমি তার প্রতিশোধ নিব। রিয়াজ বলল, ঠিক আছে, আমি মেনে নিলাম আমি তোমার আম্মুকে মেরেছি, কিন্তু এটার প্রমাণ কি? আমি তোমার আম্মুকে বাঁচিয়েছি, সেটা জলযন্ত্রের প্রমাণ তুমি নিজেই। আর তোমার আম্মুকে মেরেছি তার প্রমাণ কি আছে বলো? জিন বলল, আমাদের জিন রাজ্যের কয়েকজন দেখেছে তুই আমার মাকে মেরেছিস, তারাই প্রমাণ আমার কাছে। রিয়াজ বলল, আর যদি আমি বলি তোমার মাকে আমি খুন করিনি, আর সাথে এটাও প্রমাণ করে দিব তোমার মায়ের খুনি অন্যজন? শুধু তাই নয়, সেই খুনি কে সেটাও আমি বের করে দিব। মুখের কথায় নয়, কাজে প্রমাণ দিব। কি বলবা তুমি? জিন বলল, বেঁচে যাওয়ার ধান্দা করছিস? রিয়াজ বলল, না, কোনো মতেই নয়। তুমি প্রমাণ করে দেখাও আমি খুন করেছি, তাহলে আমি সব শাস্তি মাথা পেতে নিব। তবে হ্যাঁ, তোমার নিজের চোখের দেখা প্রমাণ হতে হবে। জিন বলল, ঠিক আছে, সেটাই হোক। এখন কি আমি এই আত্মাগুলোকে আক্রমণ করব তোমাকে বাঁচানোর জন্য? জিনের মুখে এমন কথা শুনে আত্মারা খেপে গেছে। রিয়াজ জিনের উদ্দেশ্যে বলল, না, আত্মা হোক বা অশরীরী, কেউ অন্যায়ভাবে কখনোই কাজ করে না। অন্যায় করে এই মানবজাতির অন্যায়ের শিকার হয়ে আত্মারা নিজেদের প্রতিশোধের আগুনে জ্বলতে চায়। আমি যেমন তোমার সমস্যা সমাধান করব বলেছি, তেমনি এদেরকে আমি মুক্তি দিব। তুমি আসতে পারো, আমি স্মরণ করলে হাজির হবা। আচ্ছা। জিন সেখানে অদৃশ্য হয়ে যায়। এবার রিয়াজ বৃদ্ধ আত্মাটার দিকে তাকিয়ে বলল, ক্ষমা করবেন, জানি অতৃপ্ত আত্মারা কখনো মানুষকে মনের ভাব প্রকাশ করতে চায় না। তাদের উদ্দেশ্য হয় প্রতিশোধের, আর সেটা না হওয়া অবধি মুক্তি পায় না তারা। আপনাদের সাথে আমার দ্বন্দ্ব লেগেছে এই জন্য, কারণ আমি রনি, রবি, রাকিব, রিফাত আর জুয়েলকে সাহায্য করতে চেয়েছি, কিন্তু এটাও জানতে হবে আমি তাদের সমস্যা দেখে তাদের সাহায্য করেছি। আপনারাও আমাকে বলুন কি হয়েছে, আমি নিশ্চয়ই আপনাদের সাহায্য করব। রিয়াজ কথাটা বলার সাথে সাথে রিয়াজের রুমে একটা কম্পন শুরু হয়। চারপাশ নাড়াচাড়া শুরু করেছে। কাঁচের গ্লাসটা কেঁপে কেঁপে টেবিল থেকে পড়ে যায়, ভেঙেও গেছে। দেওয়ালে টাঙানো রিমির ছবিটাও ভেঙে পড়ে গেছে। এদিকে বৃদ্ধা আত্মা দুজন কান্না করতে শুরু করেছে। সেই ভয়ঙ্কর কান্নার শব্দ রিয়াজ আগে কখনো শুনেনি। তাদের গলা ফাটানো চিৎকারে কান্নার শব্দটা রিয়াজের হার্টবিট অবধি পৌঁছে গেছে। যতই সাহসী হোক, এই কান্নার শব্দে যেন সবাই ভয়ে কাতর হয়ে যাবে। জানালাগুলো পেটাপিটি শুরু করেছে। রুমে একটি ভয়ঙ্কর বাতাসের আগমন ঘটে। রিয়াজ যে বিছানায় শুয়ে আছে সেই বিছানাটা নড়াচড়া খাচ্ছে। রিয়াজ ভয় পেয়েও তাদের কান্না থামাচ্ছে না। রিয়াজ বুঝতে পেরেছে অতীতে তাদের সাথে যা হয়েছে সব মনে করছে তারা।
এখন তারা খুব দুঃখিনী হয়ে আছে। রিয়াজ নিজেকে কন্ট্রোল করে রেখেছে। হঠাৎ রিয়াজের বিছানার পাশে বাতাসের বেগে চলে আসে ছেলের আত্মাটা। সে আসতে রিয়াজের রুমে একটু আগে যে কম্পন হয়েছিল তা শেষ হয়ে গেছে। রিয়াজকে যুবক আত্মাটা বলল, তোর ব্যাপারে অনেক কিছু জানি, তুই আত্মাদের নিয়ে খেলা করিস, সেটাও জানি। তুই হয়তো এখন ইচ্ছে করলেই আমাদের মেরে ফেলতে পারবি, তুই আত্মাদের দ্বিতীয়বার মারার শক্তি রাখিস। তবুও আমাদের মনে যে প্রতিশোধের আগুন জ্বলে তা আমরা ঠান্ডা করতে পারি না। সকাল 10টায় গুলিস্তান চৌরাস্তার ওভারব্রিজে রওনা করিস। আমার বিশ্বাস তুই রহস্য বের করতে পারবি। এখন আসি। রিয়াজের রুম স্তব্ধ হয়ে গেল। শুনশান হয়ে যাওয়া বাড়িটি। রিয়াজ মনে মনে বলল, মূর্খ আত্মা, আমার কাঠিটা কোথায় রেখেছি নিজেও জানি না। তোকে কিভাবে মারবো? আত্মারা এত মূর্খ হয়ে জানতাম না তো। তবে ভালো হয়েছে, একটা সূত্র পেয়ে গেছি। তার মানে অশরীরীরা সেটাই দেখে যা তাদের দেখানো হয়, তারা সেটাই বোঝে যা তাদের বোঝানো হয়। যেমন জেনেরা এত পাওয়ার থাকা সত্ত্বেও সে শিওর না আমি হত্যাকারী কিনা। অন্যদের কথায় আমাকে মারতে এসেছে, আর এটাই আমি কাজে লাগাবো। রিয়াজ রহস্য নিয়ে খেলা করে, রহস্য রিয়াজকে নিয়ে নয়। কামিং সুন সোনামণিরা। রিয়াজ বিছানা ছেড়ে ওঠে। পুরো রুমে নিজের তৈরিকৃত জাদুর কাঠিটা খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে রিয়াজ ড্রয়িং রুমে আসে। এসে দেখে ফ্লোরের ওপর কাঠিটা জলজল করছে। রিয়াজ কাঠিটা হাতে নেয়, এরপর চলে যায় নিজের ল্যাবে। ল্যাবের মধ্যে রিয়াজের প্যারানর্মাল নিয়ে গবেষণা করা সকল বই আছে। রিয়াজ খুঁজতে লাগলো খুলিয়া নামক বইটি। এই বইয়ে একটা ব্যাপার নিয়ে লেখা আছে, তা ব্যবহার করে কাঠির উপর প্রয়োগ করলে কাঠিটা যেখানে থাকুক না কেন নিজের হাতে অদৃশ্য হয়ে কাঠিটা চলে আসবে। রিয়াজ বইটি খুঁজতে খুঁজতে অনেক কষ্টে বের করে। এরপর বইটি মেলে সেখানে একটি চিহ্নিত করা লাইনটা পড়া শুরু করে। শেষ প্রহরী গ্রন্থিক করি ভেসে উঠিবার তরে। লাইনটা পড়ে রিয়াজ কাঠের ওপর হাত রাখে। তখনই কাঠের ওপর একটা লাল আলো জ্বলে ওঠে। রিয়াজের হাত খুব জ্বলছে, হয়তো মন্ত্র কাজ করছে। রিয়াজের দেহ থেকে রক্ত চুষে রিয়াজ কাঠি ধরে রেখেছে। আলোর গতি ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। এই পর্যায়ে পুরো রুমে লাল আলো ছড়িয়ে পড়ে। এদিকে রিয়াজের হাত জ্বলে পড়ে যন্ত্রণা দিচ্ছে। রিয়াজ যন্ত্রণায় কাতর হয়ে চিৎকার দেওয়া শুরু করে। এদিকে আলোর গতি বেড়ে যাচ্ছে। রিয়াজ কাঠিটা হাতের মুঠোর মধ্যে ধরেই রেখেছে। রিয়াজের ল্যাবে লাল আলো ছাড়া কিছু দেখা যাচ্ছে না। আলোটা যেন রিয়াজের হাত থেকে বের হচ্ছে। রিয়াজ যন্ত্রণায় চিৎকার দিতে লাগলো, কিন্তু কাঠি ছাড়া যাবে না। কাঠের ওপর এই জাদু প্রয়োগ করতেই হবে, নয়তো যে কোনো সময় কাঠের অভাবে বিপদে পড়তে পারে। রিয়াজ জোরে চিৎকার দিতে লাগলো। হাতের মধ্যে যেন অগ্নিশিখা ধরে আছে রিয়াজ। আলোটা যেন রিয়াজের হাতের চামড়া ছিদ্র করে ফেলছে। রিয়াজের বাড়ির বাহির থেকেও দেখা যাচ্ছে বাড়ির ভেতর থেকে লাল আলো বের হচ্ছে। এদিকে রিয়াজ কাঠি মুঠের মধ্যেই ধরে আছে। জানালা পেয়ে লাল আলোর প্রভাব বাহিরে চলে গেছে। এরপর রিয়াজ খেয়াল করছে রিয়াজের পুরো হাত লাল হয়ে গেছে, যেন রিয়াজের হাতটা লোহার মতো গরম হয়ে লাল হয়ে গেছে। রিয়াজের দেহের প্রতিটা অংশে প্রবেশ করা শুরু করে লাল আলোটা। রিয়াজের যন্ত্রণা আরও বেড়ে যায়। লাল আলোটা রিয়াজের হাত পেয়ে উপরে উঠছে, যেন কোনো টাইম বোমা ফিট করা হয়েছে। একটু পর বিস্ফোরণ হয়ে যাবে। রিয়াজের গলার আওয়াজ আরও বেড়ে যায়। লাল আলোটা রিয়াজের হাতের ভেতর দিয়ে উপরে উঠতে শুরু করে। এরপর ঘাড় বেয়ে মুখে চলে আসে। রিয়াজের মুখটাও লাল আগুনের মতো হয়ে গেছে। রিয়াজের চোখ দিয়ে লাল আলো বের হওয়া শুরু করেছে, যেন চোখে দুইটা লাল লাইট লাগানো হয়েছে। রিয়াজ চিৎকার দিতে গিয়েও বুঝতে পারে রিয়াজের মুখের ভেতর থেকে লাল আলো বের হচ্ছে। বাড়ির বাইরে পুরো লাল আলো সবকিছুর রং লাল করে ফেলেছে। রিয়াজ বুঝতে পেরেছে আলোটা রিয়াজের দেহের ভেতরে প্রবেশ করেছে। ধীরে ধীরে আলোটা রিয়াজের মস্তিষ্কে প্রবেশ করে। রিয়াজের চুলের প্রতিটা গোড়া থেকে লাল আলোর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিটা চুলের গোড়া লাল হয়ে গেছে। রিয়াজ ভয়ঙ্কর চিৎকার শুরু করে। অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা চলে এসেছে। এই যন্ত্রণা আর সহ্য করার মতো নেই। রিয়াজ চিৎকার করতে করতে হঠাৎ বাড়ির ভেতর থেকে একটা আলোর বিস্ফোরণ ঘটে। আশেপাশে একটা দমকা বাতাস তেড়ে গিয়ে সব লণ্ডভণ্ড করে দেয়। কিছুক্ষণ পর রিয়াজ চোখ মেলে দেখে ল্যাবে ফ্লোরের ওপর শুয়ে আছে। কাঠিটা হাতের মুঠোয় পড়ে আছে। পুরো দেহ ব্যথায় টনটন করছে। রিয়াজ ফ্লোর থেকে উঠে ল্যাবের দরজা খোলে। ল্যাব ত্যাগ করে ড্রয়িং রুমে আসে রিয়াজ। সোফায় বসে কিছুক্ষণ বিশ্রাম নেয়। কাঠিটা নিজের পকেটে গুজিয়ে নিয়ে রিয়াজ জিনকে ডাকতে লাগলো। রিয়াজ মুখ দিয়ে বলার আগেই জিনটা হাজির হয়ে গেছে। জিন বলল, বল কি প্রমাণ এনেছিস? এখনো শুরু হয়নি। আমি তোমাদের জিন রাজ্যে যেতে চাই। সম্ভব নয়। কোনো মানুষ জিন রাজ্যে প্রবেশ নিষেধ। দেখা যাবে, পরে আমাকে তাড়িয়ে দেওয়া হবে। জিন রাজ্যেই তোমার মায়ের খুনি বসবাস করছে। মানে তুমি এক কাজ করো, আমাকে জিনের সম্পূর্ণ রূপ দাও। আমার চেহারা জিনদের মতো সুন্দর করে দাও, যাতে কেউ সন্দেহ না করে। কিন্তু তোকে দেখলেই তারা বুঝে যাবে তুই মানুষ। মানুষের গন্ধ জিনেরা পায়। তার ব্যবস্থা আমি করব। তুমি আমাকে রূপ ধারণ করার শক্তি দাও, আর জিন রাজ্যে যাওয়ার পথ দেখিয়ে দাও। তুই নিশ্চিত তো? সত্যি পারবি? দেরি করো না, সময় হাতে কম। প্রমাণ করতে না পারলে তো এমনিই তোমার হাতে মরতে হবে। তো প্রমাণ করতে গিয়ে না হয় মরলাম, অন্ততপক্ষে বেঁচে যাওয়ার একটা চান্স তো থাকবে। তাড়াতাড়ি রূপ দাও। রূপ সেই কবেই দিয়েছি, আয়নায় দেখো।
রিয়াজ সোফা থেকে ওঠার সময় খেয়াল করে শরীর ব্যথা একটুও নেই, পুরো শরীর যেন আরও শক্তিশালী হয়ে গেছে। হেঁটে রিয়াজ আয়নার সামনে গিয়ে দেখে রিয়াজের চেহারা উজ্জ্বল হয়ে গেছে, সাদা চামড়া, তার উপর চোখ দুটোয় মায়ার সাগর ভেসে ওঠে। দেহ আগের থেকে একটু লম্বা হয়ে গেছে। রিয়াজ পকেট থেকে কাঠি বের করে নিজের মাথায় চেপে তুলল। কাঠিটা আবার ধীরে ধীরে জ্বলে উঠছে। রিয়াজ আয়নায় দেখে কাঠিটার আলো ধীরে ধীরে বাড়ছে। মনে মনে বলল রিয়াজ, দেখ কাঠি ভাই, আগের মতো রেগে যাস না, একটু যন্ত্রণা ছাড়া কাজ কর, জিনের সামনে মান ইজ্জত রাখিস। পরক্ষণে কাঠির আলো নিভে গেল। রিয়াজ চমকে ওঠে, কাঠি আবার রাগ করে নষ্ট হতে গেল না তো? রিয়াজ কাঠিটা হাতে নিয়ে ঝাঁকাচ্ছে। হঠাৎ কি হলো কাঠির? তখন জিন পেছন থেকে বলল, আরে বাহ, তোর দেহ থেকে তো জিনদের সুবাস বের হচ্ছে, মানুষের একটুও গন্ধ নেই, মনে হচ্ছে তুই সত্যি সত্যি জিন। রিয়াজ অবাক হয়ে পেছনে তাকায়, তার মানে কাঠিটা কাজ করেছে। জিনের সামনে ভাব নিয়ে রিয়াজ বলল, আমি তো জানি আমি কি জিনিস, কিন্তু এটা কিভাবে করেছিস? কোনো মানুষ কিভাবে জিন হয়ে যেতে পারে সেটা পরে, চলো জিন রাজ্যে, সময় কম। জিন রিয়াজের হাত ধরে, রিয়াজকে বলে চোখ বন্ধ করার জন্য। রিয়াজ জিনের কথায় চোখ বন্ধ করে। এরপর আবার চোখ মেলে দেখে রিয়াজ জিন রাজ্যে হাজির। চারদিকে সাদা আর সাদা, গাছপালা, নদীনালা, সবই সাদা। রিয়াজ বলল, এখানে আসার কোনো লিফট ছিল নাকি? চোখ বন্ধ করতে আর খুলতেই হাজির। তুই কাজ শুরু কর। আচ্ছা, আমি বুঝি না, তুমি আমাকে তুই তুই করে ডাকো কেন? ভুলে যেও না আমি তোমার বড়, তোর মৃত্যু এখন আমি, যখন প্রমাণ দিবি তখন সম্মান পাবি। ব্যাককল জিন, মনে মনে বলল রিয়াজ। কিছু বলেছিস? কই না তো। আমাকে তাদের কাছে নিয়ে যাও যারা তোমাকে বলেছিল তোমার মাকে আমি খুন করেছি, চল। রিয়াজের হাত ধরে নিমিষে জিন অন্য জায়গায় চলে আসে। এখানে এসে রিয়াজ দেখে বড় বড় দুটা জিন রিয়াজের সামনে। রিয়াজ কিছু করার আগে জিন দুইটা রিয়াজকে পায়ের নিচ থেকে পিষিয়ে ফেলছে। তাদের পায়ের নিচে পড়ে রিয়াজের দেহ ফেটে যায়, রক্তে ভেসে যায় জিন রাজ্য। লাফ মেরে ওঠে রিয়াজ। এদিকে সেদিকে তাকিয়ে দেখে রিয়াজ এখনো ল্যাবে শুয়ে আছে, কাঠি হাতের মধ্যে আছে, শরীর ব্যথা। রিয়াজ বুঝতে পেরেছে এতক্ষণ স্বপ্ন দেখেছে সে। যাই হোক, রিয়াজ ল্যাব ত্যাগ করে ড্রয়িং রুমে আসে, এসে সোফায় বসে। এরপর জিনকে স্মরণ করবে ভাবছে, কিন্তু করছে না। জিন রাজ্যে গিয়ে প্রমাণ করবে ভেবেছে। এখন তো রিয়াজ ভুলেও যাবে না। ওখানে গিয়ে কারো পায়ের নিচে পড়ে মরতে চায় না রিয়াজ। ভাবতে ভাবতে দরজায় কারো উপস্থিতি টের পায় রিয়াজ। দরজার বাইরে কেউ আছে। রিয়াজ ঘড়িতে তাকিয়ে দেখে 3:32। এত রাতে কোনো মানুষ তো আসার কথা নয়, আবার কোনো অশরীরী হাজির হয়েছে কে জানে। রিয়াজের মাথায় আবার আসলো, বাড়ি তো এখন বন্ধ করা নয়, মন্ত্র পড়া হাড়িটি রবি ভেঙে দিয়েছিল, অশরীরী এমনিতে ঢুকতে পারবে। রিয়াজ কাঠি পকেটে নিয়ে দরজা খুলল। দরজা খুলে দেখে রনি, রবি আর জুয়েল রিয়াজের পায়ে পড়ে আছে। রিয়াজ বলল, আরে আরে কি করছো, ওঠো ওঠো। রিয়াজের কথায় ওরা উঠল। উঠে রিয়াজকে বলল, আমরা আসলেই সরি, গতকাল আমাদের বন্ধু রিফাত খুন হয়েছে, আমাদের কারো সিরিয়াল হয়তো এরপরে, প্লিজ আমাদের বাঁচাও, আমরা ভুল বুঝেছি তোমাকে, আমাদের ক্ষমা করো প্লিজ। ক্ষমা তো করতেই হবে, কারণ তোমাদের এই কেস হাতে নিয়ে আমার জীবন এখন চলছে। সেটা কিভাবে? রিয়াজ দরজা থেকে ভেতরে হেঁটে আসছে আর বলছে, তোমাদের সাহায্য করেছে তাই আত্মাগুলো আমাকে খুন করতে এসেছে। তবে হ্যাঁ, তারাও মুক্তি চাচ্ছে আর তোমরাও মুক্তি চাচ্ছ। আমি এটা রহস্য বের করব আজ সকাল 10টায়। তোমরা এক কাজ করো, এখন আমার সাথে থেকে যাও, কাল সকাল 10টায় সব রহস্য বের হবে। ওরা কারা, কেন এমন করছে, তোমাদের সাথে কি সম্পর্ক, সব জানতে পারবে, সব সব। রাতে সবাই রিয়াজের বাসায় ঘুমিয়ে পড়ে। রিয়াজ নিজের রুমে বসে ভোর অবধি ভেবেছে আজকে কি করা যায়। সকালে সূর্য উঁকি দিয়েছে। রিয়াজ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। রুমে এসে জামাকাপড় পরিধান করে। এরপর বাসার বাইরে এসে বাইক নিয়ে রওনা দেয় গুলিস্তানের চৌরাস্তার ওভারব্রিজে। রাস্তায় বাইক নিয়ে ছুটছে আর ভাবছে, এত এত রহস্য যে কারণে গড়িয়ে এনেছে, তার উদ্দেশ্য কি রিয়াজের? হয়তো এটাও তার অজানা। তবে এই গল্পের শেষে অবশ্যই এরও রহস্য সমাধান হবে। ভাবতে ভাবতে রিয়াজ চলে যায় গুলিস্তানের চৌরাস্তায়। রাস্তার পাশে বাইক পার্ক করে ওভারব্রিজের উপরে চলে যায়। চারিদিক থেকেই পথ এসেছে। ওভারব্রিজের মাঝে একটা জায়গা হয়েছে। রিয়াজ মধ্যাংশে দাঁড়িয়ে আছে। ঘড়িতে 9:55। 5 মিনিট পরেই হয়তো জানতে পারবো অজানা আত্মাদের কাহিনী। রিয়াজ চারিদিকে তাকাচ্ছে। শহরের মানুষগুলোকে ছুটছে নিজেদের ব্যস্ত জীবন নিয়ে। পেটে এক মুঠো খাবারের জন্য তাদের ভালো মুখোশের আড়ালে লুকিয়ে রেখেছে ভয়ঙ্কর রূপটা। হুট করে তারা দেখায় তাদের হিংস্রতা। কার আগে কে লাফিয়ে উপরে উঠবে তার প্রতিযোগিতা চলছে প্রতিনিয়ত। কেউ কাউকে ধ্বংস করে এগিয়ে যাচ্ছে আর কেউ ধ্বংস হয়ে রাস্তায় নেমেছে। এভাবেই চলছে শহরের ছোট ছোট পরিবারগুলো। 10টা বেজে গেছে। রিয়াজ চারিদিকে চোখ বিছিয়ে দিয়েছে। কখন কিভাবে কোন সূত্র এসে পড়ে সেটা দেখার অপেক্ষা। দেখতে দেখতে রিয়াজের চোখ আটকে যায় এক বিচিত্র কাহিনী। একটা লোক গড়িয়ে গড়িয়ে ভিক্ষা করছে। ওনার পা বিহীন দেহ আর হাতের ওপর ভর করে ওনার চলাফেরা। এটা ঢাকা শহরে কমন একটা জিনিস, কিন্তু ওনার কাহিনী বিচিত্র বলার কারণ হচ্ছে লোকটি কারো কাছে টাকা চাচ্ছে না। ওনার মুখ থেকে শুধু বেরোচ্ছে একটাই আওয়াজ, সবাই বেঈমান, কেউ কারো ভালো চায় না। নিজেদের স্বার্থে ওরা পশুর রূপে রূপান্তরিত হয়। যাদের থেকে ভিক্ষা নেবে তাদেরকেই এই কথা বলে যাচ্ছেন উনি। লোকটির কথাগুলো বেশ অদ্ভুত লাগে রিয়াজের কাছে। রিয়াজ ভিক্ষুকটার সাথে কথা বলার সিদ্ধান্ত নেয়। পকেট থেকে 50 টাকার একটা নোট বের করে ওনার সামনে যায়। এরপর ওনার সামনে থাকা বাটির মধ্যে 10 টাকা রাখে।
লোকটি রিয়াজকে বলল, সাবধানে থাকিস বাবা, এই পৃথিবী বড্ড বেঈমান, কখন কে কোথা থেকে ছুরি মেরে দিবে বুঝতেও পারবি না। আমি আপনার সাথে কিছু কথা বলতে পারি? আজ পর্যন্ত কেউ ভিক্ষা দেওয়ার সময় আমার দিকে তাকায় না, আর তুই কথা বলতে চাচ্ছিস, বল কি বলবি? আমি কথা বলবো তোর সাথে। আমার প্রশ্নটা হয়তো আপনার ব্যক্তিগত জীবন নিয়ে, কিন্তু কিছু মনে করবেন না। আপনার আজ এই হাল দেখে কেন যেন আমার মনে হচ্ছে একসময় আপনি অনেক সম্মানী ব্যক্তি ছিলেন। আপনার এই পথের আমার গল্পটা আমাকে বলবেন? শুনতে চাচ্ছিস? হ্যাঁ, কেন নয়, তবে শোন। এরপর লোকটি তার সব কথা রিয়াজকে বলে। রিয়াজ কথাগুলো শুনে চোখের কোণায় জমে থাকা পানি মুছে নেয়। যাওয়ার আগে লোকটিকে রিয়াজ বলল, আপনার একটা কথা ভুল ছিল, পৃথিবী বেঈমান নয়, বেঈমান হচ্ছে পৃথিবীতে বসবাস করা মানুষগুলো। ভালো থাকবেন, হয়তো আবার কোনোদিন দেখা হবে। এটা বলে রিয়াজ উঠে দাঁড়ায়। ওভারব্রিজ থেকে নেমে রাস্তার আশেপাশে হাতে একটা সিগারেট ধরিয়ে কিছুক্ষণ কান্না করেছে। এই কান্নার অর্থ হয়তো সে জানে না, তবে কারো কষ্টে সৃষ্টে মন কারো বসে, আর কারো বিষে পরিণত হয়। সিগারেট শেষ করে রিয়াজ বাইকের পাশে আসে। এসে দেখে একজন লোক রিয়াজের বাইকের ওপর বসে আছে। রিয়াজ ওনাকে বলল, ভাই একটু সরবেন, এটা আমার বাইক। ও সরি, ভুল করে না থাকলে বলবো আপনার নাম রিয়াজ, তাই না? হ্যাঁ, আপনি কিভাবে জানলেন? সেটা পরে, আগে হ্যান্ডশেক করুন। লোকটি হাত এগিয়ে দিতে রিয়াজ হাত মেলায়। রিয়াজ বলল, আপনার পরিচয়? আমি মিজান, ইন্সপেক্টর মিজান। ওহ, পুলিশ? তা আমার বাইকের কাগজপত্র সবই আছে। আমাকে কেন টার্গেট করা হলো তা জানতে পারবেন। আপনি কি রনি, রবি, জুয়েল, রিফাত আর রাকিব নামের কাউকে চেনেন? হ্যাঁ চিনি, আমাদের কলেজে পড়ে, সিনিয়র হয় আমার। তবে রিফাত আর রাকিব ভাই নাকি মৃত্যুবরণ করেছে শুনেছি। ওদের সাথে আপনার কি সম্পর্ক? কি আবার বড় ভাই হিসেবে পরিচয়? বড় ভাইদের নিজেদের বাসায় জায়গা দেওয়াটা কেমন যেন দেখাচ্ছে, আর আপনাদের দেখলে তো বন্ধুই মনে হয়। আজীব তো। বড় ভাইয়েরা আমার বাসায় যদি আসতে চায় আমি কেন না করব? তারা তো ক্রাইম করেনি যে তাদের অবহেলা করে চলতে হবে আমার। কি কাজ করো তুমি? কিছু না, পড়াশোনা চলছে। প্যারানর্মাল নিয়ে গবেষণা করছে শুনলাম। হ্যাঁ, করতেই পারি, ওটা তো একটা পড়াশোনা। অজানা জিনিসের প্রতি জানার একটা চিন্তা। তোমাকে তো কবিরাজ নামে চেনে অনেকে। অনেকের বাড়িতে নাকি ভূত তাড়িয়েছে তুমি? না, মানে শুনলাম এমনটাই। বাবা, আমার সম্বন্ধে পুরো বায়োডাটা নিয়ে এসেছেন। তা এটাও হয়তো জানেন যে আজ থেকে 1 বছর আগে আমার প্রেমিকা মারা যায়। নাম যেন কি ছিল? সিমি নাকি রিমি ছিল? রিমি ছিল। প্যারানর্মালের দ্বারা তার আত্মাকে ডাকার চেষ্টা করি, কিন্তু ভূত বলতে কিছুই হয় না। তাই এসব ভুয়া। তুমি মানুষের বাড়ি থেকে ভূত তাড়াও কিভাবে? ভূত বলতে কিছুই নেই, মানুষ বিড়ালের শব্দেও ভয় পায়। আমি গিয়ে একটা নাটক করে টাকা নিয়ে আসি। কি করবো বলুন? কলেজের ফিস তো দিতে হয়। তোমার মা বাবার তো যথেষ্ট টাকা আছে, এরপরেও কেন? টাকাগুলো এখন তাদের কাছে জমা আছে, উড়ে তো যাচ্ছে না। পরবর্তী সময় ওগুলো আমারই লাগবে। যেতে পারো, তবে শোনো, তোমার এই কথাটা ভালো লেগেছে। আসলেই ভূত বলতে কিছু নেই। আমার দারোগা সারা জীবন আমার মাথা খায়, সে বলে ভূত আসলেই আছে। এদিকে রিফাত আর রাকিবের খুনের পেছনেও নাকি আত্মার রহস্য আছে। দারোগার কথা শুনে রাগ হয়। আসলেই কি এসব কিছু আছে? পছন্দ হয়েছে আপনাকে আমার। আইন এসব অন্ধবিশ্বাস করে না। প্রশাসকের কাজ হচ্ছে ক্রিমিনাল খুঁজে বের করা আর তাকে জেলে বন্দি করা। ক্রিমিনাল টাকা ঢেলে দিলে তাকে সসম্মানে মুক্তি দেওয়া, সবই পাওয়ারের খেলা স্যার। কি বলতে চাও? সবাই ঘুষখোর? কেউ ঘুষখোর আর কেউ আদর্শখোর। পার্থক্য হচ্ছে ভালো মন্দ। যাই স্যার, দেরি হয়ে যাচ্ছে, কাজ আছে একটু। কি কাজ? ও আচ্ছা, অনুমতি ছাড়া ব্যক্তিগত ব্যাপারে কি আজকাল পুলিশ নাক গলায়? বাদ দাও। রিফাত আর রাকিবের ব্যাপারে কি মনে হয় তোমার? খুনি কে হতে পারে? আপনি। আমি মানে আপনিও হতে পারেন, আবার হয়তো আমি খুনি, আবার হতে পারে তাদের শত্রু কেউ। তা খোঁজার দায়িত্ব আপনার। আমার মনে হয় না আমি কিছু করতে পারবো এখানে। আসি স্যার। রিয়াজ বাইকে উঠে চলে যায়। বাসার সামনে এসে রিয়াজ গেট খোলে। এরপর বাইক নিতে গিয়ে খেয়াল করে ইন্সপেক্টর মিজান সাহেবের গাড়ি দেখা যাচ্ছে। রিয়াজ বুঝলো উনি রিয়াজকে ফলো করেছে। রিয়াজ বাইক নিয়ে ভেতরে আসে। এরপর গেট বন্ধ করে গেটে ছিদ্র দিয়ে তাকায়। দেখে মিজান সাহেব রাস্তায় দাঁড়িয়ে আছে, হাতে জ্বলন্ত সিগারেট। ওনার ভাবনা শক্তি এখন খুনি বের করা। করুক উনি ওনার কাজ। রিয়াজের কাজ রিয়াজ করবে। বাসায় প্রবেশ করে দেখে এরা সবাই এখনো ঘুমাচ্ছে। রিয়াজ সবাইকে ডাকতে শুরু করে। চেঁচামেচিতে লাফিয়ে ওঠে সবাই। রিয়াজ সবার উদ্দেশ্যে বলল, আজকে সবকিছুর সমাপ্তি ঘটবে, প্রস্তুতি নাও সবাই, সন্ধ্যায় বের হতে হবে। রিয়াজের কথার পর রনি বলল, সারাদিন কি করব? রিয়াজ একটু মুখ রাঙিয়ে বলল, বাইরে ইন্সপেক্টর মিজান সাহেব দাঁড়িয়ে আছে, ওনাকে পাহারা দাও। এই ব্যতীত অন্য কোনো কাজ আমি দেখি না। বলেই রিয়াজ রান্না করে যায়। চা বসিয়ে দেয় চুলায়। কিছুক্ষণ পর রনি, রবি আর জুয়েল আসে। রিয়াজ তাদেরকে চা দিয়ে সোফায় বসে পড়ে। ওরা খালি চা দেখে একটু বিস্মিত হয়। সকালে শুধু চা কেউ খেতে পারে? নাইমামার চেয়ে কানামামা ভালো ভেবে চায়ে চুমুক দেয় ওরা। রিয়াজ রনিকে বলল, তানিয়াকে ধর্ষণ করে কি মজা পেয়েছিলে? রিয়াজের কথা শুনে চোখ খাড়া খাড়া করে ফেলে তিনজনেই। রিয়াজ আবার বলল, ভয় পেও না, চা খাও, চা খাও। আমি আগে থেকে জানতাম সব, কাউকে বলিনি, বলবো না, চিন্তার কোনো কারণ নেই। রিয়াজের কথা শুনে ভয়ের হৃৎপিণ্ডটা বের হয়ে যাচ্ছিল ওদের। ভয়ে ভয়ে চায়ের ঠোঁট চুবিয়ে জুয়েল বলল, দেখো রিয়াজ, আমরা না জেনেই কাজটা করে ফেলেছি, কিন্তু খুন করার ইচ্ছে ছিল না। ধর্ষণ করলে মানুষ মরে যায়, তা এতদিন বিভিন্ন গল্পে পড়েছি।
বাস্তবেও যে এমন হবে তা কখনো ভাবিনি। কিন্তু তানিয়াকে তো ধর্ষণ নয়, অন্য কিছু করে মারা হয়েছে। রিয়াজের কথা শুনে রনি মুখ থেকে চা বের করে ফ্লোরে ফেলে দেয়। জুয়েল আর রবি অবাক চোখে রনির দিকে তাকিয়ে আছে। রনি মাথা নিচু করে রিয়াজকে বলল, আমি জানতাম তুমি কোনো না কোনোভাবে এটা বের করবে, কিন্তু এটা সম্ভব কিভাবে হয়েছে তা আমি জানি না। রিয়াজ বলল, আমি বলি তুমি কিভাবে তানিয়াকে মেরেছ। সবাই ধর্ষণ করার পর যখন তোমার সময় হয় তখন তুমি তানিয়ার গলা চেপে ধরেছিলে। এমনিতেই তানিয়া ব্যথায় ছটফট করছিল, তার উপর তুমি তানিয়ার গলা টিপে তানিয়াকে হত্যা করেছ। আমি ভুল কিছু বলিনি তো? হ্যাঁ, সত্য বলেছ, জুয়েল রানীকে বলল। কিন্তু তুই এটা বল, তানিয়াকে হত্যা করার কি দরকার ছিল? রিয়াজ বলল, সেই উত্তরটা আমি দিয়ে দিই। যেদিন তানিয়াকে ধর্ষণ করেছো তোমরা, সেদিন বিকালে রনির সঙ্গে তানিয়ার কথা হয়। রনি চেয়েছিল তানিয়াকে একা উপভোগ করবে, কিন্তু তানিয়া রনির প্রস্তাব রিজেক্ট করে দেওয়ায় রনি ক্ষিপ্ত হয়ে যায়। এরপর সব বন্ধুবান্ধবদেরকে নিয়ে প্রতিশোধ নেয়। আর খুন করার কারণ হচ্ছে, যখন রনি তানিয়াকে রুম ডেটের প্রস্তাব দেয় তখন তানিয়া রনির গালে চর মেরেছিল। সেই চরের প্রতিশোধ নেওয়ার জন্যই রনি তানিয়াকে খুন করে। রনি বলল, কিন্তু যেটা হয়ে গেছে সেটা নিয়ে এখন তর্কে যাচ্ছ কেন? এখন তো তুমি আমাদেরকে বাঁচাতে যাচ্ছ। এসব বলে কি লাভ? প্রথম দিন যখন তোমরা আমার কাছে সাহায্যের জন্য এসেছিলে তখন আমি তোমাদেরকে বলেছিলাম আমি একটা আত্মাকে মুক্তি দিচ্ছি। সেটা আর কারো নয়, তানিয়ার আত্মা ছিল। যেদিন তোমরা তাকে হত্যা করেছ সেদিন রাতে তানিয়ার আত্মা আমার কাছে আসে। অবশ্য সে তোমাদের কাছে যেতে পারত সবার আগে, কিন্তু বেঁচে থাকতে তানিয়া আমার হরর গল্পগুলো পড়ত। সেদিন রাতে আমি শিশির এবং সুমাইয়াকে এক করার জন্য একটা আত্মার সন্ধান করছিলাম, যে আত্মার দ্বারা আমি জানতে পারবো শিশির এবং সুমাইয়াকে কিভাবে এক করব। সেদিন আমার জালে নতুন আত্মা হিসেবে তানিয়ার আত্মা ফেসে যায়। তানিয়ার আত্মা আমার কাছে আসতে আমি তাকে চিনতে পারি। এরপর তানিয়া আমাকে বলেছিল শিশির এবং সুমাইয়ার লাশ যদি এক কবরে দাফন করা হয় তাহলে তাদের আত্মা মুক্তি পাবে। আর আমি যখন তানিয়াকে জিজ্ঞাসা করি তার এই হাল কিভাবে হয়েছে, তখন তানিয়া তোমাদের ব্যাপারে আমাকে সব কিছু জানিয়ে দেয়। তখন আমি প্ল্যান করেছি এক ঢিলে দুই পাখি মারব। শিশির এবং সুমাইয়ার লাশ এক কবরে দাফন আমি তোমাদের হাতে করব। আর আমি এটাও জানতাম কবরস্থানে যাওয়ার পর তোমরা জীবিত ফিরে আসবে না, তাহলে তোমরাও মরতে আর আমার কাজটাও সম্পন্ন হতো। কিন্তু যখন আমি তোমাদেরকে মিশনে পাঠাই তখন সেই অচেনা বৃদ্ধ আত্মা, বাচ্চা আত্মা আর সে যুবক আত্মা আমাকে হুমকি দিয়ে যায় তোমাদেরকে উপকার না করার জন্য। তারা ভেবেছে হয়তো আমি তোমাদেরকে উপকার করছি। তখন আমার মাথায় এটা ঢুকে গিয়েছিল, এই আত্মারাও তো হয়তো তোমাদের উপর প্রতিশোধ দিতে চায়। প্রথমে আমি ভেবেছিলাম তানিয়া তোমাদেরকে ভয় দেখিয়ে আমার কাছে পাঠিয়েছে, কিন্তু পরক্ষণে যখন জানতে পারলাম সেটা তানিয়ার আত্মা ছিল না, অন্য কারো আত্মা ছিল, তখন আমি এদের রহস্যটাও খুঁজতে লেগে পড়ি। আর আজকে আমি জেনে গেছি এই আত্মাগুলো কারা। রনি বলল, বেঈমান প্রতারক, তোকে তো আমি এক্ষুনি খুন করব। সেটা আর হবে না। চায়ের মধ্যে আমি ঔষধ মিশিয়ে দিয়েছি। তোমরা এখন জোর করে নড়াচড়া করতে গেলে অজ্ঞান হয়ে পড়বে। আসো, আমাকে খুন করো। জুয়েল, রবি, রনি তারা রেগে গিয়ে যখন রিয়াজকে মারার জন্য সোফা থেকে ওঠে তখনই সেখানে অজ্ঞান হয়ে তিনজনই পড়ে যায়। রিয়াজ সোফা থেকে উঠে জানালার সামনে আসলো। এসে দেখে ইন্সপেক্টর মিজান সাহেবের গাড়ির গেটের সামনে নেই। রাত 12টা 1 মিনিট। একটি ভাঙা বাড়ির ভেতর ঝুলে আছে রনি, রবি আর জুয়েল। রিয়াজ ওদের চোখে পানি মারতেই তিনজনই জেগে ওঠে। ওরা চোখ মেলেই দেখে একটা পোড়া বাড়িতে তারা বন্দি আছে। হাত উপরের দিকে বেঁধে ঝুলিয়ে রেখেছে, পা ফ্লোরে স্পর্শ করেছে ঠিকই, কিন্তু উপরের দিকে প্রেশার বেশি। ফ্লোরে শুধু ওদের বুড়ো আঙুলের ভর দিতে পারছে। রিয়াজ তাদেরকে বলল, কষ্ট কষ্ট কষ্ট, এত ধনী ব্যক্তির বাচ্চাদের এত কষ্ট যে আমার আর সহ্য হয় না। জুয়েল বলল, শালা একবার ছেড়ে দেখা, কষ্ট কাকে বলে আমি তিলে তিলে তোকে বোঝাবো। দাঁড়াও ভাই দাঁড়াও, মারতে তো তোমাদের হবেই, তার আগে এইটা জেনে নাও সেই বৃদ্ধা পুরুষ, বৃদ্ধ মহিলা, যুবক আর বাচ্চা আত্মাদের পরিচয়। মন দিয়ে শোনো। আজ থেকে 1 বছর আগে, অর্থাৎ রিমির সাথে আমার রিলেশনের সময় তোমরা সানিয়া নামের একটি মেয়েকে ধর্ষণ করেছিলে। মেয়েটি অবশ্য লজ্জায় কাউকে কিছু বলতে পারেনি, কিন্তু তোমাদের জীবনের সব ঘটনা আমি আত্মাদের থেকে জেনে নিয়েছি। যাই হোক, তোমরা কাজ শেষে নেশা করতে গিয়েছিলে। পকেটে পর্যাপ্ত টাকা ছিল না তোমাদের, বাসা থেকেও হিসেবের বাইরে টাকা দেয় না তোমাদের। অর্ধ মাতাল হয়ে তোমরা রাস্তায় এসেছিলে। দেখতে পেয়েছো একটা ছেলে বিকাশ দোকান থেকে টাকা গুনতে গুনতে বের হচ্ছিল। অনেক অস্থিরতার মাঝে ছিল ছেলেটি, তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছিল। তোমরা ছেলেটির হাতে টাকা দেখে তার পিছু নিয়েছিলে। ছেলেটি একটা চিপা গলিতে প্রবেশ করা মাত্র জুয়েল ছেলেটির মাথায় ইটের আঘাত করে রাস্তায় ফেলে দেয়। ছেলেটি যন্ত্রণায় লুটিয়ে পড়ে রাস্তায়। রবি গিয়ে ছেলেটির পকেট থেকে সব টাকা নিয়ে নেয়। বেশি টাকা ছিল না, 10,000-এর মতো ছিল, যেটা তোমরা এক রাতেই উড়িয়ে ফেলেছিলে। টাকা নিয়ে আসার সময় ছেলেটি তোমাদের পা ধরে কান্না করেছিল, বারবার বলেছিল টাকাটা ওর খুব দরকার, এই টাকা ওর অনেক বড় কাজে লাগবে। কিন্তু ওর ওপর দয়া না করে তোমরা তাকে আরও মারতে শুরু করেছ। যখন ছেলেটি না পেরে
তোমাদের সাথে হাতাহাতি করতে বাধ্য হয়, তখন রাকিব ছেলেটির মাথা ধরে একটা বিল্ডিংয়ের দেওয়ালের সাথে জোরে ছিটকে মারে। বিল্ডিংয়ের দেওয়ালের সাথে আঘাত খেয়ে সেই ছেলেটির মাথা ফেটে যায়, আর তোমরা দৌড়ে চলে গিয়েছিলে নেশা করার জন্য। এদিকে সেই ছেলেটি মারা যায়। আর তোমরা জানো টাকাটা কিসের টাকা ছিল? সেই টাকা ছিল এই বৃদ্ধ বাবার চিকিৎসার টাকা। উনি অনেক টাকার মালিক ছিলেন। অসুস্থ হবার পর ওনার অফিসের লোকেরা বাটপারি করে কোটি টাকা মেরে দেয়। টাকার চিন্তায় লোকটা অসুস্থ হয়ে গেছে আরও। অবশেষে তার প্রেশার বেড়ে যায়, মরার পথে চলে যায় লোকটি। ওনার ছেলে কলেজের ফিস না দিয়ে অবশেষে টাকাগুলো বাবার জন্য রাখে। বন্ধুদের কাছ থেকে রিকোয়েস্ট করে মোট 10,000 টাকা নিয়ে আসতে চেয়েছিল হসপিটালে। শুধু হালকা চিকিৎসায় লোকটি সুস্থ হয়ে যেত। যখন লোকটির ছেলেকে তোমরা মেরে ফেলেছো তখন ওনার চিকিৎসা হয়নি। ডাক্তাররা তো টাকার গোলাম, তারা মানুষের জীবন বাঁচাতে হসপিটাল দেয়নি, হসপিটাল দিয়েছে মানুষকে লুটে খাওয়ার জন্য। হসপিটালে প্রতিনিয়ত হাজার মানুষ যায়, প্রতি সেকেন্ডের বিল পরিশোধ করে কেউ বেঁচে ফেরে, আবার কেউ চোখ সারা জীবনের জন্য বন্ধ করে দেয়। ডাক্তার নামক এক প্রকার খুনি ওরা। এখানেও সেটাই হয়েছে। ছেলেটি টাকা নিয়ে ফিরতে পারেনি। ডাক্তাররা টাকার অপেক্ষা করতে করতে চিকিৎসার সময় পার করে দেয়। সময় মতো চিকিৎসা না হওয়ায় লোকটির আরও বড় রোগ হয়। বৃদ্ধা লোকের স্ত্রী বুড়ো বয়সে কোথাও যেতে না পেরে তার দেবরকে কল দেয়। দেবর এসে চিকিৎসার খরচ দিয়ে সুস্থ করবে বলেছে, কিন্তু প্রথমে চিকিৎসা না হওয়ায় এখন যে রোগ হয় ওইটার জন্য 70 লাখ টাকা লাগবে। লোকটির ছোট ভাই চিন্তায় পড়ে যায়, তবুও তিনি চিকিৎসা করবে বলে কথা দেয়। বড় ভাইয়ের চিকিৎসার জন্য উনি টাকা জমিয়ে দেখে মাত্র 57 লাখ টাকা হয়। 13 লাখ টাকা মানুষের কাছ থেকে ধার করে উনি চিকিৎসা করায়। সব টাকা ভাইয়ের পেছনে ঢেলেছে বলে ওনার স্ত্রী ওনাকে ছেড়ে চলে যায়। পরে শোনা যায় লোকটার স্ত্রী তার ছোট বাচ্চাকে রেখে অন্যজনের সাথে পালিয়ে যায়। এদিকে ছোট ভাইও সর্বহারা হয়ে যায়। বড় ভাই চিকিৎসা হয়ে সুস্থ হয়েছে ঠিকই, কিন্তু ছোট ভাইয়ের এসব কষ্ট শুনে দিন কাটতে থাকে উনি। ছোট ভাইয়ের ব্যবসা লস খেয়ে তিনি পড়ে যায়। বড় ভাইয়ের অবশেষে যা ছিল তা বিক্রি করে দেয়, কারণ ছোট ভাই 13 লাখ টাকা দিল তার। অবশেষে নিজেদের বাড়িটি ছাড়া কিছু ছিল না তাদের। টেনশনে উনি প্রায় পাগল হয়ে যায়। এদিকে ওনার ছেলের খোঁজ এখনও পায়নি। প্রায় 2 মাস পর খবর আসে একটি লাশ মর্গে পড়ে আছে, যেটা বৃদ্ধা লোকটার ছেলে। ছেলেটার মৃত্যুর খবর শুনে লোকটিও চিন্তায় মারা যায়। ওনার মৃত্যুর পর ছোট ভাই জায়গা জমি বিক্রি করে বড় ভাবি আর ছোট বাচ্চাকে নিয়ে একটা বাসা ভাড়া করে। ছোট ভাই চেয়েছে আবার নতুন করে কিছু করবে। উনি মানুষের কাজ করা শুরু করে। একদিন শুনতে পায় ভাড়া বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে মারা যায় তার বড় ভাবি আর ছোট বাচ্চাটা। এমন খবর শুনে কারখানায় জ্ঞান হারায় লোকটি, কিন্তু জ্ঞান হারানোতে সীমাবদ্ধ ছিল না। উনি একটা মেশিনের উপর পড়ে নিজের পা হারিয়ে ফেলে। আর আজ উনি গুলিস্তানের একজন ল্যাংড়া ভিক্ষুক। রনি বলল, আসলে আমরা ক্ষমা চাচ্ছি, তাদের আত্মাদের ডাকো, আমরা ক্ষমা চাইব। আমরা তো আর জানি না এমন কিছু হয়ে যাবে। রিয়াজ বলল, চুপ, তোরা মানুষ নয়, তোরা জানোয়ার। আরে আরে, তোদের জানোয়ার বললেও জানোয়ারদের বেইজ্জতি করা হবে। আমি কিছুই করব না বা বলবো না। 1 বছর আগে এই বাড়িতে এই জায়গায় একটা প্রেমের প্রতিশোধ নেওয়া হয়েছিল, আজ আবার হবে। আগামীতে আমি তেমন কাউকে খুঁজে পেলে তাকেও এইভাবেই মারব। বাহিরে তোদের গাড়ি আছে, আমি এখন চলে যাব। আত্মারা এসে তাদের মতো করে প্রতিশোধ নিবে, এরপর তারা মুক্তি পাবে। না রিয়াজ, প্লিজ আমাদেরকে বাঁচাও। রিয়াজ প্লিজ বাঁচাও আমাদের, প্লিজ রিয়াজ। রিয়াজ বেরিয়ে যায় বাসা থেকে। সেই 1 বছর আগে এই পোড়া বাড়িতে রিয়াজের গোয়েন্দা জীবনী শুরু হয়। আজকে 2য় বার হতে যাচ্ছে। আর এইভাবে যতদিন বাঁচবে ততদিন হবে। এটা ভাবতে না ভাবতে বাড়িটিতে আগুন জ্বলে ওঠে। ভেতর থেকে ওদের চিৎকারের আওয়াজ শোনা যায়। রিয়াজ বাড়ির সামনে এসে দেখে জুয়েলের গাড়িটাও রক্ষা পায়নি। পরের দিন ইন্সপেক্টর মিজান সাহেব এসে দেখে পোড়া বাড়িতে 3টা লাশ। বাইরে গাড়ি দেখে তারা বুঝেছে এটা কাদের লাশ। মিজান সাহেব রিয়াজকে ফোন দিয়ে বলে, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আপনার? আলহামদুলিল্লাহ। তা শুনেছো কিছু? টিভিতে দেখেছি। ওরা তো কাল তোমার বাসায় ছিল, তাহলে কিভাবে কি হলো এটা? আচ্ছা, কাল তো বলেছিলেন খুনি আপনিও হতে পারেন, তবে কি ওটাই সত্যি? প্রমাণ আছে? মানে তাদেরকে আমি হত্যা করেছি এটার কোনো প্রমাণ আছে? তাহলে কে করেছে? আত্মারা। আপনি ওইসব ভূতে বিশ্বাসী? জানি না, আমার মনে হয় আত্মারা করেছে। আর যদি আপনার মনে হয় এটা মানুষের কাজ, তবে প্রমাণ বের করে আসামিকে ধরুন। আর যদি প্রমাণ না পেয়ে থাকেন তবে ধরে নিন এটা একটা রহস্য, সারা জীবন একটা রহস্য থেকে যাবে। ফোনটা কেটে রিয়াজ ফেসবুকে ছোট একটা পোস্ট দেয়, নারী, টাকা আর নেশার লোভ করতে নেই। তুমি ন্যায়ভাবে চেষ্টা করে যাও, অন্যায়ের পথে চলতে গেলে ধ্বংস হয়ে যাবে। হয়তো কোনো গোয়েন্দা এসে তোমাকে হত্যা করবে, কিন্তু এটাও কেউ জানবে না। ওটা রহস্য থেকে যাবে, ভয়ঙ্কর রহস্য। পরের দিন রিয়াজ কলেজে আসে। আসার পরে ছাদে যায়। তখন 2টা ছেলে রিয়াজকে বলল, রিয়াজ ভাই প্লিজ আমাদের বাঁচান, একটা মেয়ের আত্মা আমাদের পিছু নিয়েছে। সাদা একটা গোল চশমা পরে আছে রিয়াজ, গায়ে ব্ল্যাক টি শার্ট আর জিন্স পরেছে। ওদের মধ্যে একজন সাথের জনকে বলল, উনি সত্যি কবিরাজ তো? রিয়াজ ওদের কথা শুনে মুচকে একটা হাসি দিয়ে বলল, কাটা পাটা ডাস্টবিনে ফেলে আসো। রিয়াজের কথায় ওরা রেগে গিয়ে বলল, মানে কি, আপনি কবিরাজ বলে যা ইচ্ছে তাই অর্ডার করবেন নাকি? রিয়াজ আবার হেসে বলল, তাহলে অন্য কবিরাজ দেখো। রিয়াজ ওদের ছেড়ে যাওয়ার সময় একজন পেছন থেকে বলল, আচ্ছা আমরা রাজি, বলুন কি করতে হবে?
রিয়াজ নিচের দিকে তাকিয়ে একটি মুচকি হাসি দেয়। এই হাসির পেছনে রহস্য আছে, ভয়ঙ্কর রহস্য। জিনের ঘটনা রহস্য থাকুক, সামনের একটা গল্পে জিনের রহস্যটা বের করা হবে। আল্লাহ হাফেজ।